সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএক্স স্টুডিওতে সবাইকে স্বাগতম। যারা ভিডিও এডিটিং শিখতে চান স্পেশালি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে, তাদের জন্য এই ভিডিওটি একটি সুখবর। কেননা যারা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট শিখতে চায়, ইউটিউবে যদি তারা একটু ঘাটাঘাটি করে দেখবে অনেক কন্টেন্ট রয়েছে, বাট কন্টেন্টগুলো একটু আলাদা আলাদা। লাইক হচ্ছে একটি পার্টিকুলার টপিক্স নিয়ে একটি ভিডিও, দেন আরেকটি ভিডিও। সো দেখা যায় যে একটি ভিডিওতে যদি আমি সব কিছু গুছানোভাবে পেতাম তাহলে হয়তো বা আমার জন্য আরেকটু ভালো হতো। আমি নিজেও পার্সোনালি বেশ কিছু কন্টেন্ট তৈরি করেছি, যেখানে আলাদা আলাদা টপিক্স নিয়ে আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করেছিলাম। বাট আজকের ভিডিওতে আমি 2 ঘন্টার একটি লম্বা ভিডিও তৈরি করব, যেখানে অ্যাডোব প্রিমিয়ার প্রো কীভাবে আমি প্রজেক্ট ওপেন করব, কীভাবে সিকোয়েন্স নেব, কীভাবে ফুটেজ ইম্পোর্ট করব সফটওয়্যারে, দেন কীভাবে আমি ওয়ার্কস্পেসটাকে ম্যানেজ করতে পারবো, ইফেক্ট কীভাবে ইউজ করব, কীভাবে আমি গ্রিন স্ক্রিন রিমুভ করব এবং ফেসের লাইট বাড়াবো, বা কীভাবে আমি সাউন্ডটাকে ডিজাইন করতে পারি। মোটামুটি একদম বেসিক যতগুলো পয়েন্ট থাকে, যতগুলো পয়েন্ট হলে অ্যাডোব প্রিমিয়ার প্রোর বেসিক এডিটিংটা আপনি এক্সপার্টলি স্টার্ট করতে পারবেন, সেই সকল পয়েন্টগুলো এই লম্বা ভিডিওতে আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো 2025 সালের আমার একটি চ্যালেঞ্জ হচ্ছে, আমি বেশ কিছু সারপ্রাইজ আপনাদের জন্য নিয়ে আসবো। সো যদি আপনারা সাথে থাকেন এবং আপনাদের থেকে উৎসাহ পাই, অবশ্যই এই সারপ্রাইজগুলো আপনাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। সো প্রথমে বলে নিচ্ছি, ভিডিওটি অনেক বড় হবে, যদি ধৈর্য নিয়ে দেখতে পারেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। অ্যাডোব প্রিমিয়ার প্রো নিয়ে আশা করি খুব একটা বেশি কনফিউশন থাকার কথা না, কেননা আমি মোটামুটি যেই পয়েন্টগুলো হলে আপনি এডিটিং স্টার্ট করতে পারবেন সকল পয়েন্টই এখানে ডিসকাস করেছি। তবে হ্যাঁ, অ্যাডোব প্রিমিয়ার প্রোর ভিডিও এডিট যদি আপনি স্টার্ট করতে চান, যেই কয়টা পয়েন্ট আসলে জানা খুব বেশি ইম্পর্টেন্ট, তার বেশিরভাগ টপিক্সই কিন্তু আমি আলাদা আলাদাভাবেও কন্টেন্ট তৈরি করে রেখেছি। সো যেহেতু এটা সম্পূর্ণ একটি মাস্টার ভিডিও, যেখানে পুরো ব্যাপারটাই সাজানো রয়েছে, তবে এই কন্টেন্টটা দেখলেই আসলে আপনাদের আর অন্য কোনো কন্টেন্ট দেখার দরকার হবে বলে মনে করি না। বাট তারপরও সামটাইমস যদি আপনার মনে হয় যে কোনো একটি পার্টিকুলার টপিক্স নিয়ে আপনি আরও ইন ডেপথ জানতে চান, সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে যে কোনো পার্টিকুলার কন্টেন্ট কিন্তু আরও ইন ডেপথে দেখতেই পারেন। আর যেহেতু এটা 2025 সাল, একদম নতুন বছর, সবাই নতুন করে একটা রিস্টার্ট দিচ্ছেন, হয়তো বা নতুন উদ্যমে আমরা কাজ করব। সো সবাই কিন্তু একটু নতুনের খোঁজ করে যে নতুন কি আছে। সো আপনাদের সেই চিন্তা থেকে আমি ভিডিওর একদম শেষে অ্যাডোব প্রিমিয়ার প্রো 2025-এর লেটেস্ট কী কী ফিচার এসেছে এটা রেখেছি। সো চলুন বেশি কথা না বলে চলে যায় আমাদের অ্যাডোব প্রিমিয়ার প্রোতে, দেখে নিই কীভাবে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট স্টার্ট করতে পারি। তো অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। আমরা প্রথমে একটি প্রজেক্ট নিয়ে নেব। সো প্রজেক্ট নেওয়ার জন্য আমরা যদি খেয়াল করি, এখানে একদম কর্নারে ফাইলের ভিতরে নিউ এর ভিতরে প্রজেক্ট রয়েছে। সো আমরা চাইলে এখান থেকে প্রজেক্ট নিতে পারি, অথবা সরাসরি এখানে নিউ প্রজেক্ট রয়েছে এটাতে ক্লিক করবো, তাহলে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। সো এখানে প্রথমে আপনার প্রজেক্টের নাম দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম বেসিক প্রিমিয়ার প্রো। দেন আমরা কোথায় প্রজেক্টটি সেভ করবো সেই লোকেশনটা সেট করে দেবো। সো আমরা এখান থেকে আমার প্রয়োজন মতো যেখানে আমি লোকেশন সেট করতে চাচ্ছি সেখানে আমি লোকেশনটা জাস্ট দিয়ে দেবো। ওকে, সো আমি লোকেশন সেট করে দিলাম অ্যান্ড দেন আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট দেবো, তাহলেই আমার অ্যাডোব প্রিমিয়ার প্রোটা ওপেন হয়ে যাবে। সো অ্যাডোব প্রিমিয়ার প্রোতে প্রজেক্ট ওপেন করে ফেলাম। এরপরে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, একটি সিকোয়েন্স নিয়ে নিতে হবে। এটা করার জন্য আমরা প্রথমে ফাইলে চলে যাব, এখান থেকে নিউ এর ভেতরে গিয়ে এখানে সিকোয়েন্স রয়েছে এটা ক্লিক করব, তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এগুলো ভুলে যাই আমরা চলে যাব সেটিংয়ে, এখান থেকে আমরা অ্যারের এখানে কাস্টম দিয়ে দেবো। দেন টাইম বেস আমরা এখান থেকে 24 FPS সেট করে দিই। এটা স্ট্যান্ডার্ড, কারণ আমরা জানি ভিডিওর ক্ষেত্রে 24টা ছবি মিলে আসলে 1 সেকেন্ডের একটা ভিডিও হয়। সো 24 ফ্রেম পার সেকেন্ড হবে। অ্যান্ড দেন আমরা ভিডিও রেজুলেশনটা চাইলে যদি এইচডি চাই তাহলে 1920x1080, বা 4K চাইলে সেটার জন্য, যা 2K চাইলে সেটার জন্য, সেগুলো সেট করতে হবে। তো যেহেতু আমরা এইচডিতেই করবো, আমরা এখানে 1920x1080 এইটা সেট করে দেবো। সো আমরা যদি এখানে খেয়াল করি, রেশিও দেখাচ্ছে 16:9। সো আমরা কিন্তু এই মুহূর্তে যে ভিডিওটি দেখছি, এই ভিডিওটাও কিন্তু 16:9 রেশিওতে। সো এইটাই মূলত আমি এখন করলাম। অ্যান্ড দেন নিচে আর তেমন কিছু করা লাগবে না আপাতত, জাস্ট আমরা ওকে দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পারবো এখানে 1920x1080 অর্থাৎ 16:9 রেশিওর একটি সিকোয়েন্স চলে এসেছে। এরপরে আমরা চাইলে পোর্ট্রেট মোডে একটি সিকোয়েন্স নিতে পারি। লাইক আমরা যখন ভিডিও দেখি ফেসবুকে বা ইউটিউবে, শর্টসগুলো বা রিলসগুলো, সেটা কিন্তু এরকম থাকে না, সেটা থাকে একটু পোর্ট্রেট মোডে। সেটা আমরা কীভাবে করবো? তো এখান থেকে তো একটি সিকোয়েন্স নেওয়া দেখালামই, এছাড়াও আরও একটু ওয়েতে সিকোয়েন্স নিতে পারবো। সেটা হচ্ছে এই যে আমরা এখানে প্রজেক্ট দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে আমরা যদি চাই এটাকে একটু বড় করতে পারবো। এই যে এখানে নিউ আইটেম, এখান থেকে আমরা সিকোয়েন্স নিতে পারবো, তাহলে ওই সেম ডায়লগ বক্সটাই কিন্তু চলে আসবে। সো আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব, এখান থেকে কাস্টম দিয়ে দেবো, অ্যান্ড দেন এখান থেকে 24 ফ্রেম FPS দিয়ে দেবো। এখান থেকে আমরা 1080x1920, আগে ছিল 1920x1080, এখন হয়ে গেলো 1080x1920, মানে আগেরটার অপোজিট জাস্ট। আগে ছিল 16:9 রেশিও, এখন হয়ে গেল 9:16 রেশিও। ওকে দিয়ে দিই।
তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 9:16 রেশিওর একটি সিকোয়েন্স চলে এসেছে। আবার অনেক সময় দেখা যায় ফেসবুকে আপনারা যদি দেখেন, আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিডিওগুলো কিন্তু স্কোয়ার আকারে থাকে। সো স্কোয়ার আকারে একটি সিকোয়েন্স কীভাবে নেব, আমরা চলে যাব, আবার এখানে চলে যাই, সিকোয়েন্সে চলে যাই, অ্যান্ড এখান থেকে জাস্ট আমরা কাস্টম করে দিই। এখান থেকে 1080 বা 1920/1920, সো 1920/1920 বা 1080/1080 আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। রেশিওটার দিকে খেয়াল করেন 1:1, অর্থাৎ এটা স্কোয়ার সাইজ হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, হুইচ ইজ আপনারা চাইলে সিকোয়েন্সগুলোর নামও দিতে পারবেন। লাইক এখানে যদি আমি খেয়াল করি, এখানে সিকোয়েন্স 1 2 3 এভাবে কিন্তু হচ্ছিল, বাট সিকোয়েন্সটা আসলে আপনি চাইলে আপনার মতো নামও দিতে পারবেন। লাইক আমি এই সিকোয়েন্সটার নাম দিচ্ছি, নিচে যদি দেখেন সিকোয়েন্স নেম, আমি এটার নাম দিচ্ছি স্কোয়ার, দেন ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে স্কোয়ার নামে একটি সিকোয়েন্স চলে এসেছে এবং এখানেও দেখতে পাচ্ছি স্কোয়ারের ফ্রেমটা কিন্তু চলে এসেছে। সো এইভাবেই চাইলে আমরা সিকোয়েন্স নিয়ে নিতে পারবো। আমি এই মুহূর্তে 16:9 রেশিও যেই সিকোয়েন্সটা রয়েছে সেই সিকোয়েন্সে চলে আসলাম, এবং সিকোয়েন্স কিন্তু আপনাকে প্রতিবার কাজ করার সময় এভাবে আলাদা আলাদা করে সিকোয়েন্স নিতে হবে না। আপনি জাস্ট একটা সিকোয়েন্স নেবেন, আপনি যেই সিকোয়েন্সে কাজ করবেন। আমি আপনার বোঝার সুবিধা 3টা সিকোয়েন্স নিলাম। বাই দ্য ওয়ে আপনি চাইলে এই সিকোয়েন্সগুলো সেভ করে রাখতে পারেন, বারবার আপনাকে এত সেটিং করতে হবে না। সেটা করার জন্য আমরা আবার একটু দেখি, এখানে যাই, নিউতে গিয়ে সিকোয়েন্সে যাই। তো এখানে ধরেন আপনি কোনো একটা সিকোয়েন্স নিলেন, ধরেন এখানে 1920/1080 একটি সিকোয়েন্স নিলাম, যেটার নাম দিলাম আমি 16:9, এই নামে একটি সিকোয়েন্স আমি নিলাম এবং এটা আমি সেভ করে রাখবো। সো এখানে যদি আমি সেভ প্রিসেট দিই তাহলেই এটা সেভ হয়ে যাবে। সো পরবর্তীতে যখন সেভ দিয়ে ওকে দিয়ে দিবেন, সো পরবর্তীতে যখন আপনি এই সিকোয়েন্সটি ওপেন করতে যাবেন, খুবই সিম্পল, জাস্ট এখানে ফাইল থেকে নিউতে গিয়ে সিকোয়েন্সে যাবেন। এখান থেকে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি কিছু দেওয়া রয়েছে, লাইক 4K রাজু, HD রাজু, শর্ট রাজু, স্কোয়ার রাজু। সো আমি আমার মতো করে বেশ কিছু প্রিসেট এখানে দিয়ে রেখেছি। আপনিও আপনার মতো প্রিসেটগুলো এভাবে সেভ করে রাখলে এখানে পেয়ে যাবেন, জাস্ট ওকে প্রেস করবেন, তাহলে সিকোয়েন্সটা চলে আসবে। ওকে ফাইন, সো সিকোয়েন্স নেওয়া কমপ্লিট। এরপর আমরা ভিডিও ইম্পোর্ট করব। ভিডিও ইম্পোর্ট করার জন্য আমরা বেশ কিছু টেকনিক রয়েছে। সো প্রথমত আমরা যদি খেয়াল করি, এই যে এই জায়গাটা দেখতেছেন, এখানটাকে প্রজেক্ট বলে এই জায়গাটাকে। তো আমরা এখানে যদি ডাবল প্রেস করি তাহলে আমাদের ডেস্কটপ পিসিতে চলে যাব এবং আমাদের ফুটেজ যেখানে রয়েছে সেখান থেকে আমরা চাইলে আমাদের ফুটেজগুলো জাস্ট এভাবে মার্ক করে ওপেন দিয়ে দিব, তাহলেই কিন্তু চলে যাবে। এছাড়াও আপনি চাইলে খুব ইজিলি পিসি থেকে জাস্ট কপি করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি এখানে ছেড়ে দেন তাহলেও কিন্তু সেটা এখানে চলে আসবে। সো সেটা আর আমি দেখালাম না। তো এইভাবে আমি একটা ফুটেজ নিতে পারি, এবং ফুটেজ নেওয়ার পরে আমি যদি খেয়াল করি, এখানে যদি আমি খেয়াল করি দেখবো এখানে শুধু ফুটেজ না, ফুটেজের পাশাপাশি আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে। একদম কর্নার দিক থেকে যদি খেয়াল করি, এখানে দেখবো হচ্ছে দেখেন এই সিকোয়েন্সগুলো কিন্তু এগুলো সিকোয়েন্স, যেটা হচ্ছে পাশে এরকম আইকন থাকবে। সো আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে সিকোয়েন্স। অ্যান্ড দেন এই যে লাইট ওয়াইপ লেখা দেখতে পাচ্ছি, এর পাশে যে আইকন দেখতে পাচ্ছি, এখানে ভিডিও এবং অডিও দুইটা আইকনই দেখা যাচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে আপনার ছবি এবং ভিডিও এবং অডিও দুইটাই এটার মধ্যে আছে। সেগুলো সবগুলোই একই রকম, বাট লাস্টেটার দিকে যদি খেয়াল করি দেখবো এইখানে শুধু ওয়েভ ফ্রেম রয়েছে, অর্থাৎ এটা শুধু অডিও, এটার সাথে কোনো ভিডিও নেই। এছাড়াও আপনারা এখানে ফ্রেম রেট দেখতে পারবেন, কোনটার ফ্রেম রেট কত সেটা দেখতে পাচ্ছেন। দেন মিডিয়া স্টার্ট, মিডিয়া এন্ড এছাড়া আরও এখানে স্লাইডার রয়েছে, আপনি স্লাইড করলে এখানে আরও বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তবে এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, আমি কখনো এদিকে খুব একটা বেশি যাই না। তো এইভাবে আমরা ফুটেজ ইম্পোর্ট করতে পারবো এবং আমরা চাইলে ফুটেজগুলোকে সাজিয়েও নিতে পারবো। লাইক আমি ভিডিওগুলোকে এক জায়গায় রাখতে চাচ্ছি, আমার অডিওগুলো বা যদি ছবি থাকে সেগুলো আমি আলাদা আলাদা ফোল্ডার করে রাখতে পারবো। খুবই সিম্পল, আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ বিন রয়েছে, এটা সিলেক্ট করবো, এখানে বিন চলে আসবে। সো আমি যদি এখানে লিখি অডিও, তাহলে অডিওর একটি ফোল্ডার চলে আসলো, এবং এই যে অডিওটা দেখতে পাচ্ছি একদম লাস্টে, এটাকে চাইলে আমি টান দিয়ে অডিওর ভিতরে নিয়ে নিতে পারি, তাহলে ভিতরে চলে আসলো। আবার আমি চাইলে এখান থেকে একটি ভিডিও নিয়ে নিতে পারি, এবং যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিওকে জাস্ট এভাবে ধরে আমি এই ভিডিওর ভিতরে ঢুকাই দেবো, তাহলেই ভিডিওটা এটার ভিতরে কপি হয়ে যাবে। ওয়েল, সো এখন আমি যদি ফোল্ডারগুলো একটু ক্লোজ করি তাহলে দেখতে পারবো এখানে একটা রয়ে গিয়েছে, এটা হচ্ছে একটি ছবি। সো আমি চাইলে এখান থেকে আরেকটি নিউ লেয়ার নিয়ে নিউ বিন নিয়ে ফটো লিখে দিতে পারি। সো এটাকে আমি এখানে রেখে দিলাম। সো কিছুক্ষণ আগেও কিন্তু এই প্রজেক্টটা কিন্তু একটু এলোমেলো মনে হচ্ছিলো, অনেক ফাইল দেখা যাচ্ছিলো, বাট এখন কিন্তু ব্যাপারটাকে আমি গুছিয়ে নিয়ে আসলাম। অডিওর ভিতরে অডিও, ফটোর ভিতরে ফটো, ভিডিওর ভিতরে ভিডিও, এবং আলাদাভাবে সিকোয়েন্স রয়েছে। সো আপনি চাইলে এভাবে ফোল্ডারাইজ করে ফেলতে পারেন, তবে আপনি চাইলে এইখান থেকে ফোল্ডারাইজ না করে ডিরেক্ট পিসি থেকেও ফোল্ডারাইজ করে ফেলতে পারেন। ব্যাপারটা একদমই সিম্পল, সেটা বোঝানোর জন্য আমি জাস্ট এগুলোকে ডিলিট করে দিই। সো আমি জাস্ট এগুলোকে মার্ক করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমি যদি একটু আমার পিসিতে খেয়াল করে দেখবো এখানে অডিও,
ভিডিও অ্যান্ড আদার্স, এর ভিতরে আদার্স কিছু মিডিয়া রয়েছে, সেটা আমি পরে শেয়ার করবো। সো এই তিনটা আমি ফোল্ডার করে রেখেছি। এই তিনটাকে জাস্ট আমি যদি টান দিয়ে আমার প্রজেক্টে নিয়ে আসি তাহলে দেখবো খুব সুন্দরভাবে কপি হয়ে গেল। এবং এখানে অডিওর ভিতরে অডিও রয়েছে, আদার্সের ভিতরে আদার্স, অ্যান্ড ভিডিওর ভিতরে ভিডিও রয়েছে। সো এভাবেও চাইলে আপনি ইম্পোর্ট দিতে পারেন, অথবা আপনি যদি চান আপনি সরাসরি যে কোনো একটা মিডিয়াকে জাস্ট ধরে যদি টাইমলাইনের উপরে ছেড়ে দেন তাহলেও কিন্তু এটা ইম্পোর্ট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এখানে একটা ওয়ার্নিং আসলো, এই ওয়ার্নিংটা পরেও হয়তো কয়েকবার আসতে পারে আজকের কন্টেন্টে। তো কেন আসলো সেটা একটু বলে নিই। ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং, অর্থাৎ আপনার ক্লিপ মিসম্যাচ করতেছে। দেখেন মনে আছে কিনা, আমি যখন কিছুক্ষণ আগে সিকোয়েন্স নিলাম, সিকোয়েন্সটা তৈরি করার সময় আমি কিন্তু এফপিএস দিয়েছিলাম 24 এফপিএস, বাট আমি যে ভিডিওটা এখন ইম্পোর্ট দিলাম আমার টাইমলাইনে, এই ভিডিওটার এফপিএস ছিল যখন আমি শ্যুট করেছি 120 এফপিএস। তো আমি সিকোয়েন্স নিয়েছি 24, বাট আমার ভিডিওটা হচ্ছে 120-এর। সো এই যে মিসম্যাচ হচ্ছে, এই জন্য অ্যাডোব প্রিমিয়ার প্রো এখন আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি তো 24-এর সিকোয়েন্স নিচ্ছেন বাট ভিডিও দিচ্ছেন 120-এর, এখন আমি কি করব? আমি কি 24-এ থাকবো না 120-এ চলে যাব? সো ইটস আপ টু ইউ। আপনি যদি 24-এ রাখতে চান তাহলে আপনি কিপ এক্সিস্টিং সেটিংস, অর্থাৎ আপনি সিকোয়েন্স যেটা নিয়েছেন সেটাই থাকবে। আর আপনি যদি চান যে না আমার ভিডিওতে যেই সিকোয়েন্স সেটিংস রয়েছে সেই সেটিংসে চলে যেতে তাহলে চেঞ্জ সিকোয়েন্স সেটিংস এটা দিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি এখন যেটা করব, আমি কিপ এক্সিস্টিং সেটিংস দেবো, কারণ আমি চাচ্ছি আমি সিকোয়েন্স যেটা নিয়েছি সেটাই থাকবে। সো আমি কিপ এক্সিস্টিং সেটিংস দিলাম, তাহলে কিন্তু এখানে চলে আসলো। এবং এটা শুধুমাত্র প্রথমবার ওয়ার্নিং দেবে, পরের বার যখন আপনি অন্য কোনো ফুটেজ ঢুকাবেন তখন কিন্তু আর এই সমস্যাটা করবে না। সো এখন কিন্তু আর এই সমস্যা করছে না। জোস, আমরা কিন্তু অ্যাডোব প্রিমিয়ার প্রোতে প্রজেক্ট ওপেন করা শিখে গিয়েছি, সিকোয়েন্স নেওয়া শিখে গিয়েছি এবং ফুটেজ ইম্পোর্ট করা শিখে গিয়েছি। এখন আমরা ভিডিও এডিটে চলে যাব। তবে ভিডিও এডিটের আগে আসলে আমরা কোথায় এডিট করছি সেই জায়গাটা কিন্তু আমাদের একটু ভালোভাবে চেনা দরকার। অর্থাৎ এই যে সব কিছু দেখতে পাচ্ছেন, এই সব কিছুকে এক কথায় ওয়ার্ক স্পেস বলে, এবং এই ওয়ার্ক স্পেসের কোথায় কী আছে, এটাকে কীভাবে ম্যানেজ করে সেটা আমরা একটু দেখে নিই। এখানে একটু ভিডিওতে চলে যাই, যে কোনো একটা ফুটেজের উপরে জাস্ট একটু ক্লিক করি, দেখবো এখানে আরেকটি মনিটর চলে এসেছে। তো এটা হচ্ছে সোর্স মনিটর, মাথায় হাত দিয়ে আসি, ওকে এখানে চলে আসি। এটা হচ্ছে সোর্স মনিটর। সোর্স মনিটরের কাজ হচ্ছে যখন আমরা কোনো একটি ভিডিও অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট দেবো, নট অনলি ভিডিও বাট অলসো ভিডিও, অডিও, ছবি, হোয়াট এভার ইট ইস, যে কোনো মিডিয়া যখন আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট দেবো, সেটা যদি আমরা প্রাইমারিলি দেখতে চাই, সেটা দেখার জন্য আমরা এই সোর্স মনিটরের সাপোর্ট নেব। সো এই সোর্স মনিটর দিয়ে আমরা প্রাইমারিলি দেখতে পারবো। আর এছাড়া এখানে রয়েছে প্রোগ্রাম মনিটর, যখন আমরা কোনো কিছু এডিট করব, এডিট করার পরে ফাইনাল আউটপুট আসলে কীরকম হচ্ছে বা ইনস্ট্যান্ট আউটপুটটা আসলে কী দাঁড়াচ্ছে সেটা আমরা এই প্রোগ্রাম মনিটরে দেখতে পারবো। আর নিচে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টাইমলাইন। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই জায়গায় আসলে আমাদের সকল রান্নাবান্না মানে কাটাকাটি করব এখানে। সো এখানে আমরা এডিট করব, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এটা হচ্ছে, এটাকে বলে আপনার টাইমলাইন। অ্যান্ড এখানে আমরা বেশ কিছু অপশন পাচ্ছি, এখানে ইফেক্ট, এসেনশিয়াল টেমপ্লেটস, লুমিট্রি কালার, বেশ কিছু অপশন আমরা এখানে পাচ্ছি। এটা হচ্ছে একটি সাউন্ড, কি বলে এটাকে, সাউন্ড বার। সো এটা দিয়ে আমরা সাউন্ড চেক করতে পারবো, সাউন্ড আপ ডাউন করছি কী অবস্থা আছে সেটা দেখতে পারবো। আর এটা হচ্ছে প্রজেক্ট, যেখানে আমার সকল মিডিয়াগুলো এখানে থাকবে। সো এই হচ্ছে শর্টকাটে আমার ওয়ার্ক স্পেসের পরিচিতি। তবে আরেকটু ডিটেলসে বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখন চলে আসি সোর্স মনিটরে। তো সোর্স মনিটরে যদি খেয়াল করি, ভিডিওর ভিতরে আমরা যে কোনো ভিডিওতে যদি ক্লিক করি সেই ভিডিওটা এখানে চলে আসবে। সো এটা চলে আসছে কিন্তু সো এখানে আমরা একটি ভিডিও দেখতে পাচ্ছি। দেন আমরা যদি এখানে প্রেস করে আরেকটি ভিডিও দেখতে পাচ্ছি, এখানে প্রেস করে আরেকটা ভিডিও, অর্থাৎ আমরা ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছি। এবং এই যে এখানে প্লে বাটন রয়েছে, এটা যদি দিয়ে প্লে করি তাহলে কিন্তু আমরা এখান থেকে প্লে করেও দেখতে পাচ্ছি। সো এখানে একদম শুরু থেকে আমরা যদি খেয়াল করি, এখানে দেখতে পারবো এখানে ভিডিও অপশন রয়েছে। সো ভিডিও অপশন টিক দেওয়া রয়েছে দেখে আমি এই মুহূর্তে ভিডিও দেখতে পাচ্ছি, আর অডিও অপশন টিক দেওয়া থাকলে আমি অডিও দেখতে পারবো। তো বোঝার সুবিধার্থে আমি প্রথমে এখানে এই ভিডিওটা নিয়ে নিই। ওকে, সো ভিডিও আর অডিও দেখতে পাচ্ছি। এখানে যদি খেয়াল করি, এখানে আমার টাইম দেখাচ্ছে যে আমি কত সেকেন্ডে আছি। অ্যান্ড এখানে ফিড দেওয়া রয়েছে, আমরা চাইলে এই প্রোগ্রাম মনিটরটাকে একটু ছোট করতে পারি। বারবার প্রোগ্রাম মনিটর বলতেছি, এটা সোর্স মনিটর। সোর্স মনিটরটাকে আমরা ছোট করতে পারি, লাইক হচ্ছে এখানে 10 যদি দেই ছোট হয়ে যাবে, দেন 25 দিলে একটু বড় হবে, 15 দিলে আরেকটু বড় হবে। বাট আমি যদি ফিট দিয়ে দিই তাহলে মোটামুটি আমার ফ্রেমের সাথে ফিট হয়ে থাকবে। সো আমি ফিট দিয়ে রাখলাম। আর এখানে রয়েছে হচ্ছে রেজুলেশন। সো অনেক সময় দেখা যায় যে আমার ফাইল অনেক ভারী হয় বা আমার পিসি কনফিগারেশন একটু ডাউন, সেক্ষেত্রে আমরা চাইলে ভিডিও প্লেব্যাকের রেজুলেশনটা কমিয়ে রাখতে পারি। সো নর্মালি যদি ফুল রাখি তাহলে আমরা অ্যাকচুয়াল রেজুলেশনটা দেখতে পারবো প্লেব্যাকের সময়, বা 1/2 দিলে কিছুটা কমে যাবে, 1/4 দিলে আর একটু কমে যাবে। সো আমার সুবিধা মতো আমি এটাকে কম বেশি করে রাখতে পারি। যেহেতু আমি প্রাইমারিলি জাস্ট এটা দেখবো, সো এটাকে আসলে আমার ফুল দেওয়ার দরকার নেই, এত রেজুলেশন এখানে আমার দেখার দরকার নেই। আমি জাস্ট এটাকে 1/4 দিয়ে রাখতে পারি, দরকার হলে আপনি বাড়িয়ে দিবেন, ইটস আপ টু ইউ। দেন আমরা যদি এখানে খেয়াল করি,
নিচের দিকে যদি খেয়াল করি এখানে দেখবো একটি অ্যাড মার্কার অপশন রয়েছে। বাই দ্য ওয়ে এখানে অনেক কিছুই রয়েছে, এগুলো হয়তো আপনার নাও থাকতে পারে। আগে আমি এটা একটু শেয়ার করি। এই জিনিসগুলো যদি আপনার কোনো কিছু দরকার হয় বা না পান, সেক্ষেত্রে এই যে প্লাস বাটন দেখছেন এখানে প্রেস করবেন, তাহলে আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে আপনার যেটা দরকার জাস্ট আপনি টান দিয়ে এখানে ছেড়ে দিবেন, তাহলেই চলে আসবে। অ্যান্ড দেন জাস্ট ফাইনালি ওকে প্রেস করবেন। তো আমার ওইটা আসলে দরকার নেই এই মুহূর্তে, যার কারণে ওইটা আমি আনলাম না। তবে আপনারা যখন কোনো কিছু দরকার হবে ওইখান থেকে পেয়ে যাবেন। সো আমরা এখানে প্রথমে দেখছি অ্যাড মার্কার। সো আমি ধরেন এই ফুটেজটা যদি একটু প্লে করি, ওকে। সো আমার ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। সো আমি চাচ্ছি যেখান থেকে শুরু হচ্ছে এখানে একটি নোট করে রাখতে, বা যে কোনো জায়গায় যে কোনো কিছু অনেক সময় থাকে না যে একটু নোট করে রাখতে হবে কোনো কিছু পরবর্তীতে এডিটের সময় যেন মনে থাকে। তো আমি জাস্ট এখানে চাচ্ছি একটা নোট করে রাখতে। সো এখানে যদি আমি মার্কার অপশনটা ক্লিক করি তাহলে দেখবো এখানে একটি মার্কার চলে এসেছে, এবং এই জায়গাতে আমি যদি ডাবল প্রেস করি আমি চাইলে কমেন্টও করে রাখতে পারবো। সো আমি এখানে লিখলাম ভিডিও স্টার্ট, অ্যান্ড চাইলে আমি কমেন্টে আরও ডিটেলস রাখতে পারি, আই স্টার্ট টকিং ফ্রম হেয়ার, এবং চাইলে আমি কালারটাও চেঞ্জ করতে পারি। সো আমি যদি কোনো পার্টিকুলার কালার থাকে, কোনো সময় থাকে না একসাথে দেখা যাবে 10-12টা মার্ক করে রেখেছি এবং তার মধ্যে কোনো একটাকে আমি বেশি হাইলাইট করতে চাচ্ছি বা যে কোনো কারণে কালার চেঞ্জ করতে চাচ্ছি, এখান থেকে আপনি করতে পারবেন, অ্যান্ড ওকে দিয়ে দেবেন। সো এখানে আপনার মার্কার চলে আসবে। তো মার্কার নিয়ে আমি ডিটেলস আরও পরে কথা বলবো। যাই হোক, এবং মার্কার যদি ডিলিট করতে চাই রাইট বাটন প্রেস করবেন, এখান থেকে ক্লিয়ার সিলেক্টেড মার্কার্স বা ক্লিয়ার মার্কার্স এটা দিলেই কিন্তু মার্কারটা চলে যাবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্ক ইন মার্ক আউট রয়েছে। সো এই জায়গাটাতে কিন্তু আমি মার্ক করে রেখেছি, বা আপনি যদি মার্ক করে নাও রাখেন, আমি জাস্ট প্লে করি, ওকে আমার এখান থেকে ভয়েস শুরু হচ্ছে। দ্যাট মিনস আমি এখান থেকে চাইলে কিছুটা ট্রিম করেও নিয়ে যেতে পারি। এখানে যে শুধু আমি দেখতে পারবো ব্যাপারটা এরকম না, চাইলে আমি এখান থেকে ট্রিম করেও কিছুটা কাটাকাটি বেসিক কারেকশনটা এখান থেকে করে নিতে পারি। সো আমি এখানে যদি মার্ক ইন দিই, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। সো এই পর্যন্ত আমি রাখবো। এখানে আমি মার্ক আউট দিয়ে দিলাম। সো এই যে আমি যতটুকু মার্ক করলাম, এখন যদি আমি এটাকে টান দিয়ে নিয়ে আসি, আমি যতটুকু মার্ক করলাম শুধু ততটুকুই এখানে আসবে। তবে এখানে কিন্তু ওই যে আগের ফুটেজ যেটা আমি ইম্পোর্ট করেছিলাম ওগুলো কিন্তু ডিলিট করে দিয়েছি, এটা একদম এমটি রয়েছে, যার কারণে আগের মতো আবার মিসম্যাচ ওয়ার্নিংটা দিচ্ছে। সো আমি কিপ এক্সিস্টিং সেটিংস দিয়ে দিলাম। তো দেখেন, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। সো আমি যতটুকু মার্ক করেছি জাস্ট ততটুকুই চলে আসলো, এবং এর পাশে এখানে যদি খেয়াল করি এখানে গো টু ইন এটা যদি দিই তাহলে আমি একদম মার্কারের একদম ফার্স্ট পয়েন্টে চলে আসলাম, আবার গো টু আউট দিলে মার্কারের লাস্ট পয়েন্টে চলে যাব। আর এদিকে প্লে বাটন আগে পরে এইগুলো তো আসলে আমরি কিছু না, এগুলো সবাই জানেন আশা করি। তো এভাবে আমরা এখান থেকেও চাইলে জাস্ট কাজ করে এখান থেকে চাইলে ইজিলি এভাবে টাইমলাইনে নিয়ে আসতে পারি। আবার আমি যদি চাই আমি এইখান থেকে শুধু অডিওটা আনবো, তাহলে এখান থেকে যে অডিওটা ধরে টান দেবো তাহলে শুধু অডিও চলে আসবে। আবার যদি চাই যে শুধু ভিডিওটা আনবো, তাহলে ভিডিওটা টান দিলে শুধুমাত্র ভিডিওটা চলে আসবে। সো এইভাবে চাইলে আমরা সোর্স মনিটর থেকেও কিছুটা কারেকশন করে বা কিছুটা কাটাকাটি বা ট্রিম করে টাইমলাইনে ফুটেজ নিয়ে আসতে পারি। তবে না চাইলে আপনি নাও করতে পারেন, এটা তেমন কোনো মেজর কিছু না। এরপর আমরা চলে আসি প্রোগ্রাম মনিটরে। সো প্রোগ্রাম মনিটরও আর সোর্স মনিটর আসলে জিনিসটা একই। এখান থেকে আমরা ফিড বা আমার মতো পার্সেন্টেজ আমি দিয়ে দিলে ছোট বড় হবে। অ্যান্ড তার আগে আমি একটি ফুটেজ আগে একটু টাইম লাইনে নিয়ে আসি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। যেহেতু কিছুক্ষণ আগে ফুটেজটা নিয়ে আমি আবারও ডিলিট করে দিয়েছি, তার কারণে আবার চাচ্ছে, বাট একবার জাস্ট ফুটেজটা যদি টাইম লাইনে আমি ফিক্সড করে দিই তারপরে কিন্তু আর চাবে না। সো আমি কিপ এক্সিস্টিং সেটিংস দিলাম। তো এখানে যদি দেখি এখানে আমরা পজিশনটাকে আগের মতো করতে পারবো, এখান থেকে ফুল দেবো না প্লেব্যাকের রেজুলেশন কত থাকবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। এখানেও সব কিছু সেম রয়েছে, এই জিনিসটা খুব একটা বেশি ম্যান্ডেটরি না, আবার ম্যান্ডেটরি এটা যদি আমি দিয়ে রাখি তাহলে একটি স্কেল দেখতে পারবো। সো আমার মিডল পয়েন্ট কোনটা বা ব্ল্যাক বার কোথায় বসবে এগুলো আমরা সেট করতে পারবো। এটা মার্ক ইন মার্ক আউট রয়েছে, এই জিনিসগুলো আর এই জিনিসগুলো সব সেম। সো এটা নিয়ে আর আলাদাভাবে কথা বলার কিছু নেই। এরপরে এখানে যদি খেয়াল করি এটা হচ্ছে আমার প্রজেক্ট, যেটার ভিতরে আমার সকল প্রজেক্ট থাকবে। সো প্রজেক্টের ভিতরে যদি খেয়াল করি এখানে আমি যা যা ইম্পোর্ট করলাম সব কিছু দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলোকে আবার আমরা ভিউটাকে চেঞ্জ করতে পারবো। লাইক এখানে এখন লিস্ট দেওয়া রয়েছে, যার কারণে লিস্ট আকারে দেখছি। আমি যদি এটাকে একটু আইকন ভিউ দিয়ে দিই তাহলে এরকম আইকন দেখতে পারবো, থাম্বনেল দেখতে পারবো আর কি। এবং চাইলে আমরা এটা সাইজটাকে ছোট বড় করতে পারবো। এখানে আরও কিছু জিনিস রয়েছে, সো আপনারা এখান থেকে আরও বেশ কিছু অপশন পেয়ে যাবেন। তবে খুব একটা বেশি ম্যান্ডেটরি না এইগুলো নিয়ে কথা বলা, জাস্ট এই দুটো একটু মাথায় থাকলেই হবে। অ্যান্ড এছাড়া এখানে রয়েছে নিউ বিন নিতে পারবেন বা নিউ কোনো আইটেম অর্থাৎ সিকোয়েন্স প্রজেক্ট যা কিছু চান এখান থেকে বেশ কিছু কারেকশন করতে পারবেন। কোনো কিছু ডিলিট করতে চাইলে জাস্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে হয়ে যায়, বাট এখানে ডিলিট বাটন রয়েছে, এটা দিয়েও আপনি ডিলিট করতে পারবেন। সো এটা শেষ। এরপর আমরা যদি চলে আসি টাইম লাইনে, এইটা খুবই ইম্পর্টেন্ট। সো টাইম লাইনে আসলে আমরা বেশ কিছু অপশন পেয়ে যাব। প্রথমত আমরা এখানে বেশ কিছু সেটিংস পাচ্ছি,
টুল পাচ্ছি মূলত। সো এটা হচ্ছে সিলেকশন টুল। এটা দিয়ে আমরা যখন এটা থাকবে সিলেকশন টুলে থাকবে, আমরা পাশে দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে সিলেকশন টুল ব্র্যাকেটে ভি, অর্থাৎ শর্টকাট হচ্ছে ভি। আপনি কিবোর্ড থেকে ভি প্রেস করলেই যে কোনো টুলেই থাকে না কেন, কিবোর্ড থেকে যদি আমি ভি প্রেস করি তাহলে সিলেকশন টুলে চলে আসবো। এটার মাধ্যমে আমরা ফুটেজকে এইভাবে মুভ করতে পারবো। আমি একটু টাইমলাইনটাকে বড় করে নিই, কীভাবে বড় করছি সেটা দেখাচ্ছি পরে। সো এখানে আসলাম, আমরা চাইলে ফুটেজটাকে এভাবে মুভ করতে পারবো। দেন হচ্ছে আমরা এখানে রয়েছে ট্র্যাক সিলেকশন টুল। ফর এক্সাম্পল আমি এইখানে আরও কিছু ভিডিও নিয়ে নিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। সো আমি এখানে 4টা ভিডিও নিয়ে নিলাম। তো আমি এখন যদি এখান থেকে ট্র্যাক সিলেকশন টুল ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল এটা সিলেক্ট করি, এবং আমি যদি ধরেন যে এইখানে রেখে ক্লিক করি, তাহলে এই ফুটেজ থেকে শুরু করে এরপরে যত ফুটেজ থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সো সিলেক্ট হওয়ার পরে আপনি জাস্ট এগুলোকে চাইলে মুভ করতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন। আবার যদি আপনি এখানে একটু লং প্রেস করে ধরে রাখেন তাহলে দেখবেন ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুল এটা চলে আসবে। সো আপনি যদি চান যে আমি এইখান থেকে সামনে সকল ফুটেজ মার্ক করব, এমন হতে পারে সামনে 200, 400, 500 ফুটেজও রয়েছে, আপনি সবগুলোকে একবার মার্ক করতে চাচ্ছেন, জাস্ট এখান থেকে এদিকে ক্লিক করবেন, তাহলে এই পাশেগুলো মার্ক হয়ে যাবে। এটা কিন্তু মার্ক হয়নি, এবং চাইলে আপনি এটাকে খুব সুন্দরভাবে মুভ করতে পারবেন। তো এরপরে এখানে কিছু রিপল এডিট, রোলিং এডিট রয়েছে, রিমিক্স টুল। এই জিনিসগুলো আসলে আমার খুব একটা বেশি দরকার হয় না, এটা নিয়ে কথা বলার কিছু নেই। শুধু রিমিক্স টুল নিয়ে কথা বলবো, সেটা আমি পরে আসবো যখন অডিও নিয়ে কথা বলবো তখন। এছাড়া এখানে রয়েছে রেজার টুল, যেটার মাধ্যমে আমরা কাটাকাটি করতে পারবো, এক কথায় ট্রিম করতে পারবো। সো এটা যদি সিলেক্ট করি, বা এটা শর্টকাট হচ্ছে সি, কিবোর্ড থেকে যে কোনো টুলে থাকেন না কেন কিবোর্ড থেকে সি প্রেস করলে এই টুলে চলে আসবো। সো আমরা এর মাধ্যমে খুব ইজিলি কাটাকাটি করতে পারবো। সো কাটাকাটির আরও বেশ কিছু টেকনিক রয়েছে, সেটা নিয়ে পরে কথা বলবো। আমি জাস্ট টুলগুলোর শর্টকাটে পরিচয় দিয়ে যাচ্ছি। এছাড়া এখানে পেইন্ট টুল রয়েছে, বা হ্যান্ড টুল রয়েছে, টেক্সট টুল রয়েছে, এগুলো নিয়ে আমি বিস্তারিত পরে কথা বলবো, জাস্ট দেখিয়ে দিলাম। এরপরে আমরা যদি টাইমলাইনের ভিতরে চলে আসি, টাইমলাইনের ভিতরে এখানে তো মূলত হচ্ছে সেট সিকোয়েন্স, যে সিকোয়েন্সগুলো আমি নিয়েছি। আপনি একটা সিকোয়েন্স নিলে একটাই থাকবে, যেহেতু 3টা নিয়েছি 3টাই রয়েছে, এবং এটার পাশে যে ক্লোজ বাটন রয়েছে এটা টিপ দিলে ক্লিক লাগলে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। সো বি কেয়ারফুল। তো আমরা চলে আসলাম এই সিকোয়েন্সে। তো এটার ভিতরে যদি খেয়াল করি, আমি একটু এটাকে বড় করে নিই, আমরা কিন্তু চাইলে খুবই ইজিলি এইভাবে ছোট বড় করে নিতে পারি। সো এটা যদি খেয়াল করি, এখানে একটা মোটা একটা লাইন দেখা যাচ্ছে। সো এই লাইনের উপরের পোর্শনটা হচ্ছে ভিডিও লেয়ার্স, আর নিচেরগুলো হচ্ছে অডিও লেয়ার্স। অর্থাৎ উপরে আমি যত কাজ করব, ভিডিও নেব, সব উপরে থাকবে। ভিডিও বলেন, ছবি বলেন, হোয়াট এভার ইট ইজ, ভিজুয়াল যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে উপরে, আর নিচেরটা হচ্ছে অডিও সাউন্ড ইফেক্ট, অর্থাৎ যে জিনিসগুলো শোনা যায় সেই জিনিসগুলো হচ্ছে নিচে। এখন কথা হচ্ছে এখানে আসলে লেয়ার কতগুলো আছে। সো আমরা যদি একটু খেয়াল করি, এখানে স্লাইডার রয়েছে, আমরা চাইলে এটা দিয়ে আপ ডাউন করতে পারবো। তো এখানে আমরা V1, V2, V3 অর্থাৎ 3টা লেয়ার দেখতে পাচ্ছি। বাট আমি চাইলে এর উপরে, ধরেন আমি 3টা লেয়ার নিয়েছি, এর উপরে আরেকটা জাস্ট এভাবে টান দেবো। সো V4 কিন্তু এখন চলে আসলো। সো এটাকে একটু বড় করে দিই, তাহলে বুঝতে পারবেন। V4 চলে আসলো, এটাকে আবার উপরে উঠে V5 চলে আসলো। এভাবে আপনি অসংখ্য লেয়ার্স নিতে পারবেন, কোনো চাপ নেবার কিছু নেই। একই রকমভাবে অডিওর ক্ষেত্রেও সেম, আপনি জাস্ট যদি বাড়িয়ে দেন, মানে নেক্সট লেয়ারে চলে যান, তাহলে আরেকটি লেয়ার চলে আসবে। যাই হোক, আমি আন্ডু দিয়ে দিলাম। আচ্ছা, ভালো কথা, লেয়ার তো অনেক নেওয়া যাবে, কিন্তু লেয়ারের কাজ কি দেখেন। যখন আমরা কোনো একটি ভিডিও দেখছি, এখানে একটি ভিডিওই রয়েছে, আমি এই অডিওটাকে একটু অফ করে দিই, একটি ভিডিও রয়েছে। সো এখানে আমরা একটি ভিডিও দেখতে পাচ্ছি, বাট আমি অনেক সময় দেখা যাবে যে একসাথে আমরা অনেকগুলো লেয়ার কাজ করব। তো এই লেয়ারের উপরে যদি আমি আরেকটি ফুটেজ নিয়ে নিই, তাহলে কিন্তু এখন আর আগের লেয়ারটি দেখা যাচ্ছে না। খুবই সিম্পল, ধরেন আপনি একটি কাগজের উপরে আরেকটি কাগজ রাখলেন, তাহলে কিন্তু নিচে কোনটা আছে সেটা দেখতে পারবেন না। যদিও এটা হাত, আমি জাস্ট বোঝানোর জন্য কাগজ বললাম। তো আপনি যখন একটার উপরে আরেকটা কিছু রাখবেন, নিচে যেটা আছে সেটা কিন্তু দেখা যায় না। উপরেটা যদি সরাই ফেলেন তাহলে নিচেটা দেখা যাবে। লেয়ার ব্যাপারটাও এরকমই, যখন একটি লেয়ার রয়েছে শুধুমাত্র এটা দেখতে পাচ্ছি, বাট এটার উপরে যখন আমরা আরেকটা নিয়ে নেব, তখন আমরা ওইটা দেখতে পারবো, নিচেটা দেখতে পারবো না। নিচেটা দেখতে হলে আমাকে এটা সরাই ফেলতে হবে, তাহলে নিচেরটা দেখতে পারবো। তবে আমরা মাল্টি ফ্রেমিং করতে পারবো, একসাথে 2-3টা ফ্রেম অ্যাড করতে পারবো, এগুলো পরে আসছি। যাই হোক, এখন আমরা যদি এখানে খেয়াল করি, এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে প্রথমে রয়েছে চোখের মধ্যে একটি টগল ট্র্যাক আউটপুট। সো আমরা যদি খেয়াল করি, এইটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে লেয়ার, এই লেয়ারে এই ফুটেজটা রয়েছে। এখন এখানে যতগুলোই ফুটেজই থাকুক না কেন, এটাকে যদি আমরা অফ করে দিই, তাহলে এই লেয়ারটা ইনভিজিবল হয়ে যাবে, এটা আর দেখা যাবে না। দেন রয়েছে টগল সিঙ্ক লক, দেন এখানে রয়েছে টগল ট্র্যাক লক। সো এটা দিয়ে আপনার পুরো ট্র্যাকটাই লক হয়ে যাবে। আপনি যদি এগুলো লক করে রাখেন, ভিডিওর ক্ষেত্রে অডিওর ক্ষেত্রে সেম, তাহলে এগুলো হাজার নাড়াচাড়া করলেও আসলে এগুলো মুভ করতে পারবেন না। সো আপনি চাইলে এভাবে লক করে রাখতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বড় ফাইল নিয়ে কাজ করি, তখন হচ্ছে কোনো একটা লেয়ার আমাকে একদমই নাড়াচাড়া করানো যাবে না, অনেক সিঙ্ক করা, অনেক ক্রিটিক্যাল এডিট, তখন আমরা এগুলো লক করে রাখতে পারি।
যাই হোক, এছাড়া অডিওর দিকে যদি যাই, এখানে আমরা দেখতে পারবো প্রথমে অডিও রেকর্ড অপশন রয়েছে, এটা দিয়ে রেকর্ড করতে পারবো। এখানে এখানে সোলো ট্র্যাক রয়েছে। তো সোলো ট্র্যাক হচ্ছে ধরেন একই সাথে আমার দুইটা অডিও রয়েছে, দুইটা অডিও যদি থাকে বা 3টা 4টা 5টা 10টা অডিও, যতই অডিও থাকুক না কেন, আপনি নির্দিষ্ট একটা লেয়ারকে শুধু শুনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অ্যাসটা দিয়ে রাখবেন। ধরেন আমি এখানে 2টা লেয়ার আছে, আমি একটু প্লে করি। 2টা লেয়ারে আসলে হজবরল হয়ে যাচ্ছে। আমি যদি চাই শুধু এই লেয়ার থাকবে, অন্য কোনো লেয়ার শুনবো না আমি, তখন শুধুমাত্র ওই লেয়ারের অডিওটা আমি শুনতে পারবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। ওকে, সো এভাবে আমরা সোলো ট্র্যাক শুনতে পারবো। আবার এখানে রয়েছে মিউট। সো আপনার কোনো একটি লেয়ারকে যদি আপনি মিউট করে রাখতে চান, এটা প্রেস করবেন, মিউট হয়ে যাবে। এছাড়া এখানে লক তো বললামই। এছাড়াও আপনি চাইলে খুব ইজিলি এই টাইম লাইনটাকে ছোটো বড়ো করতে পারবেন। সেটা করার জন্য আমরা এখানে যে স্লাইডার দেখতে পাচ্ছি, এটা ধরে যদি আমরা এভাবে টান দিই তাহলে ছোটো বা বড় হবে। আবার যদি আমরা এটাকে ধরে এভাবে মুভ করি তাহলে এটা সামনে পিছিয়ে আমরা দেখতে পারবো। একই সাথে এইটাকেও আমরা যদি এভাবে স্লাইড করি তাহলে লেয়ারগুলো ছোটো বা বড় হবে। আবার এটাকেও যদি ধরি, অডিওর ক্ষেত্রে লেয়ার ছোটো বা বড় হবে। শুধুমাত্র স্লাইডার দিয়ে যে কাজ করবেন ব্যাপারটা এরকম না, আপনারা চাইলে মাউস থেকেও এটা কন্ট্রোল করতে পারেন, খুবই ইজি। আমি একটু অডিওটাকে মিউট করে নিই। আমি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এভাবে ঘুরাই, মাউসের এটা যদি ঘুরাই কিবোর্ড থেকে অল্টার প্রেস করে, তাহলে দেখতে পারবো আমার টাইমলাইনটা ছোট বা বড় হচ্ছে। আবার এই যে এখানে স্পেস দেখতে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এইখানে যদি আমি মাউসটা রেখে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের স্ক্রল বাটনটা ঘুরাই, তাহলে দেখতে পারবো টাইমলাইনটা ওই লেয়ারটা ছোট বা বড় হচ্ছে। সেভাবেও আপনি কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এখানে অডিও লেভেল দেখতে পাচ্ছি। আমরা যদি একটু প্লে করি, এখানে আমরা অডিও লেভেল দেখতে পাচ্ছি, আমার অডিওটা কীরকম অবস্থায় রয়েছে। আপাতত যেহেতু আমি মিউট করে রেখেছি তো শুনতে পাচ্ছি না, বাট এখানে যখন প্লে হবে এখানে কিন্তু অডিওর গেইনগুলো বা অডিওর ডিবিটা আমরা এখান থেকে চেক করতে পারবো। আর এদিকে যদি আমি খেয়াল করি, এদিকে রয়েছে ইফেক্ট, গ্রাফিক্স টেমপ্লেট, লুমেট্রি কালার, বেশ কিছু জিনিস আমরা এখানে পেয়ে যাব। তো এখান থেকে যদি কোনো কিছু আমার দরকার না হয়, আমি জাস্ট সিলেক্ট করবো, রাইট বাটন প্রেস করবো, এখান থেকে ক্লোজ প্যানেল দিয়ে দেবো, তাহলে কিন্তু সেটা চলে যাবে। সো দেখেন এখন কিন্তু ইফেক্টটা আর নেই। আমি যদি গ্রাফিক্স টেমপ্লেটটাকেও যদি চাই এখানে রাখবো না, মানে হাইড করে দিতে, তাহলে এখান থেকে আমরা ক্লোজ প্যানেল দেবো, তাহলে এটাও চলে যাবে। ওকে ফাইন। এখন কথা হচ্ছে এগুলো আবার আমরা আনবো কীভাবে। আমার যখন কোনো কিছু দরকার হবে, আমি যদি এখানে খুঁজে না পাই, খুবই সিম্পল, উইন্ডোজে চলে যাব। আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে ইফেক্ট জাস্ট টিক দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে ইফেক্ট অপশনটি চলে আসবে। আবার যদি আমি উইন্ডোজে গিয়ে এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্স টেমপ্লেটে ক্লিক করি, তাহলে এখানে গ্রাফিক্স টেমপ্লেটগুলো চলে আসবে। দ্যাটস অল। সো এইখান থেকে আমরা এভাবে কাজ করতে পারবো। এখন কথা হচ্ছে, এই যে আমরা ওয়ার্ক স্পেসটা দেখতে পাচ্ছি, এটা চাইলে আপনি চেঞ্জও করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি কোনোটাকে যদি চান এটাকে টান দিয়ে এইদিকে রাখতে, আপনি সেটাও পারবেন। এটাকে টান দিয়ে এখানে রাখতে চান, সেটাও পারবেন। সো আপনি যেভাবে খুশি সেভাবে রাখতে পারবেন। এবং আপনি চাইলে এই ওয়ার্কস্পেসটাকে সেভ করেও রাখতে পারবেন। লাইক আপনি তো বারবার এইভাবে সেটিং করবেন না, আপনি যদি একটাতে ইউজ টু হয়ে যান, সেটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। সেটা কীভাবে করবো, আমরা উইন্ডোজে চলে যাব। ধরেন এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আমি সেভ করে রাখতে চাচ্ছি। উইন্ডোজে যাব, ওয়ার্কস্পেসে যাব, এখান থেকে সেভ অ্যাজ নিউ ওয়ার্কস্পেস এটা দেবো। অ্যান্ড দেন এখান থেকে আমি নাম দিয়ে দেবো, লাইক হচ্ছে Raju03। দেন আমি ওকে দিলাম, তাহলে কিন্তু এটা এখন সেভ হয়ে যাবে। সো এখন যদি আমি ধরেন এগুলো একদম উল্টাপাল্টা হয়ে গেল, কিছু বোঝা যাচ্ছে না, অনেক সময় হতে পারে যে ওয়ার্কস্পেস হয়তো কোনো কারণে নাড়াচাড়া লেগে একদম উল্টাপাল্টা হয়ে গেছে, কিছু বুঝতে পারতেছি না। সো আমি এখন এটাকে কী করব, আমি জাস্ট উইন্ডোজে চলে যাব, ওয়ার্কস্পেসে যাব, রিসেট টু সেভ লেআউট দিয়ে দেবো, আবার আগের অবস্থায় চলে আসবে। এবং এটা কোন লেআউটে আছে সেটা দেখতে চাইলে আমরা আবার এখানে যাব। দেখেন এখানে দেখাচ্ছে Raju3। সো আমি Raju3-তে আছি। নর্মালি যদি আপনারা একদম বেসিক এডিট যখন করবেন, আপনারা চাইলে এখান থেকে এডিটিং দিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে এডিটের জন্য যে ওয়ার্কস্পেস দরকার সেই ওয়ার্কস্পেসটা চলে আসবে। তবে আমি আমার কিছু কাস্টমাইজেশন করার জন্য আমি এইটাকে উইন্ডোজ থেকে রাজু ওয়ার্কস্পেসে গিয়ে Raju2 করে দেবো। সো আমি হচ্ছে এই ওয়ার্কস্পেসে কাজ করি এইভাবে, এবং আশা করি সবাই এইভাবে কাজ করে। এইটা আর আগে যেটা ছিল মোটামুটি একই জিনিস। তো যাই হোক, আমি Raju2-তে থাকলাম, এবং যদি উল্টাপাল্টা হয়ে যায় রিসেট টু সেভ লেআউট দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। আবার কথা হচ্ছে এইখান থেকে উইন্ডোজে গিয়ে কিন্তু ওয়ার্কস্পেসে গিয়ে আমরা অনেক কিছু দেখতেছি। সো এইটাকে আমরা আরও সহজে, এই যে এখানে যে আইকন দেখতে পাচ্ছেন এটাতে যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা সব কিছু পেয়ে যাব। সো আমার ওইদিকে যাওয়া লাগছে না। এখান থেকেও চাইলে আমি খুব ইজিলি আমার পছন্দ মতো Raju2, Raju3 বা আপনারা যেটা নতুন সেভ করে রাখবেন সেইটা, অথবা এখানে বাই ডিফল্ট বেশ কিছু রয়েছে, এখান থেকে এডিটিং বা কালার আপনার যেটা সুবিধা আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। তবে ভিডিও এডিটের ক্ষেত্রে এডিটিংটা বেস্ট। আর আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো লেআউট থাকে আপনি কাস্টমাইজ করে রাখতে পারেন, সেটাকে আপনার মতো করে আপনি সেভ করে রাখবেন। কনগ্রাচুলেশনস, আপনারা কিন্তু অলরেডি অ্যাডোব প্রিমিয়ার প্রো কীভাবে প্রজেক্ট নেবেন, সিকোয়েন্স নেবেন, ফুটেজ ইম্পোর্ট করবেন এবং সিকোয়েন্সকে সাজাবেন, এই জিনিসগুলো শিখে গেলেন। এবার আমরা ফাইনালি এডিটে চলে যাব। তো ওয়ার্কস্পেস তো আমরা কি সেটা জেনেই গেলাম।
এতক্ষণ টাইমলাইনে যা কিছু নিয়েছিলাম এগুলো সব সরিয়ে ফেললাম, ডিলিট করে দিলাম, একদম ফ্রেশভাবে করব। আমরা প্রথমে চলে আসি ভিডিওতে এসে আমরা একটি ভিডিও জাস্ট সরাসরি এখানে নিয়ে নিই। চাইলে আপনারা সোর্স মনিটরে গিয়েও আগের মতো আমি যেভাবে দেখালাম ওইভাবে ট্রিম করে নিয়ে আসতে পারেন, বাট আমি এখন সরাসরি নিয়ে আসলাম এবং এখান থেকে আমি কিপ এক্সিস্টিং সেটিংস দিয়ে দিলাম। ওকে, সো এই যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনারা যদি ক্লিক করে রাইট বাটন প্রেস করেন রিপেল ডিলিট চলে আসবে, এটা দিলেই এই গ্যাপটা চলে যাবে। অথবা আপনি জাস্ট ক্লিক করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ডিলিট যে কোনো একটা প্রেস করলে এটা সামনের দিকে চলে যাবে, সো এই গ্যাপটা আর থাকবে না। সো আমি যদি খেয়াল করি, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটা কিন্তু শুরু হয়েছে এখান থেকে, বাট এর আগে আরও বেশ কিছু এনজি শট রয়েছে যেগুলো আসলে আমার দরকার নেই। সো এই সকল আনওয়ান্টেড পার্টগুলো আমি জাস্ট রিমুভ করে দেবো, যেটাকে আমরা ট্রিম বলি। তো এটাকে কাটার জন্য আমরা প্রথমে রেজার টুলটা নিয়ে নেব। রেজার টুল হচ্ছে এটা, অথবা কিবোর্ড থেকে সি প্রেস করবেন। সি প্রেস করলেই আপনার মাউসটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রেজার টুলে চলে এসেছে। সো আপনার যেখান থেকে দরকার, আমি চাচ্ছি এখান থেকে কাটতে, সো এখান থেকে জাস্ট এভাবে কেটে দেবো, তাহলে দেখতে পাচ্ছি আমার অডিও ভিডিও দুইটাই কেটে গিয়েছে। দেন কিবোর্ড থেকে ভি প্রেস করবো বা সিলেকশন টুলে চলে যাব। দেন আমি এটাকে জাস্ট মার্ক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবো, তাহলে এটা ডিলিট হয়ে যাবে এবং এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। সো এই গ্যাপটা আমরা কীভাবে ফিল আপ করবো, জাস্ট সিলেক্ট করবো, রাইট বাটন প্রেস করবো, রিপেল ডিলিট, অথবা মাউস কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ডিলিট একটা দিলেই এটা ফিল আপ হয়ে যাবে। তো এই যে আমি এটাকে কাটলাম, এটাকে কিন্তু আরও একভাবে কাটা যায়। ধরেন আমি এখান থেকে সিলেকশন টুল নিয়েছি, সো সিলেকশন টুল যদি যখন নেব তখন ফুটেজের একদম সামনে যদি আমি মাউসটা রাখি, দেখবো আমার আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটাকে যদি আমি টান দিই তাহলে আমার এ পর্যন্ত চলে আসলো। সো আমার এই দিকের কাটা শেষ। আবার যদি আমি শেষের দিকে টান দিই তাহলে কিন্তু আবার সেম এরকম একটা আইকন চলে আসতেছে। সো এটাকে যদি আমি এই দিকে টান দিই তাহলে এটাও কিন্তু পেছনের দিক থেকে কেটে গেল। এবং আপনি সিলেকশন টুল দিয়ে কাটেন বা রেজার টুল দিয়ে কাটেন, যেভাবেই কাটেন না কেন, আপনি চাইলে খুব ইজিলি এটাকে আবার ধরে যদি টান দেন এভাবে সিলেকশন টুল দিয়ে, তাহলে আবার সেই পোর্শনগুলো চলে আসবে। তো যাই হোক, আমি এখন এটাকে কেটে নিলাম। এখন কথা হচ্ছে, আপনি যদি মাঝখান থেকে কাটতে চান, এটা তো আমি আগে পরে কাটলাম, মাঝখান থেকে কাটতে চাইলে আমি কীভাবে কাটবো? মাঝখান থেকে কাটতে চাইলে সেক্ষেত্রে আপনি আসলে সিলেকশন টুল দিয়ে কাটতে পারবেন না, সেক্ষেত্রে সি প্রেস করবেন, রেজার টুলে চলে আসবেন। এখান থেকে মাঝখান থেকে আপনার যদি কোনো অনাকাঙ্ক্ষিত ফুটেজ থাকে সেটাকে এভাবে কেটে জাস্ট ডিলিট করে গ্যাপটাকে ফিল আপ করে দেবেন। ওকে, এখন এই যে আমরা কাটলাম, তো আরেকটা শর্টকাট রয়েছে কাটার, সেটা বোঝার জন্য আমাকে আরও কয়েকটা ফুটেজ নিয়ে নিতে হবে। তো ধরেন আমি এখানে 4টা ফুটেজ নিয়ে নিলাম। সো আমি এখান থেকে যেটা করব, আমি মিউট করে দিই, অডিওগুলো আপাতত লাগছে না আমার। সো এখান থেকে ধরেন কোনো একটা ফুটেজ, আমি এই ফুটেজটাকে কাটবো, এই ফুটেজটাকে এখান থেকে কাটবো, সামনেটুকু বাদ দিয়ে দেবো। সেটা করার জন্য কিন্তু আমি রেজার টুলে যাব, এটাকে কাটবো, দেন এটাকে ডিলিট করবো, দেন এই গ্যাপটা আবার ফিল আপ করবো। এত ঝামেলা না করে এটার একটা খুব সুন্দর শর্টকাট রয়েছে, আপনি কিবোর্ড থেকে জাস্ট কিউ প্রেস করবেন, তাহলে ওই জায়গাটুকু কেটে গেল এবং অটোমেটিক গ্যাপটা ফিল আপ হয়ে গেল। আবার আপনি এখানে রাখেন, আপনি চাচ্ছেন পরের টুকুকে ফেলে দেবেন এবং গ্যাপটা ফিল আপ করতে, সেটার জন্য ডাব্লু প্রেস করবেন, তাহলে এই পাশেরগুলো কেটে সেটা ফিল আপ হয়ে যাবে। সো এটা কিন্তু আপনার কাজকে আরও অনেক বেশি এফিসিয়েন্ট করে দেবে। যাই হোক, আমি এই মুহূর্তে আন্ডু দিয়ে দিই। এখন একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কি না, আমি যখন এটা কাটতেছি কিবোর্ড থেকে যদি সি প্রেস করি, এটাকে যখন কাটবো আমার কিন্তু ভিডিও অডিও দুইটা একসাথে কেটে যাচ্ছে। আপনি যদি এটা চান তাহলে তো ফাইন, বাট আপনি যদি চান যে না আমি শুধুমাত্র ভিডিওটা কাটবো অডিওটা কাটবো না, অর্থাৎ আপনি এটাকে আলাদা আলাদাভাবে কাজ করতে চাচ্ছেন, বা শুধু কাটার জন্য না, আপনি যদি এটাকে মুভ করেন, দেখেন অডিও ধরে টান দিচ্ছে ভিডিও চলে যাচ্ছে, ভিডিও ধরে টান দিচ্ছে অডিও চলে যাচ্ছে, অর্থাৎ এটা আরেকটার সাথে লিঙ্ক করা। সো আপনি এই লিঙ্কটাকে যদি রাখতে না চান, আনলিঙ্ক করতে চান, আপনি যেই ফুটেজটাকে চাচ্ছেন বা যদি সবগুলো ফুটেজ চান সবগুলো ফুটেজ মার্ক করবেন, দেন রাইট বাটন প্রেস করবেন, এখান থেকে আনলিঙ্ক দিয়ে দেবেন, তাহলেই কিন্তু এটা আনলিঙ্ক হয়ে গেল। সো আপনি এখন যেটা খুশি পার্টিকুলারলি আলাদা আলাদা মুভ করতে পারবেন। আবার যদি আপনি কাটতে চান, সি প্রেস করে আমি এটাকে ট্রিম করি, সো আমি আমার ইচ্ছা মতো আলাদা আলাদাভাবে কাটতে পারবো। এখন কিন্তু একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমি আবার আন্ডু দিয়ে দিলাম। এখন যদি খেয়াল করি সবগুলো কিন্তু আবার লিঙ্ক হয়ে গেছে। সো আপনি যদি সব এইখান থেকে একটু সেভ নিচ্ছে, আপনি যদি এখানে খেয়াল করেন এখানে একটি অপশন রয়েছে লিঙ্ক সিলেকশন, এটা যদি অফ করে দিই তাহলে কিন্তু এগুলো আর লিঙ্ক থাকবে না, এগুলো সবগুলো এখন এক ক্লিকেই আনলিঙ্ক হয়ে গিয়েছে। আবার যদি আপনি এখান থেকে লিঙ্ক সিলেকশনটা অন করে দেন, এখন দেখেন আবার সবগুলো লিঙ্ক হয়ে গেছে। সো আপনি চাইলে এভাবেও কাজ করতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে আরও কিছু জিনিস রয়েছে। এখানে এটা তো বললাম, এটা হচ্ছে সিকোয়েন্স, এটা হচ্ছে স্ন্যাপ ইন টাইমলাইন। অনেক সময় দেখা যায় যে দেখেন আমি যখন এইখানে ফুটেজটা আনতেছি এটা অটোমেটিক কিন্তু এটার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। এই যে টেনে টেনে কাছে নিয়ে আসতেছে, এটাই মূলত এখানে চুম্বক যে আইকনটি দেওয়া রয়েছে এটার মাধ্যমে হচ্ছে। সো এটাকে যদি আমরা অফ করে দিই তখন কিন্তু এটা কাছে আনলে আর টানবে না, তখন দেখা যাবে যে একটি ফুটেজ আরেকটি ফুটেজের উপর চলে যাচ্ছে বা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে অন করে রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। দেন এখানে যদি খেয়াল করি, আর তার আগে আমি টাইমলাইনটাকে লেয়ারটাকে একটু বড় করে নিই।
ওকে, সো আমরা এখানে যদি খেয়াল করি ফুটেজের মধ্যে বেশ কিছু ইনফরমেশন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নাম রয়েছে ফুটেজের, দেন আমরা ফুটেজের একটি থাম্বনেল দেখতে পাচ্ছি, দেন আমরা এখানে একটি কি ফ্রেম দেখতে পাচ্ছি। কি ফ্রেম নিয়ে আমি পরে কথা বলবো। দেন অডিওর ক্ষেত্রেও কিন্তু আমরা একটি কি ফ্রেম দেখতে পাচ্ছি। এইখানে হচ্ছে নাম রয়েছে, এখানে আমরা ওয়েভ ফর্মগুলো দেখতে পাচ্ছি, বেশ কিছু ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। সো এই ইনফরমেশনগুলোও কিন্তু আমরা চাইলে অন বা অফ করে রাখতে পারি, সেটা হচ্ছে এইখান থেকে। সো এখানে যদি আমরা খেয়াল করি শো ভিডিও থাম্বনেল, এটা যদি অফ করে দিই তাহলে আমরা এই থাম্বনেলটা আর দেখতে পারবো না। জাস্ট একটু দেখাই, দেখেন থাম্বনেলটা অফ হয়ে গিয়েছে, আবার অন করে দিলে থাম্বনেলটা চলে আসবে। আবার চাইলে এখান থেকে ভিডিও কি ফ্রেমটা যদি আমরা অফ করে দিই, কি ফ্রেমটা এই মুহূর্তে চলে গেল, আবার কি ফ্রেমটা অন করে দিলে কি ফ্রেমটা চলে আসবে। কি ফ্রেম হচ্ছে এই যে আমরা একটি লাইন দেখতে পাচ্ছি, এটা দিয়ে অপাসিটি বা স্পিড কন্ট্রোল করা যায়, অনেক কাজ করা যায়। এরপরে এখানে রয়েছে ভিডিও শো ভিডিও নেম। সো এটা যদি অফ করে দিই তাহলে আমার ভিডিওর নাম দেখা যাবে না। একইভাবে এখানে সেম জিনিস আরও বেশ কিছু জিনিস রয়েছে ভিডিওর ক্ষেত্রে, অডিওর ক্ষেত্রে একই জিনিস। জাস্ট আপনি এগুলোকে মেক শিওর করবেন এগুলো যেন অন থাকে, তাহলে ইনফরমেশনগুলো পাবেন। বাট আপনার যদি কোনো ইনফরমেশন দরকার না হয়, লাইক আপনি চাচ্ছেন না যে আমার এখানে অডিওর যে নাম আছে এই নামটা আমি দেখি, তাহলে আমি এখান থেকে জাস্ট শো অডিও নেম এটাকে অফ করে দেবো, তাহলে অডিওর নামগুলো চলে যাবে। বাট এগুলো কিন্তু দরকার হয়, এগুলো এডিটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সো আমি এটাকে অন করে রাখলাম। কাটাকাটির কাজ কিন্তু আমরা এখন বুঝে গিয়েছি, অর্থাৎ ট্রিম করা কমপ্লিট। এবার আমরা চাইলে মাল্টি ফ্রেম ইউজ করতে পারবো বা একটি ফ্রেমের মধ্যে আরও কিছু ফুটেজ অ্যাড করতে পারবো। সো আমি আবার একটি ফুটেজ যদি একটু নিয়ে নিই, ধরেন আমি এই ফুটেজটাকে একটু টান দিয়ে নিয়ে নিলাম। তো এখন যদি আমি খেয়াল করি এখানে একটি ফুটেজ রয়েছে যেটা ফ্রেমের মধ্যে বা মনিটরে একটাই দেখা যাচ্ছে, এবং এখানে আরেকটা, দুইটা কিন্তু আলাদা আলাদা। আমি এটা থেকে আনলিঙ্ক করে অডিওটাকে ডিলিট করে দিই। আমি চাচ্ছি এই দুইটা ভিডিও একসাথে যেন দেখা যায়, সেটা করার জন্য আমরা একই ফ্রেমে দুইটা ভিডিও সেট করব। তো আমি প্রথমে অডিওটাকে মিউট করে নিই। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসি। সো ওই যে আমি প্রথমেই বললাম লেয়ারের কাজ হচ্ছে একটা ফুটেজের উপর যখন আরেকটা ফুটেজ রাখবেন তখন নিচেরটা দেখা যায় না। সো আপনি যদি দুইটাকে একসাথে দেখতে চান আপনাকে যেটা করতে হবে এভাবে একটু সাইড করে দিতে হবে। সো এই কাজটা করার জন্য আমরা এটাকে একটু সরে নিচ্ছি। এই ফুটেজটাকে প্রথমে ধরি, যে ফুটেজটা দেখতে পাচ্ছি এই লেয়ারের ফুটেজটা সিলেক্ট করলাম। দেন এইখানে আমরা যদি খেয়াল করি এখানে 2025 এই অপশনটা রয়েছে। সো এখান থেকে আমরা ট্রান্সফর্ম অপশনটা আগেই ছিল, জাস্ট এটার সাথে ক্রপ অপশনটা এখানে অ্যাড হয়েছে, সেটা পরে কথা বলছি। সো এখানে ট্রান্সফর্মটা দিয়ে দিলাম। সো এটা দিয়ে আমরা চাইলে ফুটেজকে এইভাবে মুভ করতে পারবো, ডানে বায়ে উপরে নিচে আমার ইচ্ছা মতো আমি ফুটেজকে মুভ করতে পারবো। তো এটাকে এভাবে একটু চাপিয়ে দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা চাইলে এভাবে ছোটো বড়ও করতে পারবো। চাইলে এটাকে কর্নার থেকে ধরে এভাবে ছোটো বড়ো করতে পারবো, আবার এখান যদি ধরি তাহলে আমরা এটাকে রোটেট করতে পারবো। তো এটা নিয়ে একটু পরে কথা বলছি, এখনই কথা বলবো। তো যাই হোক, আমি এখন যেটা করব, আমি এখান থেকে জাস্ট ট্রান্সফর্মটা সিলেক্ট করলাম এবং এটাকে আমি হালকা একটু এদিকে চাপিয়ে দিলাম। ছোটো করা যাবে না, কারণ আমি ছোটো করলে উপরের দিকে ব্ল্যাক ফ্রেম চলে আসছে, এদিকে চাপিয়ে দিলাম জাস্ট। এরপরে আমি আরেকটা ফুটেজ নিয়ে আসলাম। এই ফুটেজটাকে আমি এখন ট্রান্সফর্ম সিলেক্ট করব, সিলেক্ট করে লেয়ার তো সিলেক্ট করা হয়নি, লেয়ারটা সিলেক্ট করলাম। এবার এটাকে আমি এদিকে নিয়ে যাই, বাট এদিকে নিয়ে গেলে কিন্তু ফুটেজটা কিন্তু একদম চলে যাচ্ছে। সো এই কাজটা করার জন্য আমি যেটা করব, প্রথমে আমি ক্রপ নেব, ক্রপ নিয়ে ফুটেজটাকে এইভাবে ক্রপ করে দেবো, তাহলে কিন্তু এই পাশটা চলে আসলো। এখন কথা হচ্ছে আমার এটা আমি চাচ্ছি একদম মিডল ফ্রেম বরাবর রাখতে। সো মিডলটা আমি কীভাবে হয়েছে বুঝবো, সেটা বোঝার জন্য আমরা এখান থেকে সেভ মার্জিন নিয়ে নেব। সেভ মার্জিন যদি খুঁজে না পান, এই যে এখান থেকে গিয়ে সেভ মার্জিনটাকে জাস্ট টান দিয়ে নেবেন, যেটা আমি আগেই শেয়ার করেছি। সো সেভ মার্জিনটা অন করলে আমরা দেখতে পারবো এখানে আমরা স্কেল রয়েছে এবং উপরে এতটুকু জায়গা আমরা ব্ল্যাক ফ্রেম রাখবো, এটা আলাদা আলাদা কাজ রয়েছে। সো এখানে একদম মিডলটা মার্ক করা রয়েছে, এই বরাবর রাখবো। তো আমরা চাইলে এটাকে এভাবে জাস্ট টান দিয়ে দিই, এবং যদি খেয়াল করি নিচেরটা কিন্তু কেটে যাচ্ছে। সো আমরা নিচেরটাকে চাইলে এখান থেকে আরেকটু ট্রান্সফর্মটা সিলেক্ট করে নিচেরটাকে এভাবে সাইডে চাপিয়ে নিয়ে আসতে পারি। সো আমরা চাইলে এইভাবে কিন্তু একই ফ্রেমের মধ্যে দুইটা ভিডিও প্লে করতে পারি। এখন যদি প্লে করি, ওকে, আমি জাস্ট ঝামেলা এড়ানোর জন্য অডিওটাকে আপাতত অফ করে রেখেছি। তো এটাকে আমি এ পর্যন্ত কেটে দিই, আমার এক্সট্রা পোর্শন দরকার নেই, রেজার টুল দিয়ে আমি জাস্ট কেটে দিলাম। এই যে আমি এইখান থেকে ট্রান্সফর্ম বা ক্রপ করলাম, এটা কিন্তু আমি চাইলে ইফেক্ট কন্ট্রোল থেকেও করতে পারি। আমি জাস্ট একটু আন্ডু দিয়ে দিই। ওকে, আমি আন্ডু দিয়ে দিলাম, চলে আসি ইফেক্ট কন্ট্রোলে। উইন্ডোজ থেকে এখান থেকে ইফেক্ট কন্ট্রোলটা টিক দিয়ে দিলে ইফেক্ট কন্ট্রোল চলে আসবে, যদি আপনি খুঁজে না পান। তো ইফেক্ট কন্ট্রোলের ভিতরেও কিন্তু দেখেন প্রথমে পজিশন রয়েছে, আমরা এটা দিয়ে পজিশনকে ডানে বায়ে নিতে পারবো, উপরে নিচে নিতে পারবো, স্কেল আপ স্কেল ডাউন করতে পারবো বা রোটেট করতে পারবো। অর্থাৎ এখান থেকে আমি যা কিছু করতে পারছিলাম সব কিছু এখানে রয়েছে। আবার এখানে যদি আমি আন্ডো দিয়ে দিই তাহলে এটা আন্ডো হয়ে যাবে। সো এই মুহূর্তে আমি সেভ মার্জিনটাকে অফ করে দিই। তো আমি এখান থেকে চাচ্ছি এটাকে এইদিকে নিয়ে আসতে, অ্যান্ড নিচের দিকে যদি খেয়াল করি দেখবো এখানে ক্রপ রয়েছে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে বিল্ট ইন ক্রপ, যেটা আগের ভার্সনে ছিল না, 2025-এর রয়েছে। সো এখান থেকে আমি চাইলে আমার ডান থেকে বায়ে থেকে যেদিক থেকে খুশি আমি ক্রপ করতে পারবো। কিন্তু এই সাইড থেকে ক্রপ করতে চাচ্ছি, সো আমি রাইট থেকে জাস্ট এটাকে
এভাবে চাপায় নিয়ে আসি এবং ফুটেজটাকে আরেকটু এদিকে চাপায় রাখি, সেভ মার্জিনটাকে অন রাখি। এবার এই ফুটেজটাকে আবার যদি একটু এদিকে টান দিই, এবার এটাকে আমি জাস্ট এদিকে চাপায় নিয়ে আসি আগে, অ্যান্ড এখান থেকে আমি ক্রপ লেফট এটাকে জাস্ট আমি এ পর্যন্ত রাখবো। ওকে, অ্যান্ড যদি দেখি যে মাঝখানে একটা ব্ল্যাক হয়ে গিয়েছে, আমি যদি চাই তাহলে ব্ল্যাক রাখবো, না চাইলে এটাকে জাস্ট আমরা এই লেয়ারটা সিলেক্ট করলাম, দেন এটাকে জাস্ট এভাবে টান দিয়ে নিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের সেম কাজটাই হয়ে গেল। তো ইফেক্ট কন্ট্রোলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা নিয়ে যদি আমি আরেকটু শর্টকাটে শেয়ার করি, প্রথমে আমরা পেয়ে গেলাম হচ্ছে মোশন, যেটার ভিতর থেকে আমরা একটু আন্ডো দিয়ে নিই। প্রথমে পেয়ে গেলাম আমরা মোশন, এটার ভিতর থেকে আমরা জুম, স্কেল ইন, স্কেল আউট, পজিশন বা হচ্ছে রোটেট, এই কাজগুলো আমরা করতে পারবো। ইউনিফর্ম স্কেলটা যদি আমরা অফ করে দিই, তাহলে এবার যদি আমরা জুম করি দেখবেন জুমটা এইভাবে হবে, দেন জুম হাইট এভাবে হবে। যদি আমরা সাইডে নিই এটা সমস্যা নেই, রোটেট যদি করি সেটাও হবে, বাট এই দুটো অপশন চলে আসলো। সো জুম করলে উপরে বা নিচে আমরা এইভাবে কাজ করতে পারবো, তবে এটা তো আসলে খুব একটা বেশি দরকার হয় না। সো আমরা ইউনিফর্ম স্কেলটাকে অফ করে রাখবো, তাহলে আমি জাস্ট স্কেল করলে এটা একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করে জুম ইন বা জুম আউট হবে। যাই হোক, এটাকে আমরা আন্ডু দিয়ে দিই। এরপর রোটেশন দেখলাম, অ্যাঙ্কর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, অ্যাঙ্কর পয়েন্টটা মোশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, মোশনটা আমি পরে শেয়ার করবো, বাট অ্যাঙ্কর পয়েন্টটা এখন শেয়ার করি। যদি আমি এটাকে রোটেট করি, আমি দেখবো এই যে মাঝখানে একটি পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাকে সেন্টার করে আমার ভিডিওটা ঘুরছে, রাইট। বাট আমি যদি আরেকটু ছোটো করে নিলাম, আমি যদি এই পয়েন্টটাকে এইখানে নিয়ে আসি, অ্যাঙ্কর পয়েন্টটাকে, সো আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু জাস্ট মুভ করি। ওকে, অ্যাঙ্কর পয়েন্টটা এখানে নিয়ে আসলাম এবং বোঝার সুবিধার্থে আমি আরেকটু ছোটো করে দিই। দেখেন এখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে নেই, অ্যাঙ্কর পয়েন্টটা ফুটেজের এই কর্নারে চলে এসেছে। এখন যদি আমি রোটেট করি, তাহলে দেখবো ওই অ্যাঙ্কর পয়েন্ট মেনটেন করে ঘুরছে। এখন কিন্তু আর সেন্টার বেস ফুটেজটা ঘুরছে না, এখন একটা কর্নার বেস ফুটেজটা ঘুরছে। সো এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের কাজ। সো আমি এই মুহূর্তে অ্যাঙ্কর পয়েন্টটাকে আন্ডু দিয়ে দিলাম এবং জুম স্কেলটাকেও আমি আন্ডু দিয়ে দিই। ওকে, এছাড়া এখানে ক্রপের অপশন রয়েছে, এগুলো তো আসলে আমি কিছুক্ষণ আগে দেখালামই। এরপর এখানে রয়েছে অপাসিটি, ফুটেজটাকে একটু বড় করে নিই। এখান থেকে অপাসিটিটা যদি খেয়াল করি, অপাসিটির এখানে নাম্বার ভ্যালু রয়েছে, সো আমি নাম্বার ভ্যালু যদি কমে দিই আমার ফুটেজের অপাসিটি কমে যাবে। সো অপাসিটি কমার সাথে সাথে যদি খেয়াল করি, এখান থেকে এই যে কি ফ্রেমটি রয়েছে এটাও কিন্তু নিচে নেমে এসেছে। সো এখন যদি আবার অপাসিটিটা বাড়িয়ে দিই, দেখবো কি ফ্রেমটা উপরে উঠে যাচ্ছে, একটু খেয়াল করেন। ওকে, দ্যাট মিনস এই অপাসিটিটা আসলে এই কি ফ্রেমটা। সো আমি যদি কি ফ্রেমটা নিচে নামাই, তাহলে কিন্তু এটা নিচে নামবে আবার উপরে চলে যাবে। সো আমি ধরেন এখান থেকে একটি পয়েন্ট নেব, এখান থেকে কিবোর্ড থেকে পি প্রেস করে জাস্ট একটি পয়েন্ট নিলাম, দেন পরে জাস্ট ডার্ক করে দিলাম। সো দেখবো ফুটেজটা আস্তে আস্তে ব্ল্যাক হয়ে গেল এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অর্থাৎ এইখানে একটি কি ফ্রেম নিয়েছি, তখন এখানে একটি পয়েন্ট চলে এসেছে, আবার এখানে আরেকটি কি পয়েন্ট নিয়েছি, এখানে একটি ফ্রেম চলে এসেছে। সো এইখানে যখন ছিল তখন নাম্বার ভ্যালু ছিল 100, বাট এখান থেকে যখন আমি এইখানে চলে আসলাম তখন নাম্বার ভ্যালু হয়ে গেল 0। দ্যাট মিনস আস্তে আস্তে ব্ল্যাক হয়ে গেল। সো এইভাবে কাজ করতে পারবো। আবার চাইলে এটাকে আবার উঠে দিতে পারি। সো এখানে আরেকটি কি ফ্রেম হলো এবং 0 থেকে আস্তে আস্তে আবার নাম্বার ভ্যালুটা 100-তে চলে আসলো। সো এইভাবে আমরা অপাসিটির কাজ করতে পারি। তবে এই যে কাজটা করলাম কি ফ্রেম নিয়ে, এটা নিয়েও কিন্তু বিস্তারিত আমি পরে শেয়ার করবো, মনোযোগ দিয়ে দেখতে হবে। যাই হোক, আমি আন্ডু দিয়ে দিই। সো মোটামুটি আমরা ইফেক্ট কন্ট্রোল নিয়ে কথা বললাম, তবে আমরা ছিলাম মূলত একটি ফ্রেমের ভিতরে কীভাবে দুইটা ফ্রেম অ্যাড করব, দুইটা ভিডিও অ্যাড করব সেই জায়গায়। তো সেই জায়গা থেকে আমি তো দুইটা ভিডিও কীভাবে অ্যাড করব সেটা দেখালামই, বাট আমি চাইলে কিন্তু সেম থিওরি মেনটেন করে লোগো অ্যাড করতে পারবো। সো লোগো অ্যাড করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন আমরা কাজ করি আমাদের কাজের একটি লোগো কিন্তু আমরা অ্যাড করি। সো সেটা ধরেন যে এখানে আমি একটি লোগো নিয়ে রেখেছি, এই লোগোটাকে জাস্ট আমি টান দিয়ে নিয়ে আসি। এটা আমার লোগো না, লোগোটা রয়েছে আমার আদার্সের ভেতরে। সো এখান থেকে এই যে লোগোটাকে আমি নিয়ে আসলাম। সো এখানে যদি খেয়াল করে দেখবো লোগোটার নিচে কিন্তু এখন ভিডিওটা দেখা যাচ্ছে, আগে কিন্তু দেখা যায়নি, কারণ আগে পুরোটাই একটা ভিডিও ছিল। আর এই লোগোটা মূলত একটি ট্রান্সপারেন্ট পিএনজি লোগো, যার কারণে শুধু লোগোটা ছাড়া বাকি সব কিছুই দেখা যাচ্ছে। তো এই লোগোটাকেও চাইলে আমি এইভাবে পজিশন করে নিতে পারি ইফেক্ট কন্ট্রোল থেকে, বা এখান থেকেও চাইলে আপনি পজিশন করে নিতে পারেন, ট্রান্সফর্মে দিয়ে পজিশন করে এখানে এভাবে সেট করে দিলেন বা এখানে সেট করলেন, বা এখান থেকে চাইলে আপনি সেট করে দিতে পারেন। সো এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের ভিডিওতে লোগো অ্যাড করতে পারছি, এবং লোগোটা কতটুকু জায়গা জুড়ে থাকবে সেটাও চাইলে জাস্ট এভাবে আমরা টান দিয়ে ছোটো বা বড় করতে পারবো। হুইচ ইজ সিলেকশন টুলে থাকা লাগবে, আগে জাস্ট ধরবো, ধরে টান দেবো, আবার এদিক থেকে ধরে এদিকে টান দিলে সামনের দিকে বেরোয় যাবে। সো এভাবে আমরা লোগোর ডিউরেশনও সেট করতে পারবো। আবার যদি একটু বড় করি, এখানে ডাবল প্রেস করলেও কিন্তু লেয়ারটা একটু বড় হবে। সো তখন আমরা কি ফ্রেমটা দেখতে পারবো। সো এখান থেকে যদি একটি বাই দ্য ওয়ে আমরা কিবোর্ড থেকে যদি পেন টুল সিলেক্ট করি, এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখানে একটা ইফেক্ট কন্ট্রোলে এখানে একটি পয়েন্ট চলে আসলো, হুইচ ইজ অপাসিটি, যেটা আমি কিছুক্ষণ আগে কথা বললাম। সো এখান থেকে একটু পরে গিয়ে আমি চাইলে এটাকে টান দিয়ে ভাবে নামাই দিই। সো এখানে আরেকটা কি ফ্রেম হলো, এখান থেকে এখানে যখন আসলো তখন কিন্তু নাম্বার ভ্যালুটা 0 হয়ে গেল। দ্যাট মিনস এইখান থেকে এখানে আস্তে আস্তে আমার যেই লোগোটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে নেমে গেল, অর্থাৎ আর দেখা যাচ্ছে না।
সো এভাবে চাইলে আমরা লোগো অ্যাড করতে পারবো। তবে আমরা চাইলে আবার অ্যানিমেটও করতে পারবো, নট অনলি লোগো, আমরা যে কোনো কিছুকেই আসলে অ্যানিমেট করতে পারবো। সো এটা করার জন্য একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে বোঝার সুবিধার্থে আমি লোগোটাকে একটু বড় করে নিলাম। সো আমি চাচ্ছি এই লোগোটা অ্যানিমেট হয়ে এইখান থেকে এইখানে আসবে। সেটা খুবই সিম্পল, আমরা ধরেন একদম ফার্স্ট ফ্রেমে চলে গেলাম। তো এইখানে যে টাইমলাইনটা দেখতে পাচ্ছি ইফেক্ট কন্ট্রোলের ভিতরে, এখানেও কিন্তু আমরা সেম টাইমলাইনটাই দেখতে পাচ্ছি, বাট এখানে আলাদাভাবে দেখাচ্ছে। এখানে যে টাইমলাইনটা রয়েছে এই টাইমলাইনটা সব কিছুর জন্য, এই ভিডিওর জন্য, এই ভিডিওর জন্য, এই অডিওর জন্য, এই ভিডিওর জন্য, সব কিছুর জন্যই একটা টাইমলাইন। বাট এখানে যে টাইমলাইনটা দেখতে পাচ্ছি এটা পার্টিকুলারলি যেই টাইমলাইনটা আমি এখানে সিলেক্ট করব সেই টাইমলাইনটার আলাদা একটি টাইমলাইন এখানে চলে আসবে। যদি আমি এটা ক্লিক করি তাহলে এটার টাইমলাইন দেখেন, কালার নিউ লোগো কপি, এইটার যেই নাম এই নামটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ এইটার টাইমলাইনটা এখন এখানে চলে এসেছে। সো আমি এখান থেকে মুভ করলেও নিচে মুভ করবে, আবার নিচে থেকেও যদি প্লেয়ারটা মুভ করি উপরের দিকে মুভ করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাকে আমরা জাস্ট এভাবে সামনের দিকে নিয়ে যাই। তো একদম ফার্স্ট ফ্রেমে চলে আসলাম। আমরা চাচ্ছি তার আগে এই পয়েন্টগুলো একটু মার্ক করে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে এগুলো ডিলিট করে ফেলি। তো আমরা চাচ্ছি এই লোগোটা এইখান থেকে একদম ফার্স্টে যখন থাকবে তখন এখানে থাকবে, দেন কয়েক সেকেন্ড যাওয়ার পর এই লোগোটা এই সাইডে চলে আসবে। সো আমরা এই অ্যানিমেশনটা এখন করব। সেটা করার জন্য প্রথমে আমরা এখান থেকে পজিশনে যাব, পজিশনে গিয়ে এই যে টগল অ্যানিমেশনটা রয়েছে এটাকে অন করে দেবো। এটাকে অন করে দিয়ে সাথে সাথে এখানে যদি খেয়াল করি এইখানে একটি কি ফ্রেম চলে এসেছে, বোঝা যাচ্ছে না খুবই ছোটোভাবে। তো এখান থেকে ধরেন এই পর্যন্ত যখন আসবে, অর্থাৎ এই পর্যন্ত যখন আসবে এখানে আমরা আরেকটি কি ফ্রেম নেব। সো দুইটা কি ফ্রেম হয়ে গেল। সো প্রথম কি ফ্রেমে তো এখানে লোগোটি রয়েছেই, আমি যাচ্ছি এই কি ফ্রেমে যখন আসবো, এখন এই যে আমি কি ফ্রেমটা নাড়া ফেলাম, আমি এখানে কিভাবে আসবো, এখানে তো আমি আসতে এক্স্যাক্টলি আমি ধরতে পারবো না, একটু টাফ হয়ে যায়। সো এই যে এখানে যদি আপনার প্লে হেডটা কি ফ্রেমের এইদিকে থাকে এটাতে প্রেস করবেন তাহলে এদিকে চলে আসবে, আবার যদি প্লে হেড এদিকে থাকে কি ফ্রেমটা এদিকে থাকে তাহলে এটা প্রেস করবেন এখানে চলে আসবেন। তো এই কি ফ্রেমে তো আমরা চলে আসলাম, জাস্ট এখান থেকে আমরা নাম্বার ভ্যালুটাকে সেট করে দিই, এইখানে আসবে। আমার ভিডিও দেখে দেখে আমি সেট করব। তো প্রথমে নাম্বারটা ছিল 117, এখান থেকে আস্তে 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 এখানে 1748 হয়ে গেলো, অর্থাৎ লোগোটা এখানে চলে আসলো। সো এখন যদি প্লে করি, আশা করি বুঝতে পেরেছেন আমার অ্যানিমেশনটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি এত ফাস্ট না, আরও স্লো যাবে, তাহলে আমি জাস্ট যেটা করব এটাকে একটু এভাবে বাড়িয়ে দিই, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে যতটা সময় লাগবে এতটা সময়ের মধ্যে লোগোটা এখান থেকে এখানে আস্তে আস্তে আসবে। সো এখন যদি প্লে করি, ওকে। আবার আপনি যদি চান যে না আমি এত স্লো না অনেক ফাস্ট চাচ্ছি, তাহলে জাস্ট এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসেন, তাহলে জাস্ট ডিপ করে এখানে চলে আসবে। সো এভাবেই চাইলে কিন্তু আমরা লোগো অ্যানিমেট করতে পারি। নট অনলি আমরা পজিশন চেঞ্জ করছি, আমরা চাইলে এটাকে একটু বড় করে দিই, আমরা চাইলে স্কেলটাকেও বড় করতে পারি। অর্থাৎ ধরেন ফার্স্ট ফ্রেমে থাকলো, আমি স্কেলটাকে টগল অ্যানিমেশন অন করে দিলাম। সো ফার্স্ট ফ্রেমে এটার পজিশন হচ্ছে এখানে, দেন আমি জাস্ট এটাতে প্রেস করি। সো আমি এই কি ফ্রেমে চলে আসলাম। এই জায়গায় আসলে আমি চাচ্ছি এটা বড় হয়ে এরকম হয়ে যাবে, এবং যদি খেয়াল করি যে এটা কিন্তু একটু কেটে যাচ্ছে, সো আমি চাইলে এখন এটাকে একটু জাস্ট এদিক থেকে একটু এভাবে মুভ করে দিতে পারি। সো এখন যদি প্লে করি দেখেন ছোটো থেকে আস্তে আস্তে কিন্তু বড় হয়ে গেল। সো এটাও করতে পারবো। একই সাথে আমি আবার ফার্স্ট ফ্রেমে চলে আসছি, এখান থেকে রোটেশনটাকে যদি অন করি, রোটেশনটা এখানে এরকম থাকলো, দেন আমি চাচ্ছি যখন আবার নেক্সট কি ফ্রেমে যাবে এইখানে আস্তে আস্তে এটা এরকম হয়ে যাবে, একটু ঘুরে যাবে, আর একটু পুরাটাই ঘুরাই দিই বোঝার জন্য, একটু বাঁকা রাখলাম। সো এখন যদি দেখি এটা কিন্তু একটু ঘুরে যাচ্ছে। সো এইভাবে চাইলে আমরা অ্যানিমেট করতে পারবো। শুধু যে লোগোই অ্যানিমেট করতে পারবো ব্যাপারটা এরকম না, আমরা চাইলে ভিডিওকেও ঠিক এইভাবে অ্যানিমেট করতে পারবো। ধরেন আমার এই ভিডিওটা রয়েছে, এখান থেকে আমি এই ভিডিওটার একদম ফার্স্ট ফ্রেমে চলে আসলাম, পজিশন স্কেল এই দুটাকে জাস্ট আপাতত সিলেক্ট করি। সো এই ফ্রেম থেকে এইখানে যখন আসবে তখন এটা জুম হয়ে যাবে। সো আমি জাস্ট জুম হয়ে মিডলে চলে আসলাম, আমি পজিশন আর স্কেল এই দুটাকে এই কি ফ্রেমের মধ্যে সেট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। সো এখন যদি আমি প্লে করি আমার এটাও কিন্তু অ্যানিমেট হয়ে গেল। সো আপনি চাইলে এভাবে বেশ কাজ করতে পারবেন, অনেক কাজ করতে পারবেন। মজার বিষয় হচ্ছে আপনি যখন কোনো একটা অ্যানিমেশন বা যে কোনো কিছু এখানে করবেন ইফেক্ট কন্ট্রোলে, আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন। লাইক আপনার হয়তো বা এই যে লোগোটা অ্যানিমেট হচ্ছে এই ব্যাপারটা হয়তো আপনার পরবর্তীতেও লাগবে। সো আপনি এটাকে যদি সেভ করে রাখেন পরবর্তীতে বারবার আপনাকে এটা তৈরি করতে হবে না, এটা দিয়ে কাজ করতে পারবেন। সেটা করার জন্য খুবই সিম্পল, মোশনে চলে যাব, রাইট বাটন প্রেস করবো, এখান থেকে সেভ প্রিসেট, আমি এখানে লিখলাম লোগো অ্যানিমেশন, শর্টকাটে LA লিখলাম, অ্যান্ড দেন আমি জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিলাম। তাহলে আমার ইফেক্টের ভিতরে আমি যদি এখন প্রিসেটের ভিতরে যাই তাহলে এখানে বাই দ্য ওয়ে এখানে ইফেক্টের ভিতরে অনেক কিছু রয়েছে, যদি আপনি খুঁজে না পান আমি আসলে অনেক কিছু সেভ করে রেখেছি। আপনি যদি এরকম ঝামেলা হয়ে খুঁজে না পান, যা প্রিসেটের ভিতরে লোগো অ্যানিমেশন LA দেখেন এই যে চলে এসেছে। সো এটাকে জাস্ট আমি টান দিয়ে যদি আমি অন্য যে কোনো ধরেন আমি এই ভিডিওর উপর দিলাম, জাস্ট এখন র্যান্ডমলি দিলাম, সো এই ভিডিওটাও কিন্তু সেমভাবেই অ্যানিমেট হয়ে যাচ্ছে।
সো আপনি চাইলে এভাবে কিন্তু প্রিসেট আকারে সেভ করে রাখতে পারেন। ওয়েল, সো আমরা কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছি আস্তে আস্তে। এখন আমরা চলে যাব ট্রানজিশনসে। সো প্রথমে আমি যদি খেয়াল করি, আমি লোগোটাকে সরাই ফেলি। প্রথমে ভিডিওটা যদি খেয়াল করি, প্রথমে হচ্ছে জাস্ট একটি ভিডিও কথা বলছে, অ্যান্ড দেন আমি একটি ভিডিও হয়তো পরে রাখবো, এটাকে জাস্ট এটার সাথে কানেক্ট করে দিলাম, মানে অ্যাটাচ করে দিলাম। সো পরে হচ্ছে এই ভিডিওটা আসলো। তো এই ভিডিওটা কিন্তু আমি আগে ক্রপ করেছিলাম, যার কারণে এরকম দেখাচ্ছে। আমি যদি চাই যে না একদম অ্যাজ ইট ইজ থাকবে, আমি জাস্ট এখান থেকে এভাবে রিমুভ করে দিতে পারবো, অথবা আমি চাইলে এই ফুটেজটা রাইট বাটন প্রেস করে এখান থেকে রিমুভ অ্যাট্রিবিউটস দিয়ে দেবো, অ্যান্ড এখান থেকে কোনটা কোনটা রিমুভ করতে চাচ্ছি সেটা জাস্ট আমি টিক দিয়ে ওকে প্রেস করে দেবো, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। ফর এক্সাম্পল, এখানে আমি হয়তো কোনো কালারের কাজ করেছি, জাস্ট বোঝানোর জন্য আমি র্যান্ডমলি এখন একটু দেখাচ্ছি, কালার নিয়ে পরে কথা বলবো। ধরেন আমি এখানে কালারের কাজ করেছি, সো আমি রাইট বাটন প্রেস করে যখন রিমুভ অ্যাট্রিবিউটস দেবো, দেখেন আগে কিন্তু লুমিট্রি কালারটা ছিল না, এখন এটাও চলে এসেছে। সো আমি চাচ্ছি যে সব কিছু রিমুভ করে দেবো, শুধুমাত্র কালারটা রিমুভ করবো, বাকি সব কিছু থাকবে। সো আমি শুধুমাত্র লুমিট্রি কালারটাকে টিক দেবো অ্যান্ড ওকে দেবো, তাহলে লুমিট্রি কালারটা চলে যাবে, বাকি সব কিছু ঠিক থাকবে। বাকি সব কিছু এমনিও ঠিক ছিল, যার কারণে চেঞ্জেসটা বোঝা যাচ্ছে না। তো আপনার চাইলে এভাবে সব কিছু রিমুভ করতে পারবেন। প্রথমে কথা বলছে, দেন এই ভিডিওটা চলে আসলো। সো এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলো, একটি ফুটেজ থেকে আরেকটি ফুটেজে যখন মুভ করছে, সো এই যে একটি ফুটেজ থেকে আরেকটি ফুটেজে মুভ করছে, এই মুভের মাঝখানে আমরা চাইলে ট্রানজিশনস দিয়ে ভিডিওটাকে আরও বেশি সুন্দর করতে পারি। একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে একটা ট্রানজিশনস দিয়ে গেল আর কি। তো এই কাজটা আমরা করার জন্য ইফেক্টও চলে যাব। ইফেক্ট যদি খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখান থেকে ইফেক্ট প্রেস করবেন, তাহলে ইফেক্ট অপশন চলে আসবে। এটার ভিতরে বেশ কিছু অপশন রয়েছে। সো আমরা যদি এখানে ভিডিও ট্রানজিশনসের ভিতরে যাই, এখানে বেশ কিছু ট্রানজিশনস রয়েছে, তবে এত কিছু আসলে আমি ইউজ করি না। একদম বেসিক এবং পপুলার হচ্ছে ডিজলভ আর ইমার্সিভ ভিডিও, এই দুটার মধ্যেই বেশ কিছু পপুলার রয়েছে, পপুলার ট্রানজিশনস রয়েছে। এছাড়া আরও কিছু ট্রানজিশনস আসলে আলাদাভাবে প্লাগ ইন করা হয়েছে, সেগুলো অ্যাডভান্স, সেগুলো নিয়ে কথা বলবো না। আমি একদম বেসিকগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সো বেসিকটা ক্লিয়ার হলে পরে বাকিগুলো আপনারা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক শিখে যাবেন। তো আমি প্রথমে চলে আসি ডিজলভে যদি আসি, এখানে দেখতে পারবো অ্যাডিটিভ ডিজলভ রয়েছে, ক্রস ডিজলভ রয়েছে, ডিপ টু হোয়াইট, ডিপ টু ব্ল্যাক, বেশ কিছু ডিজলভ রয়েছে। আপনার যেটা দরকার, ধরেন আপনি ডিপ টু হোয়াইট, এটাকে জাস্ট টান দিয়ে আমরা এখানে নিয়ে আসবো। সো আমার ফুটেজের এখানে যদি এখন প্লে করি, সো এখন কিন্তু একটা ডিজলভ হয়ে তারপরে ফুটেজটা আসছে। এই যে ডিজলভ, এটাকে যদি আবার সিলেক্ট করি, এই যে টাইমলাইনের মধ্যে কিন্তু ডিজলভটা সিলেক্ট হয়ে গেছে, এটাকে চাইলে আমরা এভাবে বড় করতে পারবো। তো অনেক সময় দেখা যায় যে এক সাইডে চলে এসেছে, আপনি আরেক সাইডে দিতে চাচ্ছেন, সো আপনার চাইলে এভাবে কাজ করতে পারবেন। আবার চাইলে এই ডিজলভটাকে আপনারা আরও বড় করতে পারবেন বা ছোটও করতে পারবেন। দেখুন আমি একদম ছোট করে দিচ্ছি, সো ডিজলভটা এখন ধিপ করে এসে চলে যাচ্ছে। আবার আপনি যদি চান যে না, ডিজলভটাকে আমি বড় করব, অনেক বড় করব, আস্তে আস্তে চেঞ্জ হবে, তাহলে এরকম আস্তে আস্তে চেঞ্জ হবে। সো এটা একটা ডিজলভ। আপনি চাইলে এখান থেকে আরেকটা পপুলার ডিজলভ রয়েছে, অ্যাডিটিভ ডিজলভ, এটাকে জাস্ট টান দিয়ে আমি ছেড়ে দিই। বাই দ্য ওয়ে, আমি অন্য কোনোটার উপরে ছাড়ি, এখানে আরেকটা ফুটেজ নিয়ে নিই। বাই দ্য ওয়ে, একটি ফুটেজের উপর আরেকটা ফুটেজ যখন রাখবেন, খুব সাবধানে রাখতে হবে, কারণ দেখেন আমি যদি এখন এই ফুটেজটা এখানে রাখি, আমার লোগোটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এটাকে যখন কাজ করবো খুব সাবধানে কাজ করতে হবে। এটাকে আমি একটু সরাই নিই, এটাকে এইভাবে রাখি। ওকে, সো এইখানে এখন আমি অ্যাডিটিভ ডিজলভটাকে নিয়ে আসি। অ্যাডিটিভ ডিজলভটা এক সাইডে পড়ছে, অনেক সময় এটা মাঝখানেই পড়ে, বাট সামটাইমস একটু সাইডে পড়ে যায়। সো এটাকে জাস্ট আপনি মার্ক করে ধরবেন, এটাকে এইভাবে টান দিয়ে সামনে নিয়ে যাবেন। সো এখন যদি দেখেন, এটা কিন্তু আরেকটা ডিজলভ হয়ে গেল। সো আপনি চাইলে এভাবে বেশ কিছু ডিজলভ এখানে রয়েছে, ইফেক্ট রয়েছে, ট্রানজিশনস রয়েছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। ওয়েল, সো আমরা অনেকটা দূর চলে এসেছি, এরপর আমরা চলে যাব মাস্কিংয়ে। সো এটা একটু টাফ, বাট মনোযোগ দিয়ে শুনলে কিছুই না। তো আমরা যদি মাস্কিংয়ের জন্য খেয়াল করি, আমরা এখানে দেখব অপাসিটির ভিতরে পেন টুল রয়েছে, এটা ফ্রি ড্র বেজিয়ার বলে। এটাকে যদি সিলেক্ট করি, দেন এটাকে জাস্ট আমরা যদি এভাবে মাস্ক করি, তাহলে কিন্তু আমার যতটুকু জায়গা আমি মার্ক করলাম, শুধু অতটুকু জায়গা দেখা যাচ্ছে, বাকি জায়গা দেখা যাচ্ছে না। এরপরে আমি যদি চাই এখান থেকে মাস্ক ফেদারটা যদি এভাবে একটু বাড়াই, তাহলে দেখতে পারবো এটা একটু স্মুথ হয়ে গেল। সো দেখেন, সুন্দর একটা ইফেক্ট কিন্তু চলে এসেছে। ওয়েল, সো এটা খুবই বেসিক, তো আমরা এত রাখবো না। দেন মাস্ক অপাসিটিটাকেও আমরা চাইলে কম বা বেশি করতে পারি, এটার অপাসিটি কমবে বাড়বে। তো এটার কাজ মূলত আসলে এইটা তো আপনি করতে পারেন, বাট এটার আরও নানা ধরনের কাজ রয়েছে। একদম বেসিক যদি আমি শেয়ার করি, ধরেন আমি এখান থেকে এখানে মাস্ক ওয়ান রয়েছে, আমি এটাকে জাস্ট কাট দিয়ে দিই, এটাকে ডিলিট করে দিই। অপাসিটির এখান থেকে এসে আমি চাচ্ছি শুধুমাত্র আমার ফুটেজটা আমি এতটুকু দেখাবো। সো আমি বাকি পোর্শনটুকুকে আমি মার্ক করলাম, আমি চাচ্ছি এতটুকু দেখাতে, বাট আমি মার্ক করলাম এইটা। কেন? আর একটু অ্যাডভান্স, কারণ আগে তো আমি দেখালাম, আমি ওইটা মার্ক করেছি, শুধুমাত্র ওইটা দেখা গিয়েছে, বাট এখন আমি চাচ্ছি এটা দেখাতে, বাট মার্ক করেছি এটা। কেন? এখানে যদি আমি জাস্ট ইনভার্ট দিয়ে দিই, তাহলে কিন্তু অপোজিট পোর্শনটা চলে আসবে। সো ইটস আপ টু ইউ, আপনি কোনটা মার্ক করবেন। আপনি যদি
এটা মার্ক করেন তাহলে আর ইনভার্ট দিতে হবে না, যদি আপনি এইটাই দেখাইতে চান। বাট আপনি যদি আবার এইটা দেখাতে চান সেক্ষেত্রে আবার ইনভার্ট দিয়ে দেবেন, তাহলে এই পোর্শন চলে আসবে। যাই হোক, আমি আপাতত ইনভার্ট দিলাম না, আমি চাচ্ছি এই পার্টটি দেখাতে এবং এটাকে আমি এইভাবে একটু স্লাইড করে দেখাতে চাচ্ছি। সো এখানে আমি একটি ফ্রেম রাখলাম এবং এটাকে আমি একটু উপরের দিকে উঠায় নিয়ে যাই। এটার নিচে আমি যদি আরেকটা লেয়ার নিয়ে আসি, আরেকটা ভিডিও নিয়ে আসি, বাই দ্য ওয়ে এখান থেকে এই ভিডিওটাকে আমি এখানে কিভাবে কপি করলাম, যদি আপনি জাস্ট সিম্পলি ধরে জাস্ট টান দেন তাহলে এটা জাস্ট রিপ্লেস হবে, বাট আপনি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে টান দেন তাহলে এটা আরেকটা কপি হয়ে যাবে। যাই হোক, তো আমি এখান থেকে এটাকে যদি এখানে এভাবে নিয়ে আসি, আমি অডিওটাকে এটার একটু অফ করে দিই এবং এটার পজিশনটাকে যদি আমি একটু এদিকে চাপাই দিই, তাহলে দেখবো আমরা কিন্তু এভাবে মাস করেও কিন্তু দুইটা ফ্রেম একসাথে দেখাতে পারছি, হুইচ ইজ অ্যানাদার ক্রিয়েটিভ ওয়ে টু প্রেজেন্ট ইউর ভিডিও। তো যাই হোক, আমরা এই অডিওটাকে ডিলিট করে দিই। এখন আমি চাচ্ছি মাস্কিংয়ের মাধ্যমে আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ করতে, হুইচ ইজ আন্ডু দিয়ে দিলাম। আমি চাচ্ছি আমার এই সাবজেক্টের ফেসটা ব্লার করে রাখতে। অনেক সময় আমরা রিপোর্টগুলোতে দেখি, টিভি নিউজের রিপোর্টগুলোতে দেখি যে ফেস ব্লার করে রেখেছে। সেই কাজটা আমরা কীভাবে করি? মূলত মাস্কিংয়ের মাধ্যমেই। তো সেটা করার জন্য আমরা যদি একটু খেয়াল করি, এখানে ইফেক্টে চলে যাব, এখানে লিখব গসিয়ান ব্লার। সো গসিয়ান GAUS লিখতে চলে আসে গসিয়ান ব্লার, দেখতে পাচ্ছি। এটাকে টান দিয়ে আমার ফুটেজের উপর ছেড়ে দেবো। ইফেক্ট কন্ট্রোলের ভিতরে কিন্তু এতক্ষণ গসিয়ান ব্লার অপশনটা ছিল না, বাট এখন চলে আসলো। সো এখান থেকে যদি আমি ব্লারিনেস অপশনটাকে বাড়িয়ে দিই তাহলে দেখবো আমার ফুটেজটা অনেক বেশি ব্লার হয়ে যাচ্ছে। তো ব্লার রাখলাম, বাট আমি পুরোটা ফুটেজ ব্লার রাখতে চাচ্ছি না, আমি শুধুমাত্র আমার সাবজেক্টের উপর ব্লার রাখতে চাচ্ছি। কিছুক্ষণ আগে যেই কনসেপ্টটা আপনাদের সাথে শেয়ার করলাম, এখান থেকে এই যে ফ্রি ড্র বেজিয়ার এটা সিলেক্ট করে আমি জাস্ট সাবজেক্টটাকে এভাবে সাবজেক্ট বা আমার সাবজেক্টের মাথা যেটা আর কি, সেটাকে আমি চাইলে এভাবে মার্ক করতে পারি। তাহলে দেখেন এখন শুধু এতটুকু জায়গা ব্লার হয়ে রয়েছে এবং এইটার ফেদার, সো আমরা ফেদারটাকে যদি দিই তাহলে দেখবো এটা স্মুথ হয়ে যাচ্ছে। একটু যদি প্লে করি, এখানে রাখি, দেখেন এটা এখন স্মুথ রয়েছে। বাট এই ফেদারটাকে যদি আমি কমিয়ে দিই, এখন যদি মাস্ক একটু ক্লিক করি, দেখেন এটা কিন্তু এখন হার্ড দেখাচ্ছে। সো আমরা যেরকম চাচ্ছি সেটা ডিপেন্ড করবে আমার চাহিদার উপরে। আমি চাচ্ছি এটাকে একটু সফট করে দিতে, সো আমি এটাকে জাস্ট ফেদারটাকে একটু বাড়িয়ে দিলাম, তাহলে এটা একটু সফট হয়ে গেল। বাট এখন যদি আমি খেয়াল করি, আমি যদি প্লে করি, দেখবো আমার সাবজেক্ট তো মুভ করে যাচ্ছে, বাট আমার ব্লারটা কিন্তু ওই একটা জায়গায় পড়ে আছে। সো আমার ব্লার কিন্তু এইভাবে দিয়ে লাভ নেই। তো এখন যেটা করব, আমি চাইলে এটাকে খুব ইজিলি ট্র্যাক করতে পারবো। তো সেটা করার জন্য আমরা যেটা করব, সো এখানে তো আমার সাবজেক্টের উপর অলরেডি রয়েছে। এরপরে আমি জাস্ট যে মাস্ক ওয়ানের ভিতরে এখানে যে ট্র্যাক অপশন রয়েছে, আমি সামনের দিকে ট্র্যাক করতে চাচ্ছি না পিছনের দিকে, মানে এই ফুটেজের পিছনের দিকে আসলে তেমন কিছু নেই, সামনের দিকেই আমি চাচ্ছি ট্র্যাক করতে। সো এখান থেকে আমরা ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড এটা দিয়ে দেবো, আর এটা কিন্তু ব্যাকওয়ার্ড অর্থাৎ পেছনের দিকে মাস্ক করবে, ট্র্যাক করবে। তো আমি এটাতে যদি দিয়ে দিই, কিছুটা সময় নেবে, সময় নিয়ে ফুটেজটা যখন সামনের দিকে আসছে বা আমার এই ফুটেজের সামনের দিকে যখন আসছে, তখন আমার সাবজেক্টটাকে ট্র্যাক করতে থাকবে। সো আমার ফেস যেদিকেই যাক, ফেস দেখা যাবে না, ওই জায়গাটা ব্লার হয়ে থাকবে। ওয়েলস, এখন যদি আমি একটু প্লে করি, দেখেন আমার ফেস কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, সাবজেক্টের সাথে সাথে আমার ব্লারিনেসটাও কিন্তু মুভ করছে। সো এইভাবে চাইলে ট্র্যাক করতে পারেন। এবং এই জিনিসটা ওই যে আমি কিছুক্ষণ আগে অ্যানিমেট করার বা মোশন অ্যাড কীভাবে করলাম, লোগো অ্যানিমেশন করলাম, সেম কাজই কিন্তু করতেছে। সো আমরা যদি একটু খেয়াল করি, এটাকে জাস্ট একটু জুম ইন করে দেখবো এখানে ছোটো ছোটো অনেকগুলো কি ফ্রেম নিয়েছে। কি ফ্রেম নিয়ে আমার সাবজেক্টের ফেসটা যেদিকে যাচ্ছিলো ওইদিকে জাস্ট মুভ করেছে, দ্যাটস অল, আর কিছু না। এবং এখানেও কিন্তু একইভাবে ওই যে টগেল অ্যানিমেশনটা অন করা রয়েছে, আর এখান থেকে কি ফ্রেমগুলো জাস্ট মুভ করছে। অর্থাৎ এই কনসেপ্ট কিন্তু আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আপনার চাইলে ম্যানুয়ালি এটা করতে পারবেন, বাট এটা ম্যানুয়ালি করা অনেক টাফ, অনেক সময় সাপেক্ষ, যার কারণে আমরা এখানে খুব ইজিলি ট্র্যাকের মাধ্যমে এই কাজটা করতে পারছি। ওয়েল, তো আমি জাস্ট কন্টেন্টের খাতিরে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে ব্লার ইফেক্টটা রাখলাম, বাট আমি এটা রাখতে চাচ্ছি না এখন। সো সেটা রিমুভ করার জন্য খুব ইজিলি আমরা চাইলে এখান থেকে গসিয়ান ব্লার অপশনটিকে যদি অফ করে দিই, দেখেন তাহলে কিন্তু এটা থাকছে না। সো এটা খুব ইজিলি চলে যাচ্ছে। বা আপনি যদি একদমই না চান, আপনি চাইলে এখানে যদি অফ করে রাখেন, পরবর্তীতে আবার অন করতে পারবেন। বাট আপনি যদি একবারই না চান যে না এটা আমার দরকার নেই, শুধু ইফেক্ট কন্ট্রোলে রেখে আমি কেন ভারী করব, তাহলে আমি রাইট বাটন প্রেস করে এখান থেকে জাস্ট ক্লিয়ার দিয়ে দিতে পারি। সো এটা চলে গেল, এখন আর এটা কোনো কাজ নেই। ওয়েল, সো মাস্কিং ট্র্যাকিংও কিন্তু বুঝে গেলেন। এরপর আমরা ফুটেজকে ক্রপ করব কীভাবে। সো ক্রপ করার জন্য কিন্তু 2025 ভার্সনে আমরা এখান থেকে বাই ডিফল্ট ক্রপ পেয়ে যাচ্ছি, যেটা হয়তো বা 2025-এর আগের ভার্সনে থাকে না। তবে এখান থেকে ক্রপ নিয়ে আসলে সব কাজ করা যায় না, কিছু কাজ আমরা আলাদাভাবে করতে হয়। লাইক আমি
ইফেক্টে চলে যাব। ইফেক্টে যদি এখানে ক্রপ লিখি তাহলে ক্রপ অপশনটি চলে আসবে। এটাকে জাস্ট টান দিয়ে আমি ফুটেজের উপর ছেড়ে দিই এবং ফুটেজের উপর ছাড়ার সাথে সাথে ইফেক্ট কন্ট্রোলের ভিতরে আলাদা একটি ক্রপ অপশন চলে এসেছে। উপরে কিন্তু ক্রপ আছেই, যেটা বাই ডিফল্ট থাকবে, বাট এখানে আলাদাভাবে আমি যে ইফেক্ট থেকে ক্রপটা আনলাম সেটার আলাদা একটি ক্রপ এখানে চলে এসেছে। তো এখান থেকেও চাইলে আমরা এভাবে পজিশনাল লেফট থেকে, টপ থেকে, রাইট থেকে, বটম থেকে আমরা ক্রপ করতে পারবো এবং চাইলে আমরা এই ক্রপটাকেও অ্যানিমেট করতে পারবো সেম থিওরি ফলো করে। আমরা একদম ফার্স্ট ফ্রেমে চলে যাই, ধরলাম আমরা ফার্স্টে একদম অ্যাজ ইট ওয়াজ যা ছিল ওইভাবেই রাখবো। সো আমি ক্রপগুলোকে আন্ডো করে দিলাম, এখান থেকে টগল অ্যানিমেশন অন করে দিই। সো প্রথমে আমি চাচ্ছি, এটা আন্ডো হয়নি, সো টগল অ্যানিমেশনটা অন করে দিলাম এবং প্রথমে আমি চাচ্ছি ফুটেজটা এভাবেই থাকবে এবং প্রথমে আমি চাচ্ছি ফুটেজটা একদম ব্ল্যাক থাকবে। সো আমি টপে থেকে 50 আর বটম থেকে 50, তাহলে উপর থেকেও কেটে গেল, নিচে থেকেও কেটে গেল, এখন কিন্তু একদম ব্ল্যাক হয়ে গিয়েছে। একদম ফার্স্ট ফ্রেমে আমি একদম ব্ল্যাক রেখেছি। সো কিছুটা দূর আগায় গেলাম এবং এখানে আমরা আবার একটি কি ফ্রেম নিলাম। কি ফ্রেম নিয়ে আমরা এখানে 50-এর জায়গায় 0 করে দিতে পারি, অথবা এখান থেকে চাইলে আমরা আন্ডো করে দিতে পারি। দুইটার জন্য দুইটা আলাদা আলাদাভাবে দেখালাম, বুঝে যাবেন। সো আন্ডো করে দিলাম। এখন যেটা হয়েছে দেখেন, এই ফ্রেমে কিন্তু একদম ব্ল্যাক ছিল আর এই ফ্রেমে এসে রিভিল হয়ে গেল ফুটেজটা। সো এই কাজটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। সো এরকম ইফেক্ট চাইলেও কিন্তু এরকম ক্রপের অ্যানিমেশনও চাইলে আপনারা এই টগল অ্যানিমেশন ইউজ করে করতেই পারেন। সো আরও অনেক কাজ রয়েছে যেটা আসলে আপনারা প্র্যাকটিস করলেই পারবেন। আমি জাস্ট বেসিকটা আপনাদের সাথে শেয়ার করছি এবং বেসিকটা এই ভিডিওটা যদি আপনারা দেখেন বেসিকের একদম মাস্টার হয়ে যাবেন যদি খালি মনোযোগ দিয়ে দেখেন। তো এই যে ফুটেজটা যদি আমরা একটু খেয়াল করি, দেখব ফুটেজটা কিন্তু অনেক শেক রয়েছে, কাপাকাপি রয়েছে, যেটাকে সহজভাবে বললে। তো এটাকে আমরা রিমুভ করতে পারবো চাইলে। সেটা করার জন্য আমরা চলে যাব ইফেক্টসে লিখবো স্টেবিলাইজার, র্যাপ স্টেবিলাইজার, WARP লিখলেই চলে আসে। সো এই যে স্টেবিলাইজার দেখতে পাচ্ছি, এটাকে জাস্ট টান দিয়ে আমরা ফুটেজের উপর ছেড়ে দেবো, দেখতে পারবো অ্যানালাইজ হচ্ছে এবং ইফেক্ট কন্ট্রোলের ভিতরে আমরা যদি নিচে যাই দেখতে পারবো র্যাপ স্টেবিলাইজার এখানে অ্যানালাইজ হচ্ছে। মোটামুটি কিছুটা সময় নেবে, খুব একটা বেশি সময় নেয় না। যদি অনেক বড় ফুটেজ হয় সেক্ষেত্রে একটু সময় বেশি নেয়। তো এখন যদি আমি প্লে করি দেখবো আমার ফুটেজটা কিন্তু স্টেবিলাইজড হয়ে গিয়েছে। সো কীভাবে স্টেবিলাইজ করা যায় আশা করি আপনারা বুঝে গিয়েছেন। তো এখন আমি একটা কাজ করব, যেটা একটু পরে কেন করেছি বুঝতে পারবেন। এই ফুটেজটাকে প্রথমে সিলেক্ট করে অল্টার প্রেস করে ধরে রেখে টান দিয়ে কপি করে ফেলি, একটু কপি করে এটাকে আলাদাভাবে রাখলাম। এটাতেও কিন্তু স্টেবিলাইজার ইউজ করেছি, এটাতেও স্টেবিলাইজার ইউজ করেছি। ওকে, এখন আমি যেটা করব এই ফুটেজটাকে স্লো করব, একটু স্লো মোশন অ্যাড করব, নট অনলি স্লো বাট আমি এটাকে চাইলে একটু ফাস্টও করতে পারি। তো এটা কীভাবে করব, তো ধরেন এই ফুটেজটাকে প্রথমে আমি সিলেক্ট করলাম, রাইট বাটন প্রেস করলাম, এখান থেকে আমি স্পিড ডিউরেশনে গেলাম এবং এখান থেকে আমি ফুটেজটাকে স্লো করতে চাচ্ছি। তাহলে নাম্বার ভ্যালুটাকে আমি কমিয়ে দেবো, তাহলে স্লো হবে, বা নাম্বার ভ্যালুকে যদি বাড়িয়ে দিই তাহলে ফাস্ট হবে। তো আমি এটাকে যদি 40 দিয়ে ওকে দিই তাহলে ফুটেজটা স্লো হয়ে গিয়েছে এবং আমি যদি প্লে করি দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে হুইচ ইজ অ্যালার্মিং, এবং এই নোটিফিকেশনটা থাকলে তো আপনি আসলে কাজ করতে পারতেছেন না। এটা হচ্ছে আপনি যখন একটি ফুটেজের উপরে যখন স্টেবিলাইজার ইউজ করবেন এবং একই সাথে স্লো মোশন ইউজ করবেন তখন এই ঝামেলাটা করবে। তো এটা আপনি করতে পারবেন না। আপনি যখন স্টেবিলাইজার ইউজ করবেন অথবা স্লো মোশন ইউজ করবেন, করার পরে আপনি নেক্সট ইউজ করে দেন বাকি আরেকটি ইফেক্ট ইউজ করতে পারবেন। তো আমি এটাকে ডিলিট করে দিই, জাস্ট ওই জন্য আলাদা একটি কপি করে নিয়েছিলাম। তো এইটার উপরে তো আমি প্রথমে স্টেবিলাইজার ইউজ করেছি, এবার এটাকে আমি নেক্সট করে নিলাম। নেক্সট করে এবার আমি এটাকে স্লো বা ফাস্ট করব। সেটা করার জন্য রাইট বাটন প্রেস করে আমি স্পিড ডিউরেশনে যাব। এখান থেকে আমি যদি 300 দিয়ে ওকে দিই দেখবেন আমার ফুটেজটা কিন্তু অনেক ফাস্ট হয়ে গিয়েছে। ওকে, আবার আমি যদি এখান থেকে স্পিড ডিউরেশনে গিয়ে এটাকে 40 করে দিই দেখেন এখন আমার ফুটেজটা কিন্তু স্লো হয়ে গিয়েছে। এবং যখন আমরা স্পিড ডিউরেশনে গিয়ে 40 দেব, স্লো করব, তখন আমরা যদি এখান থেকে অপটিক্যাল ফ্লো দিয়ে ওকে দিয়ে রাখি তাহলে ফুটেজটা একটু স্মুথ হবে আর একটু দেখতে ভালো লাগবে। বাট এটাতে প্রবলেম যেটা হচ্ছে ওভারঅল ফুটেজটাই স্লো বা ফাস্ট হচ্ছে। বাট আমি চাচ্ছি একটা ফুটেজকে একবার নর্মাল স্পিডে রাখতে আরেকবার স্লো করতে, মানে যেটাকে বলে টাইম রিম্যাপিং। সেটা করার জন্য আমরা সেকেন্ড টেকনিকটা ফলো করব। তো সেটা করার জন্য আমরা প্রথমে ফুটেজটা সিলেক্ট করব, রাইট বাটন প্রেস করে একদম নিচে যদি খেয়াল করি শো ক্লিপ কি ফ্রেম এটা রয়েছে, এটার ভিতরে যদি ঢুকি এখানে টাইম রিম্যাপিং, এটার ভিতরে জাস্ট স্পিড এটা দিয়ে দেবো। তাহলে এখানে দেখতে পারবো কি ফ্রেমটা একটু নিচে চলে এসেছে এবং এটাকে একটু বড় করে নিই। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে এই কি ফ্রেম দিয়ে আমরা অপাসিটি কন্ট্রোল করতে পারছি। দেখেন আমরা এটা দিয়ে কিন্তু অপাসিটিকে কম বেশি করতে পারছি। বাট এখন যেহেতু আমি শো ক্লিপ কি ফ্রেমে গিয়ে চেঞ্জ করে দিয়েছি, এখন এই কি ফ্রেমটা স্পিডকে মিন করবে। সো আমি যদি এটাকে উপরের দিকে উঠাই তাহলে আমার ফুটেজ ফাস্ট হয়ে যাবে। দেখেন ফুটেজ ফাস্ট হয়ে গিয়েছে। আবার আমি যদি এটাকে নিচের দিকে নামাই তাহলে আমার ফুটেজ আস্তে আস্তে স্লো হয়ে যাবে। সো এখনও কিন্তু পুরো ভিডিওটাই ফাস্ট বা স্লো হচ্ছে, বাট আমি চাচ্ছি এই ফুটেজের একটা পোর্শন শুধু ফাস্ট হবে
আবার একটা পোর্শন স্লো হবে। আমি এভাবে টাইম রিম্যাপিং করতে চাচ্ছি। সেটা করার জন্য প্রথমে আমি আন্ডু দিয়ে নিই। সো প্রথমে তো আমি শো ক্লিপ কিফ্রেম থেকে অপাসিটির ভিতরে টাইম রিম্যাপিংয়ের ভিতরে গিয়ে স্পিড সিলেক্ট করে নিলাম। এখন আমি যদি একটু প্লে করি, ধরেন এই পর্যন্ত নর্মাল স্পিডে থাকবে, এরপর আমার ফুটেজটা স্লো হবে। সো আমি এইখানে এই যে দেখেন অ্যাড অর রিমুভ কিফ্রেম, এখানে জাস্ট ক্লিক করব, তাহলে এখানে একটি কিফ্রেম চলে এসেছে। সো এইখান থেকে ধরেন এই পর্যন্ত এটুকু সময় আমি চাচ্ছি স্লো হবে, দেন পরের সময়টুকু আবার নর্মাল স্পিডে থাকবে। সো এখানে আরেকটি কি ফ্রেম নেই, সো দুইটা কি ফ্রেম নিয়ে নিলাম এবং এই মাঝখানের সময়টাকে আমি জাস্ট নিচে নামিয়ে দেব। তাহলে দেখতে পারবো দেখেন নর্মাল স্পিড, দেন আস্তে করে স্লো হয়ে গেল। স্লো হওয়ার পরে আমি একটু টেনে দিই, আবার এই জায়গায় এসে আবার নর্মাল স্পিডে চলে আসলো। সো এইভাবে চাইলে আপনি কন্ট্রোল করতেই পারেন। তবে এখানে যদি আমরা খেয়াল করি, দেখবো এখানে কিন্তু ধীপ করে স্লো হয়ে যাচ্ছে, যেটাও আসলে ভালো লাগছে না। আপনি চাইলে এই যে স্লো হচ্ছে এটাকেও আরেকটু স্মুথ করতে পারেন। সো এখানে তো আমরা কি ফ্রেম নিলামই, এটাকে যদি আমি ধরে এইভাবে একটু টান দিই, অ্যান্ড এটাকেও যদি ধরে আমরা একটু এটাকে টান দিই, দেখবো এর ভিতরে আরেকটি হ্যান্ডেল চলে এসেছে। সো এটাকে যদি আমরা একটু এভাবে ঘুরাই, দেখবো আমার কি ফ্রেমটা স্মুথ হয়ে যাচ্ছে। এখানেও যদি খেয়াল করেন দেখবেন কি ফ্রেমটা কিন্তু উপর থেকে নিচে চলে এসেছে, বাট এটাকে আমরা যদি এভাবে একটু ঘুরিয়ে দিই তাহলে এটা স্মুথ হয়ে যাবে, এবং চাইলে আমরা এটাকে আরেকটু বড় করে নিতে পারি। তো এখন যদি প্লে করি দেখবেন নর্মাল স্পিডে ছিল, দেন আস্তে করে স্লো হয়ে, দেন আবার আস্তে করে আবার নর্মাল স্পিডে চলে আসছে। সো এখানে একটা স্মুথনেসের ব্যাপার আছে। নর্মাল স্পিডে ছিল, দেন দেখেন আস্তে করে স্লো হয়ে গেল এবং আস্তে করে আবার নর্মাল স্পিডে চলে আসলো। সো আপনি চাইলে এভাবে টাইম রিম্যাপিং করে অসাধারণ সব সুন্দর সুন্দর কাজ এক্সপিরিয়েন্স করতেই পারেন। যাই হোক, আমি এটাকে এখন আন্ডু দিয়ে দিই। তো এখন দেখে নিই কীভাবে আমরা একটি ফুটেজকে রিভার্স করতে পারি। রিভার্স করে কিন্তু আমরা অনেক ক্রিয়েটিভ ফুটেজ এডিট করতে পারি। তো এই ফুটেজটাকে যদি আমি রিভার্স করে দিই, দেখেন এটা সামনের দিকে আসছে, বাট এটা রিভার্স করে দিলে তখন পিছের দিকে যাবে। এই কাজটা আমরা কীভাবে করব, সেটা করার জন্য খুবই সিম্পল, দুইটা টেকনিক রয়েছে। জাস্ট প্রথমে রাইট বাটন প্রেস করব, স্পিড ডিউরেশনেই যাব, স্পিড ডিউরেশনে গিয়ে এখান থেকে আমরা রিভার্স দিয়ে দেবো, হ্যাঁ ওকে প্রেস করব, তাহলে সম্পূর্ণ ফুটেজটাই রিভার্স হয়ে গেল। বাট ওই যে আমি যদি চাই যে আমি একটি ফুটেজের পুরো ব্যাপারটা আসলে রিভার্স রাখবো না, নির্দিষ্ট একটা জায়গায় রিভার্স রাখবো, সেটা কীভাবে করব। সেটা করার জন্য আমি এটাকে প্রথমে আন্ডু দিয়ে দিই। সেটা করার জন্য আমরা আবারও চলে যাব শো ক্লিপ কি ফ্রেমে, এখান থেকে টাইম রিম্যাপিংয়ের ভিতরে স্পিডে চলে যাব। এখান থেকে আমরা একটি কি ফ্রেম নেব, কি ফ্রেম নিয়ে আমি অল্টার প্রেস করে যতটুকু জায়গায় রিভার্স করতে চাই ওইভাবে ধরে এই কি ফ্রেমটাকে টান দেবো। সো দেখেন এখানে কিছু অ্যারো চিহ্ন চলে এসেছে, হুইচ মিনস এই জায়গাটা রিভার্স হয়ে গিয়েছে, দেন এখান থেকে আবার এখানে আবার ঠিক হয়ে গিয়েছে। সো এখন যদি একটু প্লে করি, নর্মাল রয়েছে, একটু বেজে গেল, আমি একটু সেভ দিয়ে নিই। নর্মাল রয়েছে, দেন এই জায়গাটা দেখেন রিভার্স হয়ে গেল, দেন পরবর্তীতে এইখান থেকে আবার নর্মাল স্পিডে চলে আসলো। সো খুবই সিম্পল, আপনি চাইলে এভাবে কিন্তু এই কাজগুলো করতে পারেন। এরপরে চলে আসি টেক্সটে, আমরা কোনো টেক্সট কীভাবে অ্যাড করবো। সো খুবই সিম্পল, এখানে দেখতে পাচ্ছি টাইপ টু। সো এটাতে যদি সিলেক্ট করি, দেন এখানে জাস্ট আমরা এভাবে একটি লাইন বক্স নিয়ে নিই, তাহলে এটার ভিতরে একটি টেক্সট বার চলে আসবে। আমরা এখানে আমার যা খুশি তা লিখতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম DS স্টুডিও। সো এই যে দেখেন এইটা একটু ছোটো করে নিই, এখানে একটি লেয়ার চলে এসেছে। সো এই লেয়ারটা যেখানে থাকবে সেখানে লেখা দেখা যাবে। আপনি চাইলে লেয়ারটাকে ছোটো করে ফেলতে পারেন, তাহলে আর থাকছে না, লেয়ারটাকে আবার বড় করলে থাকছে। এই যে লেয়ার যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন এতটুকু জায়গায় আপনার টেক্সটটা থাকবে। সো এই টেক্সটের আবার আমরা যদি খেয়াল করি ইফেক্ট কন্ট্রোলের ভিতরে এখানে টেক্সট অপশন চলে এসেছে। সো এটার ভিতরে কিন্তু আরও বেশ কিছু অপশন রয়েছে, আপনি এখান থেকে বেশ কিছু ফ্রন্ট সিলেক্ট করতে পারবেন। সো আপনি প্রথমে একটু মার্ক করে নেবেন, মার্ক করে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ফ্রন্ট আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি ধরেন এখান থেকে জাস্ট র্যান্ডমলি একটা ফ্রন্ট সিলেক্ট করলাম। তো এই ফ্রন্টটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা ফ্রন্ট সাইজ ছোটো বা বড় করতে পারবো। এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, আমরা আমাদের মতো করে বেশ কিছু কাজ করতে পারবো। তো এই যে কালার দেখতে পাচ্ছি, এখানে ফিলের ভিতরে গিয়ে এই কালারটাকে আমরা চেঞ্জ করতে পারবো। লাইক এখন আমি রেড দিয়ে দিলাম, আবার আমি মার্ক করে চাইলে এটার স্ট্রোক সেট করতে পারবো। সো স্ট্রোক যদি দিয়ে দিই তাহলে দেখতে পাবো রেডের চারপাশ দিয়ে একটা স্ট্রোক চলে এসেছে। আবার যদি আমি এখান থেকে ফিলটা অফ করে দিই তাহলে শুধুমাত্র স্ট্রোকটাই থাকবে, তবে মার্ক করে নিতে হবে। শুধুমাত্র ফিলটাকে যদি আমি অফ করে দিই, স্ট্রোকটা যদি রাখি তাহলে দেখতে পারবো এখন কিন্তু আর লাল মার্কটা নেই, এখন শুধু স্ট্রোকটাই দেখা যাচ্ছে। সো এটা খুব ইন্টারেস্টিং। এবং আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা যদি অন করে দিই তাহলে দেখবো এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আমি একটু জুম করে দেখাই, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। চাইলে এটাকে আমি অফ করে দিতে পারি, বা এই ব্যাকগ্রাউন্ডটার অপাসিটিও আমি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারি। অপাসিটি একদম ফুল করে দিলাম, দেন অপাসিটি এটাকে আমি চাইলে একটু রাউন্ড শেপে নিয়ে আসতে পারি। দেন আমরা চাইলে এটার হার্ডনেসটাকে বাড়াতে পারি। দেন
আমরা চাইলে এটা শ্যাডো অ্যাড করতে পারি। শ্যাডো অ্যাড করার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিতে হবে। আমরা চাইলে এখান থেকে শ্যাডো অ্যাড করতে পারি। সো দ্যাট দেখেন হালকা করে একটা শ্যাডো চলে এসেছে, এবং শ্যাডোর অপাসিটিও কিন্তু চাইলে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, হুইচ ইজ অ্যামেজিং। আপনারা এখান থেকে অনেক কাজ করতে পারবেন, এবং শ্যাডোর কালারটাও কিন্তু চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বাই দ্য ওয়ে, এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আমরা রেখেছিলাম, ব্যাকগ্রাউন্ডের কালারও কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। সো ইচ্ছা মতো আমরা এই কাজগুলো করতে পারবো। একই সাথে আবার কিন্তু আমরা এই টেক্সটেরও অ্যানিমেশন অ্যাড করতে পারবো। সেটা করার জন্য দেখেন টেক্সটের এখানে কিন্তু পজিশন রয়েছে। সো পজিশন আমি আগে এটা একটু ফিট দিয়ে নিই। সো এখান থেকে পজিশন সেট করলাম, কিছু দূর গিয়ে আমি এটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখতে পারবো দেখেন এটার মধ্যে কিন্তু একটা অ্যানিমেশন চলে এসেছে। সো এটা নিয়ে আর বেশি কথা বলবো না, অ্যানিমেশন তো কীভাবে করি বা মোশন কীভাবে ইউজ করি এটা আমি আগেই বলেছি। তো দ্যাটস অল অ্যাবাউট টেক্সট। দেন চলে আসি হচ্ছে অ্যাসেনশিয়াল গ্রাফিক্সে। অ্যাসেনশিয়াল গ্রাফিক্সটা দেখা যায় অনেক সময় আমরা লোয়ার থার্ড ইউজ করি বা আরও বেশ কিছু গ্রাফিক্স ইউজ করি, সেই কাজটা আমরা আসলে কীভাবে করব। সো যেটা আসলে এতদিন অ্যাসেনশিয়াল গ্রাফিক্স ছিল, কিছুদিন আগে 2025 ভার্সন যেটা বের হলো অ্যাডোব প্রিমিয়ার প্রোর, সেটাতে হয়ে গিয়েছে গ্রাফিক্স টেমপ্লেট। সো গ্রাফিক্স টেমপ্লেটে যদি ঢুকে এখানে আমরা বেশ কিছু টেমপ্লেট দেখতে পাবো। এগুলো মগাট ফাইল আলাদাভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অনেক মগাট ফাইল রয়েছে ফ্রি, ওটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে এনে ছেড়ে দেবেন, তাহলেই চলে আসবে। তো এখানে বেশ কিছু রয়েছে, আমি জাস্ট এখান থেকে একদম বেসিক একটা যদি শেয়ার করি। সো আমি যদি এখান থেকে একটা জাস্ট মগাট ফাইল টান দিয়ে নিয়ে আসি, অ্যাসেনশিয়াল গ্রাফিক্স যেটা। সো এখন যদি প্লে করি দেখবো সুন্দর একটা অ্যানিমেশন রয়েছে, এবং এটাকে চাইলে কিন্তু আমরা আবার কাস্টমাইজ করতে পারবো। সো এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করলে আমরা চলে যাব উইন্ডোজ থেকে আমরা এখান থেকে প্রপার্টিসটা অন করে নেব। যেটা আগে অ্যাসেনশিয়াল গ্রাফিক্স থেকে এডিট করা যেত, সেটা এখন আর অ্যাসেনশিয়াল গ্রাফিক্সে কোনো এডিটর অপশন থাকছে না, সেটা এখন প্রপার্টিসে চলে এসেছে। প্রপার্টিসটা হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো একটি নতুন ফিচার, এর ভিতরে বেশ কিছু অপশন থাকে, এটা নিয়ে আমি একটু লাস্টে কথা বলবো। এটার ভিতরে যদি দেখি, এটার ভিতরে দেখেন টেক্সট রয়েছে, ক্লিপ রয়েছে, আরেকটা ক্লিপ রয়েছে, এপিসোড, শেপ, সব কিছু আপনি এখান থেকে কাজ করতে পারবেন, এবং এখান থেকে চাইলে আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে আপনি আপনার মতো আপনি এখানে সব কিছু চেঞ্জ করতে পারবেন, অপাসিটি কম বা বেশি আপনি এখান থেকে কাজ করতে পারবেন। ইভেন আপনি যদি টেক্সটে যান, টেক্সটে গিয়ে আপনি টেক্সট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে জাস্ট লিখবো আমার মতো স্টুডিও, আর এখানে ধরেন বেসিক প্রিমিয়ার প্রো। সো এখন যদি আমি প্লে করি, সো আমি কিন্তু একটা অ্যাসেনশিয়াল গ্রাফিক্স ইউজ করে ফেলাম। এভাবে চাইলে আপনারা কাজ করতে পারেন। তো এটাকে দরকার নেই, আমি আপাতত ডিলিট করে দিই। ওকে, সো এতক্ষণ পর্যন্ত ভিডিও নিয়ে অনেক কথাবার্তা বললাম, এবার একটু অডিও নিয়ে কথা বলি। সো অডিওর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, অডিওর এখানে আমি এই ভিডিওতে চলে আসলাম, এখানে আমরা অডিও দেখতে পাচ্ছি, এবং অডিওর মধ্যে বেশ কিছু ওয়েভ ফর্ম রয়েছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমার অডিওটা কোথা থেকে শুরু বা শেষ হচ্ছে। আমি যদি এটার সামনের দিক থেকে একটু বাড়িয়ে দিই, তাহলে দেখতে পারবো আগের দিকে খুব একটা কিছু নেই, এখান থেকে আমার মেন ওয়েভ ফর্মটা শুরু হয়েছে। দ্যাট মিনস এখান থেকে আমার অডিও শুরু। তো আগেরটুকুকে আমি ফেলে দিতে পারি, ওয়েভ ফর্ম দেখে বোঝা যায়। এখন আমি যদি একটু প্লে করি, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। ওকে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কি ফ্রেম রয়েছে। এই কি ফ্রেমের কাজ কি? এই কি ফ্রেম দিয়ে আমরা কিন্তু ডিবি কন্ট্রোল করতে পারবো। আমি যদি এটাকে উপরের দিকে উঠাই দিই, তাহলে দেখবো এই যে নিচে লেখা আসতেছে 7 ডিবি, 8 ডিবি, এরকম ডিবি বাড়তেছে। সো যখন ডিবি বাড়বে তখন সাউন্ড বাড়বে। এখন যদি প্লে করি, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওকে, আবার যদি আমি নিচে নামিয়ে দিই, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, তাহলে কিন্তু ডিবিটা কমে গেল, সাউন্ডটা আস্তে আস্তে। এখন কথা হচ্ছে আমি নিচে রাখবো না উপরে রাখবো, বা কত রাখবো, এটা বুঝবো কীভাবে? যদি আপনার স্পিকারের বা আপনার হেডফোনের উপর ডিপেন্ড করে আপনি এটা সেট করেন, তাহলে কিন্তু বোকামি করবেন। কারণ আপনি এখন ভলিউম একরকম রেখে কাজ করছেন, পরে হয়তো অন্যরকম রেখে শুনবেন, বা আরেকজন হয়তো অন্যরকম রেখে শুনবে। সো এই কারণে ওইটার উপর ডিপেন্ড না করে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে যে ডিবি বারটি দেখতে পাচ্ছি আমরা, এটার দিকে খেয়াল রাখবো। সো এটা যদি আমরা একটু খেয়াল করি, মূলত আমরা যখন অডিওর কাজ করব, অডিওটাকে চেষ্টা করব -6-এর কাছাকাছি রাখতে, -6-এর উপরে যেন না উঠে। কেননা -6-এর উপরে যখন জিরোর কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু আপনার অডিওটা রেড হয়ে যাবে। দেখেন ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। এখন পর্যন্ত ঠিক আছে, বাট আমি যদি এটাকে বাড়িয়ে দিই, সবাই ভালো আছেন। ডিএসসি যখন জিরোর কাছে যাচ্ছে স্টুডিওতে সবাইকে স্বাগতম। সবাই ভালো আছেন। ডিএসসি তখন কিন্তু রেড হয়ে যাচ্ছে। দ্যাট মিনস যখন জিরোর কাছে যাবে তখন আপনার অডিওটা কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে, যেটাকে বলে হচ্ছে কি বলে ওটাকে, মানে অডিওটা ফেটে যাচ্ছে আর কি। সো মাথায় রাখতে হবে অডিওটা যেন -6-এর কাছাকাছি থাকে। ভালো আছেন। ডিএসসি এখন জিরোর দিকে চলে যাচ্ছে, আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই, সবাই ভালো আছেন। ডিএসসি আর একটু নিচে নামিয়ে দিই। সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। -6 থেকে -12 এর মধ্যে আপডাউন করছে, হুইচ ইজ ফাইন। ওকে, বাইক যাচ্ছে, এই ফুটেজটা থাকবে। তো আমি চাচ্ছি এই ফুটেজটার অডিও রাখবো না। সেটার জন্য আমরা চাইলে এটাকে কি ফ্রেমটাকে একবারে নামিয়ে দিতে পারি, তাহলে অডিও আর চলবে না।
আবার আমি যদি চাই যে না আমি এই অডিওটা রাখবোই না, সেক্ষেত্রে আমরা রাইট বাটন প্রেস করে আনলিঙ্ক করে নিই, যেহেতু লিঙ্ক করা ছিল, আনলিঙ্ক করে জাস্ট এটাকে ডিলিট করে দেবো, তাহলে এটা চলে যাবে। এখন কথা হচ্ছে যে ভাই আমি যদি এটা ডিলিট করে দিই এবং পরবর্তীতে যদি আমার দরকার হয় তখন আবার আমি কোথায় পাবো? টেনশন করার কিছু নাই, আমি আরেকটু সহজ করে বুঝাই। ধরেন আমি জাস্ট এইটুকু কেটে রেখেছি এবং অডিওটাকে আমি ডিলিট করে দিয়েছি। এখন আমি চাচ্ছি এইটার অডিওটা আমি রিভিল করব আবার। সেটা করার জন্য এই ফুটেজটা সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে F প্রেস করব, তাহলে এখানে চলে আসলাম। এবার অডিওটা টান দিই, দেখেন আপনার ফুটেজটা কিন্তু আরও বড় ছিল, বাট আপনি ঠিক জাস্ট যতটুকু টাইমলাইনে ছিল ততটুকু অডিও চলে আসলো। আমি যদি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বুঝাই তাহলে বুঝতে আরও বেশি সুবিধা হবে। সো আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসি, বাইকের আমার ভয়েসটাকে উপরে রাখি, বাইকের আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে নিচে রাখি। সো এখন যদি আমি প্লে, আশা করি সবাই ভালো আছেন। দুইটা আসলে এক সমানে চলতেছে, যার কারণে মিউজিকও বোঝা যাচ্ছে না, ভয়েসও বোঝা যাচ্ছে না। বাট আমি চাচ্ছি ভয়েসটা যেন বোঝা যায়, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হালকা করে থাকবে। সেটা করার জন্য তো আমি এখান থেকে নামিয়েই দিতে পারি। সো নামিয়ে দিলে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। নামিয়ে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু এখন আসতে চলছে, সাথে আমার ভয়েসটা ভালোভাবে বোঝা যাচ্ছে। সো এই কাজটা আমি এখান থেকে যেরকম করতে পারি, একই সাথে আমি যদি অডিও মিক্সচার চলে যাই, অডিও মিক্সচার যদি খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখান থেকে অডিও ক্লিপ মিক্সচারটা ক্লিক করলে চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছি দুইটা প্লে হচ্ছে। তো এই যে হচ্ছে A1, এটা হচ্ছে A2। সো আমার ভয়েসটা হচ্ছে A1 এ, আমি চাচ্ছি ভয়েসটাকে একটু আপ করতে, তো ভয়েসটাকে একটু বাড়িয়ে দিই। অ্যান্ড আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু ডাউন করতে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করি, সিলেক্ট না করলেও সমস্যা নেই, জাস্ট এখান থেকে A2টাকে আমরা নিচে নামিয়ে দেবো, তাহলে এটা অটোমেটিক নিচে নেমে গেল। এখন যদি প্লে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি আমি চাচ্ছি আরও নিচে নামাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। ওয়েল, সো আমরা চাইলে এইভাবে কাজ করতে পারি। এখন আরেকটা জিনিস আমি মিস করে গেছি, যেটা আগে বলা দরকার ছিল, হুইচ ইজ অডিওকে কীভাবে আমরা সিঙ্ক করব। তো ধরেন একটি অডিও আমি নিলাম, তার আগে আমি এই সবগুলোকে একটু ডিলিট করে দিই, ঝামেলা কমাই, বুঝতে সুবিধা হবে। ধরেন এটা হচ্ছে আমার ভিডিও, আমি যদি একটু প্লে করি দেখবো এর মধ্যে অনেক নয়েজ রয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। ওয়েল, সো এখানে কিন্তু নয়েজ আছে। সো আমি যেটা করেছি, শুধু আমি না, অনেক সময় শ্যুটের ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভিডিওটা আলাদা রাখি, অডিওটাকে আলাদাভাবে রেকর্ড করি। তো আলাদাভাবে শুধু অডিওটা আমি এখানে নিয়ে আসলাম। তো এই অডিওটাকে আমি এখন যেটা করব, আমি এই অডিওটা যদি একটু শুনি, দেখবো এই অডিওটা অনেক বেশি স্মুথ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে কিন্তু নয়েজ নেই। সো এই অডিওটা আর এই অডিওটা, এটা হচ্ছে বাই ডিফল্ট ক্যামেরায় অডিও ছিল, আর এটা হচ্ছে আলাদাভাবে মাইক্রোফোনে রেকর্ড করেছিলাম, যেটা অনেক ভালো। আর এখানে একটু নয়েজ আছে। সো এইটাকে এখন আমি দুইভাবে সিঙ্ক্রোনাইজ করতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি, আমি জাস্ট এখানে ধরেন যে কি ফ্রেমটা ম্যাচ করব, ওয়েভ ফর্মগুলো ম্যাচ করব। সো এইভাবে আমরা ওয়েভ ফর্ম যদি ম্যাচ করি, এটা একটু ক্রিটিক্যাল এবং সময় সাপেক্ষ, একটু আগে পরে হতে পারে। সো আরও অনেক বেশি সূক্ষ্মভাবে করতে হবে, যেটা সময় খাবে আপনার। এবং এরপরে আপনি যখন একটা ম্যাচ করে ফেলবেন, আপনি জাস্ট আপাতত মিউট করে রাখি বা ডিলিট করলেও হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। এখন কিন্তু আমার যে আলাদা যে অডিওটা ছিল সেটা প্লে হচ্ছে। সো এভাবে আপনি সিং করতে পারবেন, বাট এত কষ্ট করার দরকার নেই, ব্যাপারটা আরও সিম্পলি দেখি আমরা। সো দুইটা অডিওকে আমরা জাস্ট একসাথে রাখলাম, জাস্ট এভাবে মার্ক করলাম, রাইট বাটন প্রেস করে এখান থেকে আমরা সিঙ্ক্রোনাইজ দিয়ে দেবো, এখান থেকে অডিও ট্র্যাক চ্যানেল 1, দেন আমরা ওকে দিয়ে দেবো। সো কিছুটা সময় নেবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। ওয়েল, সিঙ্ক্রোনাইজ হয়ে গিয়েছে। এখন আমার মেইন যে অডিওটা ছিল, যেটাতে নয়েজ ছিল, সেটা চাইলে আপনি ডিবি ডাউন করে রাখতে পারেন, অথবা আপনি জাস্ট যদি লিঙ্ক করা থাকে আনলিঙ্ক করে নেবেন। আপনি জাস্ট এটাকে ডিলিট করে দিতে পারেন, তাহলেই কিন্তু এটা সিঙ্ক্রোনাইজড হয়ে গেল এবং আগে পরে যা ছিল আমি চাইলে এটাকে ডিলিট করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। সো সেকেন্ড ওয়েতে যদি আমি সিঙ্ক্রোনাইজ করেই অডিওটাকে মিলাই, তাহলে কিন্তু আমার সময় অনেক কমে যাচ্ছে এবং পারফেক্টলি কাজটা করতে পারছি। ওয়েল, সো আমি যদি অডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে মিক্স করে একটু আপ ডাউন করে কাজ করি, একটা প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে ব্যাপারটা আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন। সেটা করার জন্য আমরা প্রথমে এখানে চলে আসলাম, এটার নিচে অডিওটা রাখি। তো আমরা তো চ্যানেল মিক্সার থেকে কাজ করতেই পারি, বাট ওইখান থেকে আসলে আমি সত্যি বলতে খুব একটা বেশি কাজ করি না, আমি আসলে কি ফ্রেম দিয়েই কাজ করি। তো প্রথমে যখন আমার ভয়েসটা থাকতেছে সেই জায়গা পর্যন্ত আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এভাবে নামিয়ে দেবো। কীভাবে করলাম, এখান থেকে পেন টুল নিয়েছি, এখানে একটি কি ফ্রেম নিয়েছি এবং আগের টুকুকে জাস্ট এভাবে নামিয়ে দেবো। সো এখন আমি যদি দেখি, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগত।
এবং যেহেতু এইখান থেকে আবার অডিওটা উপরের দিকে চলে গিয়েছে, আমি চাইলে আরেকটু উপরের দিকেও নিতে পারি। সো ভয়েস শেষ, এরপরে কিন্তু আমার একটি ভিডিও চলে এসেছে যেখানে শুধু মিউজিক চলতেছে, এবং এই কাজটাকে আমি খুব সুন্দরভাবে মিক্সিং করতে পারছি। সাধারণত ব্লগ ভিডিও যারা করে তারা কিন্তু এই কাজটা করে। ধরেন কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছেন, ক্যামেরার দিকে তাকিয়ে হয়তো কিছু কথা বললেন, এরপরে আপনি কিছু ভিউ দেখাচ্ছেন, তখন ব্যাকগ্রাউন্ডটা বেড়ে গেল। সেই কাজটা আমরা এভাবে করতে পারি। দেন আমি চাইলে লাস্টের দিকে, ধরেন এখানে আমি আরও 2-4-5 মিনিটের হয়তো ভিডিও ছিল এবং লাস্টে আমি শেষ করে দেবো। সো এখানে একটি কি ফ্রেম নিলাম এবং আস্তে করে আমি নিচে নামিয়ে দিলাম। সো এটা কিন্তু তখন থেমে যাবে, অডিওটা তখন থেমে যাবে। অনেক বড় হয়ে গিয়েছে ভিডিও, তো আমার লাইটও বলতেছে ভাই আর পারবো না, আমাকে ছেড়ে দে। তো যাই হোক, লাইটটা একটু অফ হয়ে গিয়েছিলো, আবার একটু অন করে দিলাম। অ্যান্ড ক্যামেরার চার্জও মোটামুটি শেষের দিকে, আমার কন্টেন্টও মোটামুটি শেষের দিকে। এতক্ষণ যারা ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা কাজে দেবে। যাই হোক, তো এখন যদি খেয়াল করি, আমি লাস্ট অডিওটা ডাউন করে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগত। ওকে, দ্যাটস অল। সো অডিওর কাজ কিন্তু এভাবে আমরা করতে পারি। ওয়েল, সো অডিওর কাজ আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাব গ্রিন স্ক্রিন রিমুভে। আমরা কিন্তু গ্রিন স্ক্রিন যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিছু বসে আমরা যে কোনো জায়গায় চলে যেতে পারি। তো স্যাম্পল হিসেবে আমি জাস্ট এখানে একটি ফুটেজ রেখেছি, একটি বার্গারের ফুটেজ, যেখানে দেখতে পাচ্ছি বার্গারটা কাছে আসছে। সো এখান থেকে আমরা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দেবো। সেটা করার জন্য আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে গিয়ে আমরা এখানে লিখবো কি। সো যদি কি লিখি, KEY, তাহলে এখানে আমরা দেখতে পারবো আলট্রা কি চলে এসেছে। সো এটাকে টান দিয়ে আমার ফুটেজের উপর ছেড়ে দিই এবং চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে যদি নিচের দিকে খেয়াল করি, তাহলে দেখতে পারবো এখানে বেশ কিছু অপশন চলে এসেছে আলট্রা কির আন্ডারে। সো আমরা এখান থেকে ম্যাট জেনারেশন, কি কালার, এটার আন্ডারে দেখতে পারতেছি একটি কালার পিকার রয়েছে। সো এটা সিলেক্ট করবো অ্যান্ড দেন আমরা সবুজটাকে যা সিলেক্ট করে দেবো, তাহলেই কিন্তু গ্রিন কালারটা চলে যাবে। সো যদিও এখানে খুব সহজেই চলে গিয়েছে, বাট সবসময় আসলে এত সহজে চলে যায় না। আমরা অনেক সময় যদি গ্রিনটা যদি আরও বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ম্যাট জেনারেশন যাব, ট্রান্সপারেন্সি কিছুটা কমাবো বাড়াবো, শ্যাডোটা কমাবো বাড়াবো, দেন পেডেস্টাল এটাকে কিছুটা কমাবো বাড়াবো। এখানে আসলে দরকার হচ্ছে না। তো দেন আমরা ম্যাট ক্লিন আপে গিয়ে চকটাকেও কিছুটা কমাতে বাড়াতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন কর্নার দিয়ে যদিও একটু জুম করি, দেখেন কর্নার দিয়ে হালকা একটু লাইন বোঝা যাচ্ছে গ্রিন। সো চকটাকে দিয়ে কিন্তু আমরা চাইলে ওইটাকে আর একটু সফট করে দিতে পারি। তো এভাবে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারি। এখন কথা হচ্ছে, গ্রিন স্ক্রিন রিমুভ করে তো আসলে কালো হয়ে গেল। এটা আসলে কালো না, এখানে কিছু নেই যার কারণে কালো দেখাচ্ছে। তো এটাকে আমি উপরের লেয়ারে নিয়ে যাই এবং নিচের লেয়ারে আমি আরেকটি ছবি নিয়ে রেখেছি, যেটা নিয়ে আসলাম। তো ছবিটা একটু বড় করে এদিকে শুধু ছবিটা দেখাই। এখানে আমি একটি রেস্টুরেন্টের ছবি নিয়ে রেখেছি। তো এটাকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে সেট করব। সো এখন যদি আমি নিচের লেয়ারে রেখে প্লে করি, দেখতে পারবো আমার ব্যাকগ্রাউন্ডে রেস্টুরেন্ট আর উপরে বার্গারটা জুম হচ্ছে। বাট ব্যাপারটা অত বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে না, তাই না? কারণ হচ্ছে এখানে ডেপথ নেই, যেহেতু পেছনে রেস্টুরেন্টটা একটু দূরে, ব্যাকগ্রাউন্ডটা একটু দূরে আমার সাবজেক্টের থেকে বা বার্গারের থেকে। সো এটা একটু ব্লার হওয়া উচিত। সেটা করার জন্য আমরা ইফেক্টে গিয়ে আবার এখানে লিখবো গসিয়ান ব্লার, এটাকে টান দিয়ে আমার ছবির উপরে ছেড়ে দেবো। মনে রাখতে হবে ছবির উপরে। দেন আমরা গসিয়ান ব্লার, এখানে ব্লারিনেস অপশনটাকে বাড়িয়ে দিই। দেখেন এখন কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগছে এবং আমার বার্গারটাও এখন হাইলাইট হচ্ছে। সো গ্রিন স্ক্রিন রিমুভ করে আপনারা ব্যাকগ্রাউন্ডে এরকম নানা কিছুই সেট করতে পারেন এবং এটা খুবই ইন্টারেস্টিং একটি জিনিস। মানুষজন তো চাঁদে চলে যাচ্ছে, এই গ্রহে ওই গ্রহে চলে যাচ্ছে, যুদ্ধ করতেছে, অনেক কিছু করতেছে ব্যাকগ্রাউন্ডে। আপনারা ইংলিশ মুভি দেখেন। সো ওইটা অনেক বেশি অ্যাডভান্স, তবে আপনারাও চাইলে এক্সপিরিয়েন্স করতেই পারেন। ওয়েল, সো অনেক কিছু বলে ফেললাম। এরপরে আমরা কালার নিয়ে কথা বলবো। সো কালার নিয়ে কথা বলতে গেলে আসলে কালার নিয়ে অনেক কথা বলা যায়। আমি জাস্ট একদম বেসিকে থেকে কথা বলবো। আমি একটি লেয়ার, এই ফুটেজটাকে জাস্ট একটু কপি করে নিলাম। এটা হচ্ছে আমার র ফুটেজটাই কিন্তু মোর দেন অ্যানাপ সুন্দর। তো যাই হোক, আমরা এটাকে এখন কালার করবো। সো লুমেট্রি কালারে চলে যাব। লুমেট্রি কালারে গেলে আমরা এর ভিতরে বেশ কিছু অপশন পাবো। লুমেট্রি কালার যদি খুঁজে না পান, উইন্ডোজ থেকে জাস্ট এখানে লুমেট্রি কালার টিক দিয়ে দেবেন, চলে আসবে। তো লুমেট্রি কালারে গেলে আমরা বেশ কিছু অপশন পাবো, একটু বড় করে নিই। দেখেন লুমেট্রি কালারের ভিতরে বেসিক কারেকশন, ক্রিয়েটিভ, কার্ভ, কালার হুইলস অ্যান্ড ম্যাচ, এইচএসএল, ভিগনেট, বেশ কিছু অপশন পেয়ে যাবো। সো আমরা একটা করে শর্টকাটে শেয়ার করছি। বেসিকে যাওয়ার পরে আমরা এখান থেকে চাইলে টেম্পারেচারটা সিলেক্ট করতে পারবো। তার আগে এখানে দেখি বেসিকের ভিতরে ইনপুট লার্জ। সো এখানে বেশ কিছু লার্জ দেওয়া রয়েছে, চাইলে আপনারা এগুলো ইউজ করতে পারেন, বাট এগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না এবং আমি এখান থেকে এটা নন দিয়ে দিলাম। তো চাইলে আপনারা কিন্তু আরও লার্জ ইম্পোর্টও করতে পারবেন। তো যাই হোক, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অটো। সো ধরেন আপনি যদি অটো দিয়ে দেন, তাহলে আপনার ফুটেজটা অটোমেটিক্যালি, যদি কালার গ্রেড ঠিক না থাকে বা একটু ওয়ার্ম টোন বেশি থাকে বা কুল টোন বেশি থাকে, সেটা ঠিক হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু এখন মোটামুটি একটু কারেকশন হয়ে গিয়েছে। তবে অটোর থেকে আসলে আমি রিসেট দিয়ে দিই। অটোর থেকে ম্যানুয়ালি কাজ করাটাই বেশি পছন্দ করি। তো এখানে প্রথমে চলে আসি কালারে।
কালারে এসে হোয়াইট ব্যালেন্সটা আমরা ঠিক করবো। সো কালার পিকারটা যদি নেই এবং আমার ছবির মধ্যে যেখানে হোয়াইট রয়েছে, ধরেন এখানে এটা হোয়াইট, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে আমার ফুটেজটা এক্স্যাক্টলি হোয়াইট ব্যালেন্স হয়ে যাবে। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছি হোয়াইট ব্যালেন্স হয়েছে, বাট এটা এক্স্যাক্ট হোয়াইট না, যার কারণে ইয়েলোটা একটু বেশি চলে এসেছে। সো আমরা চাইলে এখান থেকে টেম্পারেচারটাকে কমাতে বা বাড়াতে পারবো, চাইলে টিনটাকেও আমরা কমাতে বাড়াতে পারবো, স্যাচুরেশন আমরা কমাতে বা বাড়াতে পারবো। তো আমি যদি এটাকে কাজ করি তাহলে আমি কি করতাম, আমি এখান থেকে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে 100 করে দিই। ওকে, সো আমি এখানে মূলত হচ্ছে হোয়াইটটাকে একটু কমাতাম, ইয়েলোটাকে একটু কমাতাম, টিনটাকে আমরা একটু পিঙ্কের দিকে নিয়ে যেতাম, অ্যান্ড স্যাচুরেশনটাকে আমরা একটু কমিয়েই দিতাম, বাড়াতাম না। দেন আমরা এখান থেকে এক্সপোজারটাকে চাইলে বাড়াতে পারি, ওভারঅল ভিডিও এক্সপোজার বেড়ে যাবে। দেন আমরা কন্ট্রাস্টটাকে একটু কমাতে পারি। আমরা যদি খেয়াল করি এদিকটা একটু হাইলাইট রয়েছে, সো আমরা হাইলাইটটাকে কমাতে পারি। আবার শ্যাডোটাকে চাইলে একটু বাড়াতে পারি। দেন আমরা ব্ল্যাক করতে পারি, ব্ল্যাকটাকে বাড়িয়ে দিলে তাহলে ব্ল্যাক হয়ে যাবে। আবার যদি এদিকে নিয়ে যাই তাহলে একটু অফসেট টোন চলে আসবে। সো আমরা ব্ল্যাকটাকে হালকা একটু নিয়ে যাই। ওকে, স্যাচুরেশনটাকে আমি একটু বাড়াই বরং। ওকে, সো এটা আগে ছিল, এখানে দেখেন একটা বাটন রয়েছে, এটাকে যদি অফ করে দিই তাহলে আগে ছিল এরকম, আর এটা যদি অন করি তাহলে এখন হয়ে গিয়েছে এরকম। সো বেসিক কারেকশন থেকে আমরা এই কাজগুলো করতে পারি। দেন রয়েছে ক্রিয়েটিভের ভিতরেও বেশ কিছু প্রিসেট পেয়ে যাবেন, বা এত প্রিসেট থাকবে না, এগুলো আমি ইম্পোর্ট করে রেখেছি। সো আপনারা চলে ইম্পোর্ট করতে পারেন। তো এখান থেকে আপনারা যেই প্রিসেটটা পছন্দ আপনারা সেটা সিলেক্ট করবেন। ধরেন আমি এই প্রিসেটটা সিলেক্ট করলাম এবং এটার ইন্টেন্সিটি চাইলে আমি এখান থেকে কমাতে বা বাড়াতে পারবো। সো আমি এটাকে কমিয়ে দিলাম এবং এখান থেকে আমি ফেড করতে পারবো, কিছুটা ফেড হবে, যেটা আমরা সিনেমাতে দেখি একটু ফেড টোন থাকে অনেক সময়। সো আমরা চাইলে এখান থেকে ফেড করতে পারি, শার্পনেস বাড়াতে পারি, ভাইব্রেন্স স্যাচুরেশন বাড়াতে পারি, শ্যাডো টিন্টের কালার চেঞ্জ করতে পারি এখান থেকে। যাই হোক, এগুলো নিয়ে কথা বলে অনেক বলা যায়, আমি জাস্ট বেসিকটা শেয়ার করছি। দেন কার্ভে যদি আসি, আমি কার্ভে আসলে ওভারঅল ফুটেজটাকে দেখেন কার্ভ করতে পারছি। এই পোর্শন হচ্ছে শ্যাডো পার্ট, সো শ্যাডো পার্টটা চেঞ্জ হবে। এই পোর্শন হচ্ছে হাইলাইট পার্ট, সো হাইলাইট পার্টটা চেঞ্জ হবে। সো এইভাবে আমরা কাজ করতে পারি। আবার ডাবল প্রেস করলে আন্ডো হয়ে যাবে। এখানে রেড রয়েছে, সো রেডে গিয়ে আমরা চাইলে রেড নিয়ে কাজ করতে পারি। এখানে গ্রিন রয়েছে, গ্রিনে গিয়ে আমরা চাইলে গ্রিন নিয়ে কাজ করতে পারি। সো বাড়ালে গ্রিন হবে, কমালে এই টোন চলে আসছে। আবার এখানে রয়েছে ব্লু, সো যদি আমরা বাড়াই তাহলে ব্লু বাড়বে, কমালে আবার রেড টোনটা বাড়বে। সো আমরা চাইলে এখান থেকে নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে পারি। তো আমরা সবগুলোকে আন্ডো দিয়ে দিলাম। এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, এখানে হিউ স্যাচুরেশন রয়েছে। সো ধরেন আমি কোনো একটা পার্টিকুলার কালারকে স্যাচুরেশন চেঞ্জ করব। সো পার্টিকুলার কালার ধরেন আমি এখান থেকে এই গ্রিনটা ধরলাম, সো ওইটার স্যাচুরেশনটা যদি চেঞ্জ করি দেখেন ওইটার স্যাচুরেশনটা কিন্তু বাড়ছে। স্যাচুরেশন হচ্ছে কালারের ডেপটা আরও বেশি বেড়ে যাবে, অথবা কমায় দিলে কমে যাবে। সো শুধুমাত্র ওই কালারটাই কিন্তু বাড়তেছে বা কমতেছে। সো এটা আমি এখন ডাবল ক্লিক করলে আন্ডো হয়ে যাবে। আবার ধরেন আমি হিউ ভার্সেস হিউ, অর্থাৎ আমি এই কালারটার ধরুন এখানে রেড দিয়ে বোঝালে একটু সুবিধা হবে, রেড কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তখন আমি হিউতে কাজ করতে হবে। সো এখান থেকে কালার পিকার নিয়ে আমি রেডটাকে সিলেক্ট করি। রেডটাকে সিলেক্ট করলে দেখেন রেড মার্কটা, রেড জায়গাটুকু জাস্ট সিলেক্ট হয়েছে। এটাকে যদি আমি উপরে উঠাই তাহলে রেডের কালার চেঞ্জ হয়ে গেছে। সো দেখেন রেডের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি আরেকবার বুঝাই হিউ ভার্সেস স্যাচুরেশন, সো এখান থেকে স্যাচুরেশনের জায়গা থেকে যদি আমি রেডটা সিলেক্ট করি, আমি চাইলে রেডের কালার ডেপটাকে আমি বাড়াতে পারবো। দেখেন এখন একদম টকটকা লাল হয়ে গিয়েছে, আবার একদম হালকা লাল, একদম কমিয়ে দিলে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এরপরে রয়েছে হচ্ছে হিউ ভার্সেস লুমাস। সো এখান থেকে আমি যদি রেডটাকে সিলেক্ট করি অ্যান্ড এখন যদি আমি এটাকে আপ করি তাহলে দেখবো রেডের লাইট বেড়ে যাচ্ছে, অর্থাৎ এটার কালারের লুমিনেন্স বা লাইটটা বেড়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। দেন আমি এটাকে একটু ক্লোজ করে দিই। দেন চলে আসি কালার হুইলস অ্যান্ড ম্যাচে। এটা যদি দেখি এখানে রয়েছে শ্যাডো, মিড টোন আর হচ্ছে হাইলাইট। সো এই ফুটেজের শ্যাডো পার্টে আমি যদি গ্রিন অ্যাড করতে চাই বা ব্লু অ্যাড করতে চাই তাহলে আমি শ্যাডোটাকে, দেখেন এই যে শ্যাডো লেখা রয়েছে, আমি জাস্ট ব্লুর দিকে নিয়ে যাব, তাহলে শ্যাডো পার্টে ব্লু অ্যাড হবে। আবার যদি মিড টোনে আমি চাই একটু পিঙ্ক টোন অ্যাড করতে তাহলে পিঙ্ক টোনের দিকে নিয়ে যাব। সো একটু পিঙ্ক টোনটা আসলো। আবার হাইলাইট, দেখেন এই জায়গাগুলো হাইলাইট, এই দিকটা হাইলাইট আমি চাচ্ছি একটু ইয়েলো টোন অ্যাড করতে। সো আমি এই দিকটা একটু বাড়িয়ে দিই, দেখেন এই জায়গাগুলো ইয়েলো টোন চলে এসেছে। আমি জাস্ট র্যান্ডমলি করতেছি, কালার গ্রেডিং যখন আমি করি তখন হয়তো আরও মনোযোগ দিয়ে করি। সো এখন জাস্ট র্যান্ডমলি শেয়ার করলাম আপনাদের সাথে। তো আগে ছিল এরকম, আর কালার গ্রেড করার পরে হয়ে গেল এরকম। আর আমি যদি সবগুলোকেই অফ করে দিই তাহলে দেখতে পারবো একদম র ছিল এরকম, বেসিক কারেকশন করার পরে হয়েছে এরকম। দেন ক্রিয়েটিভটাকে হালকা একটু কাজ করেছিলাম, কার্ভটাতে একটু কাজ করেছিলাম, কালার হুইলসে একটু কাজ করেছিলাম। এটা মনোযোগ দিয়ে কাজ করলে আর অনেক কিছু করা যায়। দেন চলে আসি এইচএসএল সেকেন্ডারিতে। এইচএসএল সেকেন্ডারিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার আগে আমি এগুলোকে একটু অফ করে দিই বরঞ্চ। এইচএসএল সেকেন্ডারিটা শুধু অন রাখি। এইচএসএল সেকেন্ডারিটা অন রেখে ধরেন আমি শুধুমাত্র আমার ফেসের কালারটাকে আমি কাজ করতে যাচ্ছি। সো এখান থেকে আমি কালার পিকার সিলেক্ট করতে পারি। সো আমার ফেসের কালারটা সিলেক্ট হয়েছে, এই যে নিচে কালার অর গ্রে এই অপশনটাকে যদি আমি টিক দিয়ে দিই তাহলে দেখতে পারবো কতটুকু জায়গা সিলেক্ট হয়েছে। এবং আমি যদি সিলেক্টেড এরিয়া আরও বাড়াতে চাই তাহলে এই যে কালার পিকার প্লাস
এটা দিয়ে আমি এভাবে জাস্ট বাড়াতে পারবো। আবার যদি আমি কোনো কিছু বাদ দিতে চাই তাহলে কালার পিকার মাইনাস দিয়ে আমি এভাবে বাদ দিতে পারবো। সো আমি একটু বাড়িয়ে নিচ্ছি। সো আমি ফেসটাকে সিলেক্ট করেছি, এবার চাইলে আমি এটাকে অফ করে দিতে পারি, তাহলে আবার আগের অবস্থানে চলে আসবো। এবার শুধুমাত্র ফেসের টেম্পারেচার আমি কমাবো বা বাড়াবো। দেখেন শুধুমাত্র ফেস বা ফেসের কালার টোনের সাথে এই জায়গার কালার টোনটা সেম রয়েছে, যার কারণে ওই জায়গার কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। সো যাই হোক, আমি শুধুমাত্র যতটুকু জায়গা মার্ক করছি অতটুকু জায়গায় আমি কাজ করতে পারবো। যদি আমি ফেসের লাইট বাড়াতে চাই তাহলে এইভাবে ফেসের লাইট বাড়াতে পারবো, আবার চাইলে ফেসের লাইট কমাতে পারবো, আবার ফেসের কন্ট্রাস্ট আমি কমাতে বা বাড়াতে পারবো। সো এইভাবে চাইলে আমরা এইচএসএল সেকেন্ডারি ইউজ করে শুধুমাত্র নির্দিষ্ট কালারকে টার্গেট করে আমরা সেটার বেশ কিছু কাজ করতে পারবো। তো যাই হোক, এরপর রয়েছে ভিগনেটটা হচ্ছে চারপাশ দিয়ে একটা ভিগনেট চলে আসবে, হুইচ ইজ দেখেন এখন সাদা আসতেছে, আবার এখন কালো আসতেছে। সো যদি কালো দিয়ে রাখি দেন মিড পয়েন্টটা আমরা চাইলে মিড পয়েন্টটা এভাবে সেট করতে পারবো। দেন রাউন্ডনেসটাকে আমরা কীরকম রাখবো, স্কোয়ার থাকতে পারে, রাউন্ড থাকতে পারে। দেন ফেদারটা অর্থাৎ এটা কতটুকু স্মুথ হবে সেটা চাইলে আমরা এখান থেকে কম বা বেশি রাখতে পারি। সো এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি, হুইচ ইজ ভেরি বেসিক। তো যাই হোক, আমরা এগুলোকে এখন একটু অন করে দিই। তো এই যে ধরেন আমি কাজগুলো করলাম, এই কাজগুলো আমি যদি চাই মাস্কিং করতে সেটাও কিন্তু করতে পারবো খুব ইজিলি। আমরা ইফেক্ট কন্ট্রোলের ভিতরে কিন্তু দেখতে পারবো অলরেডি লুমেট্রি কালার অপশনটা চলে এসেছে, অর্থাৎ এখানে যা কিছু করেছি এখানে কিন্তু সব কিছু অলরেডি চলে এসেছে। সো আমি চাইলে এটাকে আবার এখান থেকেও বেসিক কারেকশনে যদি যাই, এখান থেকে আবার চাইলে আমি টেম্পারেচারটাকে চেঞ্জ করতে পারবো। সো অনেক কাজটা আমরা এখান থেকে চাইলে খুব ইজিলি করতে পারি, বাট আমি চাচ্ছি মাস্কিংটা একটু এখান থেকে দেখিয়ে দিতে। সো লুমেট্রি কালারটা যদি একটু ছোট করে নিয়ে আসি, দেখেন লুমেট্রি কালার এখানে যদি এফএক্স অপশনটা অফ করে দিই তাহলে লুমেট্রি কালার অফ হয়ে গেল, আবার যদি অন করি তাহলে অন হয়ে যাবে। বাট আমি চাচ্ছি শুধুমাত্র আমার ফেসের উপরে কালারটা থাকবে, বাকি সব কিছু আগের মতোই থাকবে। আর একটু ইজিলি বোঝানোর জন্য আমি এখন যেটা করব, আমি লুমেট্রি কালারের আরেকটি লুমেট্রি কালার নেব। সো আমি এখানে লুমেট্রি কালারের ভিতরে আরেকটি লুমেট্রি কালার নেব। সো আমি এতক্ষণ তো একটা লুমেট্রি কালার কাজ করেছি, বাট আমি চাচ্ছি ওইটা না, আমি আরেকটা কাজ করব। সো আমি এখানে লুমেট্রি কালারের ভিতরে যদি আবার একটু দেখাই, এই যে লুমেট্রি কালার রয়েছে এটার ভিতরে ঢুকবো। এখানে লুমেট্রি কালারের ভিতরে গিয়ে আমরা অ্যাড লুমেট্রি কালার ইফেক্ট আরেকটা নিলাম। সো এখন আমরা যেটা করব, বেসিকে গিয়ে আমরা এক্সপোজারটাকে একটু বাড়াই, কন্ট্রাস্টটা কমাই, হাইলাইট কমাই, শ্যাডো বাড়াই। সো এখন কিন্তু ওভারঅল ভিডিওটার উপরেই বেড়ে যাচ্ছে, বাট আমি শুধুমাত্র ফেসটাকে টার্গেট করতে চাচ্ছি। সেটা করার জন্য এখানে লুমেট্রি কালারটা তো আমি অফ করে রেখেছি, আরেকটা লুমেট্রি কালার কিন্তু দেখেন চলে এসেছে। সো এখন আমি মাস্কিং করবো শুধুমাত্র আমার ফেসটা। সেটা করার জন্য আমি এই যে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক সিলেক্ট করব, সিলেক্ট করে আমি জাস্ট এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো। সো এখন কিন্তু শুধুমাত্র আমার ফেস বরাবর এটা রয়েছে, বাকি সবগুলো কিন্তু আগের মতো হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি খেয়াল করি এদিক দিয়ে কিন্তু হালকা একটু শেপ দেখা যাচ্ছে। তো আমরা সেটা রিমুভ করার জন্য, রিমুভ না, সেটাকে একটু ব্লেন্ড করে দেবো। সেটা করার জন্য আমরা মাস্ক ফেদারে গিয়ে অপাসিটিটাকে একটু কমিয়ে দেবো। সো অপাসিটি কমিয়ে দিলে তখন আর এটা খুব একটা বেশি বোঝা যাবে না। বাট যদি বিফোর আফটার দেখি বা লুমেট্রি কালার এটাকে অফ করে দিই তাহলে আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। বাট আমার ফেস তো মুভ করবে। সো ফেস যখন মুভ করবে তখন এই ইফেক্টটা তো মুভ করছে না। কি কিছু কানেক্ট করতে পারছেন কি? যখন আমরা গসিয়ান ব্লার দিয়ে ফেস ব্লার করেছিলাম তখন কিন্তু ট্র্যাক করেছিলাম। এখন আমরা লুমেট্রি কালার দিয়ে জাস্ট ফেসে লাইটটাকে বাড়িয়েছি এবং এটাকে আমরা ট্র্যাক করবো, তাহলেই হয়ে যাবে। সো এই যে দেখেন টগল অ্যানিমেশনটা অনই রয়েছে, জাস্ট আমি এখান থেকে ট্র্যাক অপশনটা টিক দিয়ে দেবো, তাহলে কিছুটা সময় নেবে এবং সময় নিয়ে ট্র্যাক করে ফেলবে। এবং আমার ফেস যখন মুভ করছে সাথে সাথে ওই জায়গার এক্সপোজারটাও কিন্তু মুভ করছে লুমেট্রি কালার থেকে। সো খুব ইজিলি আপনারা এই কাজটা করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগত। ওয়েল সো এটার উপরে জাস্ট আমি লোগো অ্যাড করব। সো আমি এখানে একটি লোগো নিয়ে নিই, এখান থেকে লোগোটা আমি আগে নিয়েছিলাম সেটা ডিলিট করে দিয়েছি। সো আবার একটু লোগো নিয়ে নিই আদার্সের ভিতরে এই যে লোগোটা আমি নিয়ে নিলাম। লোগোটাকে আমি জাস্ট আমার প্রয়োজন মতো আমি ডিউরেশন বাড়িয়ে নিলাম এবং এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে আমি পজিশনটাকে এবং সাইজটাকে সেট করে একটা কর্নারে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগত। এবং একটু কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। সো এটার কালারটা একটু ওয়ার্ম রাখবো, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবো, হাইলাইটটাকে একটু কমিয়ে, শ্যাডোটাকে একটু বাড়িয়ে, ব্ল্যাকটাকে আরেকটু কমিয়ে দিই অ্যান্ড স্যাচুরেশনটাকে আরেকটু বাড়িয়ে দিই। সো আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। অ্যান্ড আমার ফুটেজটারও আমি হালকা একটু কালারটা একটু জাস্ট ধরে নিই। সো একদম বেসিকভাবে কাজ করতেছি। বাই দ্য ওয়ে এখানে লোগোটা কিন্তু আমার লাইটের কারণে বোঝা যাচ্ছে না। সো লোগোটাকে আমরা চেঞ্জ করে এখানে ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগত। ওয়েল সো আমরা মোটামুটি ছোটোখাটো একটা ভিডিও জাস্ট এডিট করলাম এবং লাস্টের দিকে গিয়ে আমি চাচ্ছি ভিডিওটা ব্ল্যাক হয়ে যাবে। সো সেটা করার জন্য এখান থেকে যে কি ফ্রেম রয়েছে এখান থেকে অপাসিটিটাকে জাস্ট এভাবে নামিয়ে দেবো, তাহলে কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেল।
ওয়েল সো একদম ছোটোখাটো জাস্ট কয়েক সেকেন্ডের একটি ভিডিও এডিট করলাম। এবার জাস্ট আমি এটাকে সামনের দিকে নিয়ে যাব, যেহেতু সামনের দিকে ফাঁকা রয়েছে জাস্ট এটাকে আমি সামনে নিয়ে নিলাম, অডিওটাকে নিয়ে যাই। তো এখন আমরা এটাকে এক্সপোর্ট দেবো। এক্সপোর্ট দেওয়ার আগে আমাদের মাথায় রাখতে হবে যখনই আমি এডিট করব কিছুক্ষণ পর পর আমরা সেটাকে সেভ দেবো। সো Ctrl+S দিলেই কিন্তু আমরা এটাকে সেভ দিয়ে দিতে পারছি, সো দ্যাট আপনার ফাইল যদি ক্র্যাশ করে বা কোনো কারণে যদি ইলেকট্রিসিটি চলে যায়, পিসি ডিরেক্ট অফ হয়ে যায়, আপনি চাইলে পরবর্তীতে যতটুকু সেভ করে রেখেছেন সেখান থেকে আবার কাজ শুরু করতে পারবেন। সো সেভ করাটাকে আপনি একটি বদভ্যাস বানিয়ে ফেলেন, কিছুক্ষণ পর পর যেন আপনি সেভ করেন, এই অভ্যাসটা করা খুবই ভালো। তো যাই হোক, আমরা এখন সেভ করে নিলাম এক্সপোর্ট দেওয়ার আগে, দেন আমরা এক্সপোর্ট দেবো। তো এক্সপোর্ট দেওয়ার জন্য আমরা এই যে সরাসরি এখানে এক্সপোর্ট রয়েছে এখানে চলে আসবো, অথবা কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করব, তাহলে কিন্তু এক্স্যাক্ট এই ওয়ার্কস্পেসে চলে আসবো। সো এখান থেকে আমরা ফাইল নেম দেব বেসিক এডিট, দেন আমরা এখান থেকে আর কোনো কিছু যদিও ধরার দরকার নেই, বাট আমি শর্টকাট একটু শেয়ার করছি। এখানে ভিডিওর ভেতরে ভিডিও রেজুলেশন, দেন ফ্রেম রেট, প্রোগ্রেসিভ স্কোয়ার, এই জিনিসগুলো আসলে মূলত আমি যে প্রথমে সিকোয়েন্স নিয়েছি সেইটাই এখানে দেখাচ্ছে। তো যাই হোক, এছাড়া আর কোনো কিছু কাজ করার দরকার নেই। জাস্ট এখান থেকে আমি লোকেশন দিয়ে দেবো আমি কোথায় সেভ করতে চাচ্ছি। সো ধরেন আমি এটাকে সেভ করতে চাচ্ছি ওয়েল, সো এখানে অলরেডি ফোল্ডার করাই আছে, এখানেই আমি সেভ করব। জাস্ট এখানে আমি সেভ দিয়ে দিলাম বেসিক এডিট। ওকে, সো আমি লোকেশন সেট করে দিলাম। সো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি সোর্স সিকোয়েন্স 2, সিকোয়েন্স নাম যেটা ছিল সেটাই দেখাচ্ছে। ভিডিও রেজুলেশনও এখানে দেখাচ্ছে 1920x1024 ফ্রেম এফপিএস অ্যান্ড 6 সেকেন্ড 6.11 সেকেন্ডস, অ্যান্ড অডিও হচ্ছে এইটা। আর এখানে যদি আমি চেক করি আরও ডিটেলসে দেখতে পারবো, এবং ফাইল সাইজ দেখতে পাচ্ছি 12 MB। এখান থেকে আমরা সেন্ড টু মিডিয়া ইনকোডার দিয়ে দিতে পারি। সেন্ড টু মিডিয়া ইনকোডার হচ্ছে আরেকটা সফটওয়্যার, যেটা অ্যাডোব প্রিমিয়ার প্রো থেকে প্রিমিয়ার প্রোরই একটি সফটওয়্যার বলতে পারেন। সো যখন আপনারা মিডিয়া ইনকোডারে দেবেন তখন ওই সফটওয়্যারটি ওপেন হয়ে সেখানে এক্সপোর্ট হবে, এবং সেই সময়ে আপনি আবার অ্যাডোব প্রিমিয়ার প্রোতে কাজ করতে পারবেন। তো সেই জায়গায় আমি আর না গেলাম, আমি এখান থেকে জাস্ট এক্সপোর্ট দিয়ে দিলাম। জাস্ট এক্সপোর্ট প্রেস করলেই এটা এক্সপোর্ট করা শুরু করে দেবে। সো দেখতে পাচ্ছি এক্সপোর্ট হচ্ছে, যেহেতু আমার ফাইলটা অনেক ছোটো, একদম শর্টকাট সময় এক্সপোর্ট হয়ে গিয়েছে। বাট ফাইল যদি বড় হয় তখন কিন্তু এক্সপোর্ট হতে অনেক বেশি সময় নেবে। সো যেহেতু আমার কাজ শেষ, আমি এখন এটাকে জাস্ট কেটে দেবো। ওয়েল, সো বেসিক অ্যাডোব প্রিমিয়ার প্রোর সবগুলো পয়েন্ট আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে, আশা করি বুঝতেও পেরেছেন। তবে একটা জিনিস এখনও শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে যখন এতক্ষণ তো আমরা এডিট করলাম, প্রজেক্ট হয়তো সেভ করলাম, দেন হচ্ছে এক্সপোর্ট দিলাম, কেটে দিলাম, বাট এক বসায় অনেক সময় এডিট কিন্তু কমপ্লিট হয় না। অনেক সময় দেখা যায় যে একটা ভিডিও এডিট করতে 4-5 দিন সময় লেগে যায়। এত সময় ধরে এডিট করবে তখন তো প্রিমিয়ার প্রো তার অন রাখবে না, প্রিমিয়ার প্রো অফ করবে, অন করবে। সো এই যে আমি কেটে দিলাম, এখন এই প্রিমিয়ার প্রোর এই ভার্সনটা আমি আবার কোথায় পাবো? সো ওই যে প্রথমেই কিন্তু আমি যখন প্রজেক্ট নিয়েছি তখন লোকেশন সেট করে দিয়েছি যে কোথায় আমার প্রজেক্টটি সেভ হবে, সেইখানে আমি চলে যাব। দেখেন আমার এখানে কিন্তু যে প্রজেক্ট নামে দেখেন এখানে আমি সেভ করে রেখেছি। সো এখান থেকে আমি জাস্ট এখানে, এটা হচ্ছে আমার বেসিক প্রিমিয়ার প্রো, এটা অন্য আরেকটা ভার্সন ছিল। যাই হোক, এটা মূলত হচ্ছে আমি এতক্ষণ যে কাজ করলাম। সো এখানে যদি আমি ডাবল প্রেস করি তাহলে আমার প্রজেক্টটি আবার ওপেন হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন। আমি আশা করব আপনারা অ্যাডোব প্রিমিয়ার প্রোর বেসিক থেকে কিন্তু ভালো একটি নলেজ পেয়ে গিয়েছেন, কারণ আমি এখানে একদম যেই পয়েন্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিও স্টার্ট করার জন্য, ভিডিও এডিট স্টার্ট করার জন্য, সেই পয়েন্টগুলো নিয়ে খুব সুন্দরভাবে শেয়ার করেছি। এবং প্রতিটা কন্টেন্টের কিন্তু আমার আলাদা আরেকটি ডিটেলস ভিডিও রয়েছে। আপনারা দেখেছেন যে স্লাইড শো হয়ে কিছু থাম্বনেল এসেছিল। সো আপনারা ওই কন্টেন্টগুলো না দেখলেও চলবে, যদি এই কন্টেন্টটা মনোযোগ দিয়ে দেখেন তাহলেও ফাইন। বাট তারপরে যদি আপনারা কোনো একটি পার্টিকুলার টপিক্স নিয়ে আরও অনেক বেশি ইনডেপথ জানতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেগুলো চেক করতে পারেন। তবে হ্যাঁ, আমি যে পয়েন্টগুলো শেয়ার করেছি এর বাইরেও আরও অনেক পয়েন্ট রয়েছে, হয়তোবা আমি কিছু মিস করে গিয়েছি। সো যেই সকল পয়েন্ট মিস করে গিয়েছি তার মধ্যে একদম বেশি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো নিয়ে এখন আমি আবার একটু আপনাদের সাথে একদম শর্টকাটে কাজ করব। ধরেন কোনো একটি ভিডিওতে আমি কাজ করেছি, লাইক আমি কালার গ্রেড করেছি বা হচ্ছে আমি মোশন অ্যাড করেছি। সো এই ভিডিওটার দিকে যদি আমি খেয়াল করি, দেখবো এই ভিডিওটাতে কিন্তু আমি লুমিট্রি কালার যাই, দেখবো আমরা এখানে কালার সেট করেছি। সো আগে ছিল এরকম, জাস্ট র্যান্ডমলি কালার সেট করেছি জাস্ট বোঝানোর জন্য। সো আমি এখানে হয়তো কালার সেট করেছি, দেন এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে মোশনে গিয়ে আমরা এখান থেকে একটা মোশন অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন জুম হচ্ছে। সো এই ধরেন কালার গ্রেড করছি বা হচ্ছে মোশন অ্যাড করছি বা আরও অনেক কিছুই করতে পারি, গসিয়ান ব্লার ইউজ করতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। এই সকল কাজগুলো আমরা ধরেন যে একই প্রসেসিং আমাকে হয়তো বা 50, 60, 100টা ভিডিওতে সেট করতে হবে। তো তখন কি আমি একটা একটা করে সবগুলো ভিডিওতে সেট করব? অবশ্যই না, সেক্ষেত্রে কিন্তু প্রচুর সময় নষ্ট হবে। যদি একই কাজ আপনাকে বারবার করতে হয় তাহলে সেটাকে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন এবং পরবর্তীতে সেভ প্রিসেট তো দিতেই পারেন, যেটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও আপনারা চাইলে কপি পেস্টও করতে পারেন। সেটা করার জন্য এই ফাইলটা, ধরেন আমি এই ফাইলটার উপরে কাজ করেছি, সো এই ফাইলটার উপর রাইট বাটন প্রেস করে এখান থেকে কপি দেবো, দেন পরবর্তীতে যত
যতগুলো ফুটেজ রয়েছে, লাইক আমি এই কয়টা ফুটেজ সবগুলোতে জাস্ট মার্ক করে দিলাম এবং রাইট বাটন প্রেস করে এখান থেকে পেস্ট অ্যাট্রিবিউটস দেবো। এখন পেস্ট অ্যাট্রিবিউটস দেওয়ার পরেও কিন্তু আপনি কোনটা পেস্ট করতে চাচ্ছেন সেটাও চাইলে টিক দিয়ে দিতে পারবেন। লাইক আমি এখান থেকে মোশন আর কালার, যেহেতু দুইটা কাজই করেছি, আমি দুইটাই টিক দিয়ে দেবো, তাহলে দুইটাই পেস্ট হয়ে যাবে। বাট আমি যদি চাই যে না, আমি মোশনটা পেস্ট করব না, শুধু লুমেট্রি কালার অর্থাৎ শুধু কালার গ্রেডিংটা আমি এখানে পেস্ট করব, তাহলে মোশনটা উঠে দেবেন, শুধু লুমেট্রি কালার দিয়ে ওকে দিয়ে দেবেন। তো এই মুহূর্তে আমি মোশন এবং লুমেট্রি কালার এই দুইটাই সেট করব, যার কারণে দুইটাই টিক দিয়ে দিলাম অ্যান্ড আমি এখান থেকে ওকে দিয়ে দেবো। ও বাই দ্য ওয়ে, একই সাথে এখানে কিন্তু আমরা যদি দেখি এখানে বিভিন্ন অডিওর অপশন রয়েছে, এখানে এসেনশিয়াল সাউন্ডস রয়েছে, সো বেশ কিছু অপশন রয়েছে। আপনার এখান থেকে কপি পেস্ট দেওয়ার সময় আপনার যেটা দরকার সেটা টিক রাখবেন, যেটা দরকার নেই সেটা টিক রাখবেন না। যাই হোক, এখন আমি ওকে দিয়ে দিই এবং আমি যদি খেয়াল করে দেখবো আমার প্রতিটা ফুটেজেই কিন্তু সেম মোশন, অর্থাৎ প্রথমে দিকে একটু জুম হচ্ছিল, সেই মোশনটা একই সাথে কালার গ্রেডটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই ফুটেজটা আসলে অনেক বেশি শেক রয়েছে, যার কারণে জুমটা বোঝা যাচ্ছে না, বাট কালারটা কিন্তু হয়েছে, বুঝতেই পারছেন। আমরা নেক্সট আরেকটি ফুটেজে যাই। দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে জুম হচ্ছে অ্যান্ড কালার হয়েছে। সো একই কাজ আপনাকে যদি বারবার করতে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবে কপি পেস্ট করে কাজ করতেই পারেন। আবার আপনি কোনো একটি ধরেন এই ফুটেজটার দিকে যদি খেয়াল করি, এই ফুটেজটা যখন কালার গ্রেডটা আগের ফুটেজ থেকে কালারটা এনে এখানে দিয়েছি, যার কারণে এই ফুটেজটা ইয়েলো একটু বেশি হয়ে গিয়েছে। সো যদি এরকম প্রবলেম হয় এবং আপনি চাচ্ছেন যে আপনি এখান থেকে কালারটাকে রিমুভ করে ফেলবেন, সেটা কীভাবে করবেন? সো খুবই ইজি, আমরা চাইলে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল চলে যাবো, এখান থেকে লুমিটেড কালারটাকে যদি অফ করে দিই তাহলে কিন্তু চলে যাচ্ছে। সো আপনি এভাবে করতে পারেন, অথবা রিমুভ অ্যাট্রিবিউটস দিতে পারেন, হুইচ ইজ আমরা জাস্ট ফুটেজটা সিলেক্ট করবো, রাইট বাটন প্রেস করে এখান থেকে রিমুভ অ্যাট্রিবিউটস ক্লিক করবো, তাহলে চলে আসবে। সো এইটার মধ্যে, এই ফুটেজটার মধ্যে কী কী ইফেক্ট রয়েছে বা কী কী কাজ করা হয়েছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। মোশন রয়েছে, অপাসিটি, টাইম রিমেপিং, দেন লুমেট্রি কালার, ভলিউম, চ্যানেল, প্যানেল, এই জিনিসগুলো কাজ করা হয়েছে। যদিও এইগুলো আসলে কাজ করা হয় না, বাই ডিফল্ট টিক দেওয়া ছিল। তো আমি চাইলে এখান থেকে শুধুমাত্র লুমেট্রি কালারটাকে উঠিয়ে দিতে চাচ্ছি। সো বাকি সবগুলো টিক উঠিয়ে দেবো, শুধু লুমেট্রি কালারটা টিক দেওয়া থাকবে। দ্যাট মিনস আমি লুমেট্রি কালারটাকে রিমুভ করতে চাচ্ছি। সো আমি ওকে দিয়ে দেবো। দেখেন আমার এখানে জুম ইফেক্টটা কিন্তু ঠিকই থাকবে, বাট কালারটা জাস্ট চলে গিয়েছে। ওয়েল, সো জুম ইফেক্টটা কিন্তু ঠিকই হয়েছে, কালারটা চলে গিয়েছে। এখন আপনি যদি জুম ইফেক্টটা রিমুভ করতে চান, একইভাবে রাইট বাটন প্রেস করে রিমুভ অ্যাট্রিবিউটসে যাবেন, এখান থেকে মোশনটা জাস্ট উঠিয়ে দিবেন, সব উঠিয়ে দিয়ে জাস্ট মোশনটা ঠিক রাখবেন, দেন ওকে প্রেস করবেন। সো আপনার জুমটাও কিন্তু চলে গিয়েছে। দেন আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমি প্রথমে বলেছিলাম যে পরে শেয়ার করবো, বাট শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে রিমিক্স টুল। আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে 3 নাম্বার যে টুলটা রয়েছে, এটা রিপল এডিট টুল দেখালো, এখানে একটু লং প্রেস করে ধরে রাখলে এখানে রিমিক্স টুল চলে আসবে, যেটা কাজের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। ধরেন আমি একটি ভিডিও এডিট করেছি যেখানে মিউজিক অ্যাড করতে হবে, এবং ভিডিওটা হচ্ছে ধরেন এইখানে ফর এক্সাম্পল 45 সেকেন্ড, বাট হতে পারে আমার মিউজিকটা কিছুটা ছোট। আচ্ছা, প্রথমে বড়টা দিয়ে দেখাই, হতে পারে মিউজিকটা আমার বড়। সো এখানে কিন্তু যখন আমি কেটে এটাকে ছোট করতে যাব তখন কিন্তু ম্যাচ করবে না বা বিটের একটা বাড়ি খাবে। তো এই জিনিসটাকে আমরা খুব ইজিলি রিমিক্স টুলের মাধ্যমে সলভ করে ফেলতে পারি। জাস্ট রিমিক্স টুলটা নেব, আবারও দেখাচ্ছি এখানে লং প্রেস করে ধরে রাখলে রিমিক্স টুল চলে আসবে, এটা সিলেক্ট করব। দেন আমি মিউজিকটাকে ধরে জাস্ট এভাবে যতটুকু দরকার সেখানে টান দিয়ে নিয়ে যাব। দেন ক্লিপ অ্যানালাইসিস হচ্ছে, কিছুটা সময় নেবে। দেন আপনি যদি দেখেন, প্লে করেন, দেখবেন মিউজিকটা খুব সুন্দরভাবে এখানেই শেষ হয়ে গিয়েছে। মাঝখান থেকে যেটা করেছে, বিটে বিটে মিল রেখে কিছু কিছু জায়গায় ও ফেলে দিয়েছে এবং সেটাকে জাস্ট রিমিক্স করেছে। সো আপনি এটা বুঝতেও পারবেন না। আমি যদি একটু 45 সেকেন্ড একটু প্লে করি, দেখেন এই যে জিগজ্যাগ ছিল, এখানে কিন্তু একটা কাট দিয়েছে, বাট বোঝা যাচ্ছে না। সো ও কিন্তু খুব সুন্দরভাবে শেষ করে দিয়েছে। হয়তো বা কিছুটা বড় রয়েছে, সেটাকেও চাইলে আরেকটু ফাইন টিউন করে সলভ করা যাবে। আবার ধরেন আপনার মিউজিকটা ছোট রয়েছে, ধরেন আমি যেহেতু এই মিউজিকটা এখন বড়, আমি জাস্ট বলে দিই, যদি দেখা যায় যে আপনার ভিডিওটা হয়েছে 3 মিনিটের আর আপনার মিউজিক আছে 1 মিনিটের, সেক্ষেত্রে একইভাবেই আপনি জাস্ট
এখান থেকে সিলেকশন রিমিক্স টুলটা সিলেক্ট করবেন, দেন মিউজিকটাকে সিলেক্ট করবেন, দেন এটাকে জাস্ট আপনারা টান দিবেন, আপনার যতটুকু দরকার আপনি সেভাবে বাড়িয়ে নেবেন, অ্যান্ড দেন দেখেন অ্যানালাইজ করে এটা কিন্তু রিমিক্স করে ফেলেছে। সো এই জায়গাগুলোতে ও মিউজিকটাকে বাড়িয়েছে, অর্থাৎ এই মিউজিকটা থেকেই যে জায়গাতে ম্যাচ রয়েছে সো ওই মিউজিকগুলোকে ও রিপিট করেছে এবং এটা এত সুন্দরভাবে করে আপনি বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যদি মিউজিকে ভয়েস থাকে, লিরিক্স থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়, বাট শুধু ইনস্ট্রুমেন্টাল যদি হয় খুব সুন্দরভাবে ও এই কাজটা করে দিতে পারে। দেন চলে আসি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যদি আমরা দেখি কোথায় পাবো, আমরা একটু এখানে চলে যাই, এই যে প্রজেক্টে, এখানে গেলে আমরা দেখবো এখানে নিউ আইটেম রয়েছে, এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনটা পেয়ে যাবো। সো এটা নিয়ে নেব আমরা 1920 FPS কত রাখবো সেটা আমরা জাস্ট সেট করে নেবো, আমি 24 রাখলাম, দেন ওকে প্রেস করি। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা চলে আসলো, এটাকে আমরা টান দিয়ে নিয়ে আসি। সো এটাকে আনার পরে আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম ফাঁকা, কেননা এটা জাস্ট একদম ট্রান্সপারেন্ট একটা লেয়ার মনে করতে পারেন। তো এটাকে আমরা চাইলে এভাবে ছোট বড় করতে পারি। ধরেন আমি পুরো ফুটেজটা যতখানি রয়েছে এতখানি আমি রাখবো, বাকিটুকু আমি ফেলে দিলাম। তো এই যে লেয়ারটা নিয়েছি, এই লেয়ার নেওয়ার ফলে কিন্তু আসলে কোনো চেঞ্জ আসেনি। দেখেন আমি লেয়ার অফ করতেছি বা অন করতেছি, কোনো চেঞ্জ আসেনি। তাহলে এই লেয়ারটার কাজ কি? এটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক একটা লেয়ার। এই লেয়ারে আপনি যে কোনো কিছু করতে পারবেন, সেটার ইফেক্ট পড়বে এই লেয়ারের নিচে যে ফুটেজগুলো থাকবে সেটার উপরে। ধরেন আমি এই লেয়ারের উপরে কালার সেট করব। সো আমি লুমেট্রি কালার চলে গেলাম, এখান থেকে আমি এক্সপোজারটাকে বাড়িয়ে দিলাম, অ্যান্ড আমি স্যাচুরেশনটাকে কমিয়ে একদম 0 করে দিলাম। স্যাচুরেশন যদি একদম কমে দিই তাহলে কিন্তু ফুটেজে কোনো কালার থাকবে না, তখন ফুটেজ সাদা কালো হয়ে যাবে। সো দেখেন এখন আমার প্রতিটা ফুটেজ কিন্তু এক্সপোজার বেশি এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। অ্যান্ড আমি যদি এই লেয়ারটাকে জাস্ট অফ করে দিই তাহলে কিন্তু আবার আগের মতো চলে আসতেছি। সো এটা করতে পারি। মূলত কালার গ্রেডিং করার সময় বা কালার কারেকশন করার সময় আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অনেক বেশি ইউজ করি, কারণ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমি যখন কালার গ্রেডিং বা কালার কারেকশন করব, আমার মেন ফুটেজের কালারটা কিন্তু মেন ফুটেজের মতোই থাকতেছে। ধরেন আমি এটা এখানে জাস্ট কেটে দিলাম, এতটুকু ফুটেজের জন্য এই লেয়ারটা ইউজ করব। সো এইখানে আমি আমার যা কাজ করার আমি বাই দ্য ওয়ে এটা অফ করে এটা অন করে নিই। এখান থেকে স্যাচুরেশন বাড়াই, দেন কালারটাকে আমি চেঞ্জ করি, জাস্ট র্যান্ডমলি করছি, এত সিরিয়াসভাবে নেওয়ার কিছু নাই এটা। সো আমি জাস্ট বেসিক একটু কারেকশন করলাম। সো আমি যদি চাই যে আমার আগের ফুটেজটা কেমন ছিল সেটা দেখতে, আমি জাস্ট এটাকে যদি অফ করে দিই তাহলে কিন্তু এটা আগেরটা পেয়ে যাচ্ছি। আবার চাইলে এটা অন করলে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যেই কালারটা পেয়ে যাচ্ছি। সো এভাবে চাইলে আমরা সব কিছুই করতে পারি। ব্ল্যাক ফ্রেম, আমরা যখন কোনো মুভি দেখি বা নাটক দেখি দেখবো, যদিও আমার এই কন্টেন্টে দেখা যাচ্ছে না, তবে আমরা যদি খেয়াল করি দেখবো ভিডিওর উপরে নিচে একটা সিনে ফ্রেম থাকে হুইচ ইজ ব্ল্যাক ফ্রেম। এটা আমরা কীভাবে আনবো? তো সেটা খুবই সিম্পল, অনেকভাবেই আনতে পারে। আমি এটাকে ক্রপের মাধ্যমে আনি এবং সেটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যেই করি। আমি চলে যাব ইফেক্টে। সো ইফেক্টে যদি যাই, এখানে লিখব ক্রপ। সো ক্রপ নিয়ে তো আমি কথা বলেছি, সেটাই জাস্ট এখানে ক্রপটা নিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছাড়বো। আগে তো ফুটেজের উপর ছেড়েছিলাম, এবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছাড়বো। লেয়ারের উপর ছাড়ার পরে ইফেক্ট কন্ট্রোলে যদি খেয়াল করি দেখবো এখানে ক্রপ অপশন চলে এসেছে। সো আমি টপ থেকে 10 আর বটম থেকে 10, বা আমি যদি আরও কম বা বেশি রাখতে চাই সেটা উপর থেকে টপ থেকে ধরেন আমি 12 রাখলাম, বটম থেকে 12 রাখলাম, সেটা আমার উপর আমার ইচ্ছা, আমি যেভাবে খুশি সেভাবে যতটা নাম্বার ভ্যালু দরকার সেভাবে নাম্বার ভ্যালু রাখতে পারি। তবে এক্স্যাক্টলি আসলে কতটা রাখা দরকার সেটা চাইলে আমরা এই সেভ মার্জিনটা যদি অন করি তাহলে দেখতে পারবো। দেখেন এই সেভ মার্জিনটা যতটুকু লাইন রয়েছে এই পর্যন্ত যদি আমরা রাখি দ্যাটস ফাইন। সো আমরা ধরেন যে উপর থেকে এটাকে 13 যদি রাখি, 11 যদি রাখি, নিচে থেকে যদি 11 রাখি তাহলে কিন্তু মোটামুটি এটা ঠিক আছে। বাই দ্য ওয়ে, এটা গেল হচ্ছে সিনে ফ্রেম বা ব্ল্যাক ফ্রেমটা আমরা সেট করলাম। দেখেন আমি মার্জিনটা অফ করে দিই, সেট করলাম। বাট এরপরে এমন হতে পারে অনেক সময় যে আমার মাথা কাটা যাচ্ছে, হাত কাটা যাচ্ছে, তখন কিন্তু আমি এই যে আমার মেন ভিডিওটা রয়েছে এটাকে যদি আমি একটু ইফেক্টেই যাই, মোশন থেকে এটাকে চাইলে আমি আপ ডাউন করতেই পারবো। সো এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একটি মজা। আমরা যদি এইটার উপরে মানে মেইন ফুটেজের উপরে যদি ক্রপটা এনে ছেড়ে দিতাম, অ্যান্ড আমরা যদি এখান থেকে ক্রপ করতাম তাহলে কিন্তু আমার মেন ফুটেজটাই আসলে ক্রপ হয়ে যেত, এটাকে কিন্তু আমি কোনো চেঞ্জ করতে পারতাম না। বাট এইখানে যখন আমি কাজ করেছি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, আমি চাইলে খুব ইজিলি এটাকে আপ ডাউন করতে পারছি, আমার ফুটেজের কিন্তু কোনো ইফেক্ট হয়নি। আশা করি বুঝতে পারছেন। একদম 0 থেকে যদি আপনি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করতে চান তাহলে কোন জিনিসগুলো জানা থাকলে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করতে পারবেন সেই টপিকসগুলো নিয়ে আসলে আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম। বাট এখন আমি কথা বলবো অ্যাডোব প্রিমিয়ার প্রোতে 2025-এর লেটেস্ট কিছু ফিচার এসেছে যেটা
খুবই ইম্পর্টেন্ট। এবং যদি আপনি অ্যাডোব প্রিমিয়ার প্রো 2025 ইউজ করে থাকেন তাহলে আপনার কাজ কিন্তু আরও অনেক বেশি ইজি হয়ে যাবে এবং এখানে এআই এরও একটু টাচ রয়েছে। সো চলুন আমরা একটু সেই পার্টটা দেখে নিই। তবে বলে রাখছি, আগে আপনাদেরকে অ্যাডোব প্রিমিয়ার প্রো প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করে নিতে হবে এবং অবশ্যই ক্রিয়েটিভ ক্লাউড থেকে আপনাদের বেটা ভার্সনটাকে ইনস্টল করে নিতে হবে। এবং এরপরে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো বেটা ভার্সনটা ওপেন করে ফেললাম। এরপরে আমরা একটি প্রজেক্ট নেব। তো আমরা ফাইলে গিয়ে যদি নিউ প্রজেক্ট নেই তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একদমই নতুন, এটা আগে ছিল না। তো আমরা যদি এখানে খেয়াল করি দেখবো এখানে আমরা প্রজেক্টের নেম দিতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম ডিএস স্টুডিও। এখান থেকে আমরা লোকেশন চেঞ্জ করে দিতে পারবো, যেখানে আমরা প্রজেক্টটি সেভ করতে চাচ্ছি সেখানে সেট করে দেব। দেন আমরা যদি আরেকটু নিচের দিকে খেয়াল করি দেখবো এখানে টেমপ্লেট রয়েছে এবং এখানে বেশ কিছু অপশন রয়েছে। আপনার পছন্দ মতো আপনি টেমপ্লেট ইউজ করতে পারবেন, অথবা আপনার নিজস্ব তৈরি করা কোনো টেমপ্লেট চাইলেও আপনি সেটাকে এখানে সেভ করে রাখতে পারবেন। দেন আমরা স্কিপ ইম্পোর্ট মোডটা টিক দিয়ে ক্রিয়েট প্রেস করব। ব্যাস, আমার অ্যাডোব প্রিমিয়ার প্রোর বেটা ভার্সনের প্রজেক্ট কিন্তু ওপেন হয়ে গেল। দেন আমরা যদি এটা টুলসগুলোর দিকে লক্ষ্য করি দেখবো এইটার টুলসগুলো এখন আগের ভার্সনের থেকে অনেক বেশি দেখতে সুন্দর লাগতেছে, কেননা এটার কালারগুলো আরও পপ আপ করছে এবং সত্যি আমার কাছে ভালো লাগছে। এবং টাইমলাইনে নেওয়া ফুটেজগুলোর দিকেও যদি খেয়াল করি দেখবো ফুটেজগুলো কিন্তু সাইড দিয়ে একটু রাউন্ড শেপ দেখাচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আগের ভার্সনের থেকে অবশ্যই দেখতে ভালো লাগছে। তবে হ্যাঁ, শুধু দেখতে ভালো লাগলে হবে না, কাজও ভালো হতে হবে। তো এখন আমরা একটু কাজের দিকে নজর দিই। আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো 2025 ভার্সনে প্রপার্টিজ অপশনটি পেয়ে যাচ্ছি। প্রপার্টিজ যদি আপনারা খুঁজে না পান আগেই বলে নিচ্ছি, উইন্ডোজে গিয়ে এখান থেকে প্রপার্টিজ অপশনটাকে টিক দিয়ে দেবেন, তাহলেই প্রপার্টিজ অপশনটা এখানে চলে আসবে। ভিডিও এডিটের ক্ষেত্রে আমাদের রেগুলার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর বেশ কিছু কাজ কিন্তু এই প্রপার্টিজে আমরা খুব ইজিলি হাতের নাগালে পেয়ে যাব। আমরা যে কোনো একটা ফুটেজকে যা সিলেক্ট করি এবং প্রপার্টিজে যাই তাহলে দেখবো আমরা এখান থেকেই যে কোনো ফুটেজকেই পজিশন চেঞ্জ করতে পারবো, দেন স্কেল চেঞ্জ করতে পারবো, রোটেশন চেঞ্জ করতে পারবো, অপাসিটি চেঞ্জ করতে পারবো, আবার চাইলে এখান থেকে আন্ডু দিয়ে দিতে পারবো। তো এই জিনিসগুলো রয়েছে ট্রান্সফর্মের ভেতরে। আর ট্রান্সফর্মার একদম উপরে যদি আমরা খেয়াল করি আমরা দেখবো এখানে ফিল আর ফিট নামে দুটো অপশন রয়েছে। অনেক সময় দেখা যায় আমাদের সিকোয়েন্সটা যে রেশিওতে নেওয়া রয়েছে, আমাদের ফুটেজটা হয়তো অন্য রেশিওতে শ্যুট করা, সাইড দিয়ে এরকম ব্ল্যাক বার চলে আসতে পারে। তো আমরা যদি ফিটে দিই তাহলে এই ফুটেজটি আমার এই ফ্রেমের মধ্যে ফিট হয়ে যাবে। আবার আমরা যদি ফিল দিই তাহলে সম্পূর্ণ ফুটেজটি আমার পুরো ফ্রেমের মধ্যেই ফিল হয়ে যাবে। প্রপার্টিজ আমাদের আরেকটি কাজকে আরো বেশি সহজ করে দিয়েছে, সেটা হচ্ছে ক্রপ করা। আমরা চাইলে এই প্রপার্টিজের ভেতর থেকেই ক্রপ করতে পারবো। আগে আমাদের ক্রপ করতে হলে ইফেক্টে গিয়ে ক্রপ সার্চ দিয়ে সেই ইফেক্টটিকে ফুটেজের উপর ছাড়তে হতো, তারপর আমরা ক্রপ করতে পারতাম। বাট সেই কাজটা এখন আর করা লাগতেছে না, আমরা খুবই ইজিলি এই এক প্রপার্টিজের ভিতরেই বিল্ট ইন ক্রপ অপশন পেয়ে যাচ্ছি। আবার আমরা যদি প্রোগ্রাম মনিটরের নিচের দিকে খেয়াল করি একটি অ্যারো বাটন পেয়ে যাবো, যেটার ভিতরে ট্রান্সফর্ম এবং ক্রপ অপশন পাবো। এখান থেকেও আমরা খুব ইজিলি ফুটেজকে ট্রান্সফর্ম করতে পারবো বা ক্রপ করতে পারবো। আবার ভিডিও এডিটের ক্ষেত্রে আমাদের কিন্তু হর হামেশাই স্পিডকে কন্ট্রোল করতে হয়, অর্থাৎ স্লো বা ফাস্ট করতে হয়। সো প্রপার্টিজের ভেতরে এই স্পিড কন্ট্রোল করার ব্যাপারটাকেও একদম হাতের নাগালে নিয়ে এসেছে। আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি আমরা এখানে দেখবো অ্যাডজাস্ট স্পিড নামে একটি অপশন রয়েছে, এটা ক্লিক করলে এখানে স্পিড অপশন চলে আসবে। সো এখান থেকে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো স্পিডকে কম বা বেশি করতে পারবেন, দেন ওকে প্রেস করে দেবেন। সো আপনার ফুটেজটি স্লো বা ফাস্ট করে ফেলতে পারবেন। এছাড়াও আরও একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি অডিওর দিকে খেয়াল করেন, যে কোনো একটি অডিও সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আমরা যদি খেয়াল করি এখানে নিচের দিকে গেলে দেখবো অডিওর অপশন রয়েছে এবং এখানে আমরা খুব ইজিলি ডিবিকে এখান থেকে কম বা বেশি করতে পারবো। প্রপার্টিজের আরও একটি অ্যাডভান্টেজ রয়েছে, আমরা যদি মাল্টিপল ফুটেজ নিয়ে কাজ করি, ফর এক্সাম্পল বেশ কয়েকটি ফুটেজ একসাথে সিলেক্ট করে আমরা সেটার পজিশন চেঞ্জ করব বা রোটেট করব, হোয়াট এভার যে কোনো কিছু চেঞ্জ করব, আমরা কিন্তু সবগুলো ফুটেজকে একবারে মার্ক করে যদি প্রপার্টিজ থেকে চেঞ্জ করি সবগুলো ফুটেজ একসাথেই চেঞ্জ হয়ে যাবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাডোব প্রিমিয়ার প্রো 2025 ভার্সনের সবথেকে আকর্ষণীয় যে ফিচারটা আপডেট এসেছে, সেটা হচ্ছে জেনারেটিভ এক্সপান্ড। ইয়েস, আপনারা চাইলে খুবই ইজিলি জেনারেটিভ এক্সপান্ড করতে পারবেন। ফুটেজকে ধরে জাস্ট এই টুলটা সিলেক্ট করবেন, দেন আপনি টান দিবেন, 2 সেকেন্ডের মতো আপনি ফুটেজকে এক্সপান্ড করতে পারবেন। অটোমেটিক এটা হয়ে যাবে, কিছুটা সময় নেবে। তবে হ্যাঁ, এরপরও যদি আপনি আরও এক্সপান্ড করতে চান সেক্ষেত্রে আপনাকে এটাকে রেন্ডার দিয়ে এক্সপোর্ট দিয়ে তারপর ফুটেজটাকে আবার ইনপুট দিয়ে আবার এক্সপান্ড করতে হবে। যেহেতু এটা নতুন মাত্র ইন্ট্রোডিউস হলো, সো এটা হয়তো সামনে আরও আপডেট হবে। তো এখন পর্যন্ত আমরা 2 সেকেন্ড করে কিন্তু এক্সপান্ড করতে পারছি। আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, কেননা আমি পার্সোনালি সবসময় চেষ্টা করি আমি যেটা জানি সেটা শেয়ার করার মাধ্যমে নিজের নলেজটা যেন আমি আর একটু ডেভেলপ করতে পারি। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আমার এই স্বল্প প্রচেষ্টা যেটা আপনাদের মাধ্যমে আমি স্প্রেড করছি। সো আপনাদের উৎসাহ পেলে সামনে আমি আরও নতুন নতুন সারপ্রাইজিং ভিডিও নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, সেটা ফিউচারের কথা। বাট আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, বা অ্যাডোব প্রিমিয়ার প্রোর আপনাদের যে জার্নি, সেই জার্নিটাতে আমার এই ভিডিওটা কতটুকু সাপোর্ট দিতে পারলো কমেন্ট বক্সে জানাবেন। তবে আজকের এই ভিডিওটা দেখলেই কি অ্যাডোব প্রিমিয়ার প্রো সব কিছু দেখা হয়ে গেল? না,
এই ভিডিওটা শুধুমাত্র একটি জার্নি। অ্যাডোব প্রিমিয়ার প্রোর আরও অনেক অ্যাডভান্স লেভেলের পয়েন্ট রয়েছে, অনেক অ্যাডভান্স লেভেলের ইফেক্ট রয়েছে, ট্রানজিশনস রয়েছে, অনেক কাজ রয়েছে যার মাধ্যমে আপনারা আরও অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন, যেটা আপনি বেসিকটা যত স্মুথ হবেন অ্যাডভান্সটা আপনি তত ভালো আয়ত্ত করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে, আর বড় করব না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।